both of us we are graduate otaku. ইয়েস লাভ লাইফ, লাভ ভালোবাসা এরকম। রিয়েল লাইফের অ্যানিমিতে রিয়েল লাইফে ভাই অ্যানিমে তার কত লাভ করবো আমরা। অনেক সময় মনও ভাঙছে কিছু মেয়ে মানে আছে বর্তমানে মেয়েরা ওই ট্রু লাভ না পাওয়া মুশকিল খুবই। হ্যাঁ মানে আমার নিজের চোখে ধোকা পাইছে বুঝলা, লাইফে নিজে ধোকা পাইছি, আমার ভাই ধোকা পাইছে, ফ্রেন্ড ধোকা পাইছে, হ্যাঁ ধোকা দিয়ে চলতেছে লাইফ ভাই। আমার ভালোবাসার উপরে মনে উঠে গেছে যে মানে লয়্যালটি বলতে কিছু নাই বর্তমানে, এতই হয়ে গেছে। রিয়েল লাইফে বেস্ট হচ্ছে ফ্যামিলি ভাই। মানে ফ্যামিলি কোন সময় মানে হাল ছাড়ে নাই, মানে এরা সেটাই। সবসময় পাশে ছিল। আমার খুব খারাপ টাইমে আমার ফ্যামিলি পাশে ছিল, আজও পাশে ছিল। আর ফ্রেন্ডের মধ্যে তোমরা সবাই চেনো আমার ফেরদৌস, হুম, প্রায় 10-15 বছর ফ্যামিলি হয়ে গেছে বলতে পারো। হ্যাঁ অনেক আত্মীয় স্বজন লাগে দেখা হয় না, কিন্তু অনলাইনে প্রতিদিন কথা হয় বা দেখা হয়। আমি ফোন দিয়ে ভিডিও বানাইতাম, আমার কাছে একটা ছোট্ট ফোন ছিল। তো লাস্টে বললাম যে সুপার মানে সায়েন্স ফিকশন, হুম, তো সুপার তো সুপার ফিকশন। সুপার ফিকশন আমরা দিয়ে ডিলিট করলাম। তো সুন্দর হয়ে সুন্দর। গেছে ওইটা, হ্যাঁ মিলে গেছে, লাকিলি মিলে গেছে সব। ওকে তাহলে বলো কেমনে টিকে থাকবে একটা ইউটিউবার বাংলাদেশে, কেমনে টিকে থাকবে? আমি তো জানি এই বাংলাদেশের ইউটিউবার কি অবস্থা, স্পন্সর নাই, ভিউজ নাই, অডিয়েন্স নাই, টাকা কম দেয়, কি হবে ভাই আমাদের? বাংলাদেশে এই কার্টুন ফ্যানদের অ্যানিমে ফ্যান বানানোর একটা বড় ক্রেডিট কিন্তু আপনার, ঠিক আছে, একটা এটা বিগ আমি পোর্শন। করবো। আর সব গ্যাম্বলিং অ্যাপ, এত গ্যাম্বলিং অ্যাপের গ্যাম্বলিং আছে না তোমার, মানে আর এই ভাই আর কিছু এখন পর্যন্ত একটাও অ্যাকসেপ্ট করি। আমিও করি না, ইটস এমন না, আমার এমন মোরাল না ভাই যে আমি খুবই অনেস্ট খুব ভালো মানুষ, তা না। আমার ভয় লাগে না না চ্যানেলের সমস্যা হবে এই জন্য। আহ, রেসপন্স না পেতাম আমি হয়তো কুইট করে দিতাম। এই তো এই জিনিসটা থ্যাংক ইউ বোঝার জন্য। অনেকে জিনিসটা বুঝে না, অনেকেই বলে ভাই ইউটিউবার কেমনে হবো, তোরা 5-6টা ভিডিও বানাইয়া দেখ রেসপন্স পায় না, সে সারাই কত যে ইউটিউবার এরকম তৈরি হয়। তো অনেস্টলি আমি তোমাকে বলবো যে তুমি বা তোমার মতো যারা ইউটিউবার আছে এরা হলো রিয়েল অ্যানিমি ইউটিউবার। জি ভাই। যারা এই যে অ্যানিমি এক্সপ্লেন করে বা আছে জাস্ট গল্প এক্সপ্লেন করে দেয়, এরা ভাই কোনো কামের না ভাই। এরা জাস্ট টাকার জন্য শুরু করতেছে, কোনো প্যাশন নাই, জাস্ট ভিউজ কামাইতেছে বুঝলা। ভিউজ। বাংলাদেশের সবচেয়ে কথা বলা নিয়ে পজিটিভ দিক থেকে অনেক ইউটিউবার আছে যাদের নিয়ে নেগেটিভ কথা বলে, বাট পজিটিভ দিক থেকে গ্রাজুয়েটটা খুব টপে আছে। ওর কন্টেন্ট অন্য রকমের কোয়ালিটি ফুল। তারপর অ্যানিমি অ্যানিমি অ্যানি ইউটিউবারের মধ্যে আই থিঙ্ক রাইজিং স্টার হচ্ছে একজন। তো যারা আমার সাবস্ক্রাইবার আসতো প্লিজ ওকে সাবস্ক্রাইব করো, আমার বলার জন্য না, ওর কন্টেন্ট দেখো, যদি ভালো না লাগে তাহলে আনসাবস্ক্রাইব করো, বাট কন্টেন্ট দেখো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। দেখো ওর কন্টেন্ট গুলো কি ওজি বা ক্রিয়েটিভ, ইটস রিয়েলি ডিজার্ভ ইট। প্লিজ সাবস্ক্রাইব গ্রাজুয়েট ওটাকু প্লিজ। থ্যাংক ইউ ভাই, থ্যাংকস এ লট। এই দেখো আমাদের সুপার ফিকশন ওজি কন্টেন্ট ক্রিয়েটর বলে দিছে, এবার তো করো, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার পডকাস্ট অফ গ্র্যাজুয়েট ওটাকু। দেখতে পাচ্ছ আজকে আমাদের সামনে একটা স্পেশাল গেস্ট আছে। তোমাদের জন্য স্পেশাল, আমার জন্য একটু বেশি স্পেশাল। আমি যখন অ্যানিমে ইউটিউবিং শুরু করছিলাম তখন যে সমস্ত মানুষ আমার ইন্সপাইরেশন ছিল তার মধ্যে ইয়াসিন ভাই একজন, ঠিক আছে। সবাই জানো দা ওজিএস্ট অ্যানিমে ক্রিয়েটর, ওজিএস্ট ইউটিউবার বাংলাদেশের। ভাই আমি যদি ভুল না করে থাকি আপনার ইউটিউব ক্যারিয়ার প্রায় কমপক্ষে 6-7 ইয়ার্স প্লাস হবে, তাই না? হ্যাঁ আমি ক্লাস 2018 সালে শুরু করছি, তো 5 আর হ্যাঁ এরকম হবে। তো আজকে আমরা ইয়াসিন ভাই থেকে সবকিছু শুনবো, ঠিক আছে। আননোন স্টোরি অফ সুপার ফিকশন, ঠিক আছে। ভাইয়ের অ্যানিমে জার্নি, ইউটিউবিং জার্নি থেকে শুরু করে পার্সোনাল ডিটেলস যেগুলো তোমরা জানো না সবকিছু রিভিল করবো। প্লাস আমাদের দুজনেরই খুবই পছন্দের একটা অ্যানিমে হলো ব্লিচ। তোমরা সবাই জানো যে ব্লিচ হচ্ছে বিগ থ্রির একটা পার্ট। প্লাস ব্লিচে বাংলাদেশে একটু আন্ডার রেটেড, আমরা চেষ্টা করছি ব্লিচটাকে একটু ওর যেই পজিশনটা ডিজার্ভ করে সেই পজিশনে আনার। তো আমরা ব্লিচ নিয়ে অনেক কথা বলবো। এই পডকাস্টটা এখন পর্যন্ত আমি মনে করি সবচেয়ে ইন্টারেস্টিং পডকাস্ট হয়ে যাচ্ছে, তোমরা শেষ পর্যন্ত দেখতে Yes. থাকো। ভাই কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার কি অবস্থা? তো তো ভাই অনেক দিন আলহামদুলিল্লাহ চলছে। অনেকদিন তো প্ল্যান ছিল যে করব করব, হ্যাঁ হ্যাঁ। করাই হয় না, তো ফার্স্ট টাইম পেয়ে গেলাম। ভালো, সব আমি এক্সাইটেড খুবই। আমি তো ভাই একদম সুপার ডুপার এক্সাইটেড। একটা সময় ছিল আমি আপনার কন্টেন্ট দেখতাম, ঠিক আছে, তখন আমি অ্যানিমে ইউটিউবার ছিলাম না। আমার মনে হচ্ছে যে ওয়াও এত সুন্দর, মানে সুন্দরভাবে এক্সপ্লেন করছি স্টোরি টেলিং, স্পেশালি আপনার স্টোরি টেলিং স্টাইলটা। তো আমি কখনো ভাবি নাই যে অ্যানিমে ইউটিউবার হব এরকম হয়ে ভাবি, যাবে, হয়ে বাট যাবে। হয়ে গেছে, সামহাও হয়ে গেছে। আর আমি এখন আপনার সাথে পডকাস্ট করছি। ইভেনচুয়ালি আমার ছোট ভাই আছে, ও আপনার হিউজ ফ্যান, ঠিক আছে, হাবিব আর নাম, আমার আপন ছোট ভাই, ও আপনার হিউজ ফ্যান। তো ওকেও যখন বলছি যে ইয়াসিন আলী ভাইয়ের সাথে পডকাস্ট করে, জানি সুপার ফিকশন ভাইয়ের সাথে, ও অনেকদিন ধরে বলে যে তুমি হিসাম ভাইয়ের সাথে করছো, ইয়ে করছো। আমি ওকে বলি যে ভাইয়ের সাথে কথা হয়, বলছি। তো ও হ্যাঁ, স্পেশালি ওকেও একটু ডেডিকেট দিয়ে এই পডকাস্টটা করা। সো পার্সোনাল লাইফ সম্পর্কে যতটুকু আমার অডিয়েন্সের সাথে শেয়ার করা যায়। আমি জানি ভাইয়ের কোনো পরিচয় পর্ব দিতে হবে না, তোমরা সবাই চিনো, তারপরেও এমন কিছু ভাই
ভাই, যেটা আর কি আমার অডিয়েন্স প্লাস অনেকে জানে না? না, যেটা সবাই জানে না সেটা হচ্ছে আমি একটা গ্রাজুয়েট তোমার মতো। মানে অনেকে জিজ্ঞেস করে কোন ক্লাসে পড়ো, বাট হ্যাঁ আমি হ্যাঁ লেখাপড়া শেষ, গ্রাজুয়েশন কমপ্লিট শেষ। আমি হ্যাঁ। ট্রিপলি দিয়ে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি, তো এখন জব করি একটা বিউটি ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি। তো ওটা নিয়ে থাকি, লেখাপড়া করি, আর ইউটিউবিং পার্ট টাইম হবি তোমাদের জন্য করি, এটাই আছি। ইয়েস ভাই, কিন্তু আসলে অনেক ব্যস্ত থাকে, তারপরেও তোমাদের জন্য আমাদের জন্য কন্টেন্ট বানায়। বোথ অফ আস উই আর গ্র্যাজুয়েট ওটাকু। ইয়েস। উই আর গ্র্যাজুয়েট ওটাকু। তো ভাই আপনি তো ইউটিউব অনেক আগে থেকে শুরু করছেন, বাট এই হ্যাঁ, আপনার কেন মনে হলো যে আপনি ইউটিউবে ভিডিও বানানো শুরু করবেন? মানে স্টোরিটা কি, এটা সম্পর্কে আমাদের একটু বলেন। না অনেস্টলি আমি যাকে দেখে ইউটিউবিং শুরু করছি এটা হচ্ছে সালমান মুক্তাদির। আচ্ছা আচ্ছা, ঢাকা মানে গাইস, ওকে হ্যাঁ আমি, হ্যাঁ হ্যাঁ মানে আমি বলি, আমি যখন আমি একটা ম্যাচে, না ওটার নাম কি, আমি হোস্টেলে থাকতাম, হ্যাঁ হ্যাঁ তখন প্রথমবার একটা খবরের কাগজ আসে। আমি তখন, আমার কাছে ফোন ছিল না, তো আমাদের ওই টাইমে তো বুঝলা হ্যাঁ ফোন হ্যাঁ। কম্পিউটার, তো অনেক গ্রামে থাকতাম, তো কিছু হুম হুম জানতাম না। একদিন নিউজ পেপার দেখি বাংলাদেশের প্রথম ইউটিউবার সালমান মুক্তাদির। হুম। তো এরপর জানলাম যে ইউটিউবিং একটা প্রফেশন আছে, এটাও একটা জিনিস আছে। হ্যাঁ তো আস্তে আস্তে অসম্ভব জানলাম যে মানে ইনকাম করা যায়, পপুলারিটি করা যায়। তো এরপরে আমি ইউটিউবিং শিখতেছিলাম, আস্তে আস্তে কন্টেন্ট বানানো শুরু করছি, তো হয়ে গেছে, হইতে হইতে হয়ে গেছে এই। হ্যাঁ। তারপরে ভাই যতটা সহজ শোনায় ততটা সহজ কিন্তু না, মানে জার্নিটা অবশ্যই একটু। অবভিয়াসলি হ্যাঁ। টাফ আছে, আপস এন্ড ডাউন তো থাকেই সবকিছু। লাইক আমি যখন শুরু করছি প্রথম দিকে, হুম তখন ভিউজ পাইতাম, আমার প্রায় 1-1.5 বছর তো কোনো ভিউজই আসে নাই। আমি হুম প্রথমে হুম। প্রায় যা ইচ্ছে তা বানাইতে রইছি। তারপরেও আমি ফোন দিয়ে ভিডিও বানাইতাম। আমার কাছে একটা ছোট্ট ফোন ছিল, নাম কি ছিল, নামও মনে নাই আমার। ভাই, সিম্ফনির ছোট ফোন ছিল, 1 জিবি র্যাম ছিল। ও আচ্ছা আচ্ছা। হুম। আমার ভাই একটা তো ওটা, স্যামফনি ফোন ইউজ হ্যাঁ করতাম, আরে স্যামফনি ভি ভি 110 এরকম সম্ভবত ছিল, স্যামফনি ভি হ্যাঁ, 110 আমি ইউজ করতাম। এরকম একটা নাম ছিল, ছোট, খুবই কম দামি ফোন ছিল। ওটা হ্যাঁ দিয়ে কাইন মাস্টার নাকি যেন অ্যাপ দেওয়া, কিন্তু হ্যাঁ ও হ্যাঁ ভাই এটা তো মানে ভাল লাগে, কষ্ট করছে, স্ট্রাগল করছে ভাই। তোমাদের হ্যাঁ আজকাল কম্পিউটার, ছোট ছোট বাচ্চা ফোন দেখি আইফোন চালায় কত, মানে এআই আছে এখন, তো ওদের হ্যাঁ কিছু হ্যাঁ। লাগেও না। ইয়াই ক্লিক আছে। করো, কন্টেন্ট স্ক্রিপ্ট এসে পড়ে। আমাদের সবকিছু হাতে খড়ি, মানে নিজে শিখতে হয়েছে, করতে হয়েছে। এজন্যই ভাই আপনারা ওজি, আর আপনাদের কন্টেন্ট সব সময় থাকবে, ঠিক আছে, একটা অথেন্টিক ভাইব আপনার কন্টেন্টে সব সময় থাকবে। এখন তো কেমন যেন একটু এআই দিয়ে একটু অন্যরকম হয়ে গেছে, বাট আগেকার যে বিষয়গুলো ছিল। তারপরে ভাই এই আপনি যে যে সালমান মুক্তারের কথা বললেন না, এই এটা দেখে কিন্তু আসলে অনেকে ইন্সপায়ার্ড হয়েছে, কারণ মানুষ ওর মাধ্যমে জানতে পারছে যে এই ইউটিউবের মাধ্যমে যে টাকা আয় করা সম্ভব, বা এটা একটা হ্যাঁ, এ করা সম্ভব। তো আমিও দেখতাম, আমি যখন কলেজ লাইফে ছিলাম ঢাকায়, যে খুব বড় ফ্যান ছিলাম। যাই হোক ভাই, ওই ইউটিউব তো শুরু করলেন, ইউটিউব শুরু করার তো আপনার ওকে। বানানো প্রথম ভিডিওটা কি ছিল? আমার ভিডিও বানানোর প্রথম ভিডিও, ও হ্যাঁ, এটা একটা ছিল, একটু লাগে ক্রিঞ্জি টাইপের, ওই যে ফানি ভিডিও ছিল বুঝলাম, আচ্ছা আচ্ছা। স্কুল ফ্রেন্ডদের সাথে মিলে হ্যাঁ এটা হ্যাঁ। ট্রাই করি, তো ওটা নিয়ে বানাইছিলাম। ও এখনো আছে আমার চ্যানেলে, মানে ইটস লাইক, না আমি বলি টপিকটা ছিল মরিচ খাওয়া কম্পিটিশন, বুঝলে। ও আমার একটা আচ্ছা ফ্রেন্ড আচ্ছা। ছিল যে মরিচ খেতে খুব পছন্দ করে। হুম তো হুম একটা চ্যালেঞ্জ দিছি যে প্রায় 100-200 মরিচ ছিল, তো একটা কম্পিটিশনের মতো যে হুম কে হুম। কত মরিচ খেতে পারে, ফানি হ্যাঁ। ভিডিও বা বলতে পারো ওরকম কিছু ছিল। আচ্ছা। এই ভাই ইউটিউবে এভাবে করতে করতে যখন ভিডিও ক্রিয়েশন, তখন কি আপনার এই এই সুপার ফিকশন এটাই কি প্রথম চ্যানেল ছিল? আমার চ্যানেল এটা ছিল, বাট নাম অনেকবার চেঞ্জ হয়েছে। ও যখন মানে একবার প্রথম নাম ছিল হচ্ছে ইয়াসিনস ফানি ভাইন্স, আচ্ছা আচ্ছা। তারপরে নাম চেঞ্জ করছি হচ্ছে, ওটার নাম কি ছিল, ইয়াসিন অল নাকি জানি একটা নাম ছিল। তো এরপর আমি মানে অনেক কিছু ট্রাই করছি, রিভিউ করছি, ব্লগ করছি, কত কিছু, মানে কিছু কিছু একটা জিনিস চলুক মানুষের পক্ষে। মানে ওই সময় হ্যাঁ ইয়াং ছিলাম, রক্ত গরম ছিল বলতে পারো, সবকিছু ট্রাই করছি। তো লাস্টে যাই একদিন আমার একটা বলে একটা, ওটার নাম কি, রোস্টিং ভিডিও তখন চলতেছিল খুবই, বুঝলা। হ্যাঁ তো এরপরে আমি একটা ভিডিও বানাইছি, ওটার নাম কি, বাংলাদেশ কপি করে না ইন্ডিয়ান আমেরিকান সং গুলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে কপি করে। তো এটা নিয়ে একটা বানাইছিলাম যে কম্পারিজন করছি যে কেমনে চুরি করে। হুম। ওটা প্রায় মানে 3 মিলিয়ন ভিউ পাইছি আমি, ও মানে প্রায় ভাই। 10 দিনের মধ্যে, মানে ওটা হুম হিট হুম। খাইছে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি এত গালি খাইছি ওই ভিডিওটার মাধ্যমে, মানে বাঙালির গালিতেছে যে আপনি বাঙালির ছোট করতেছেন, হুম চুরি হুম। করতে পারে, এরা ভুল করে না, আমি প্রমাণ দেখাইলাম আপনি চুরি প্রমাণ করছে, দিয়ে এটা দেখা নিয়ে আমার দিয়েছেন গালি। ওইটা ভুল, হ্যাঁ। তো বলছে না ভাই, এরকম এদিকে না গেলে ভালো, আমি একটু চেঞ্জ করি। এরপরে সুপার হিরো, হুম অলওয়েজ হুম। আই লাইক সুপার হিরো। হ্যাঁ তো আমি মার্ভেল ডিসি নিয়ে ভিডিও বানানো শুরু করলাম। হ্যাঁ। তো এটা আমার খুবই, আমি বিগ ফ্যান ছিলাম, আমি আর ফেরদৌস হুম হুম। ঘন্টার পর ঘন্টা কমিক বুক নিয়ে কথা বলতাম। অ্যানিমের আগে সুপার হিরো ফ্যান ছিলাম, হ্যাঁ এখন তো এখনো দেখি, অত অ্যাক্টিভলি দেখা পড়ে না। তো এরপরে অরিজিন স্টুডিও নিয়ে বানানো শুরু করলাম। তো এটা যাইতেছিল, তো আমার একটা ভিডিও ছিল ডোরিমনে, এটা মনে হয় হ্যাঁ হ্যাঁ। বাংলাদেশের সবাই দেখছে। ওটা মনে হয় ভাই আমার সবাই একদিন দেখছে, ওজিএস কন্টেন্ট। আমার একটা ছোট
ভাই বলছিল যে ডোরিমনের শেষ পর্ব কেমনে হয়, তুমি একটা একটা ভালো ভিডিও আছে এটা একটু হুম এক্সপ্লেন করে দাও, আমি বুঝতে পারতেছি না, ইংলিশ ইংলিশ ছিল দেখা, তো আমি এটা এক্সপ্লেন করে দিছি, তো ওইটা জাস্ট বুস্ট মানে, তো এরপরে মানে বুস্ট হিউজ, মানে সাবস্ক্রাইবার অনেক পরিমাণ সাবস্ক্রাইবার পাইছে ওইটা ভিডিওর পরে। হুম। তো এরপর ভাবলাম যে নাম কি দেওয়া যায়, মানে এখন তো ফিকশন রিলেটেড হলাম, মুভিজ নিয়ে বানাই, হ্যারি পটার নিয়ে বানাই, নোবেল নিয়ে বানাচ্ছিলাম, তো ফিকশন রিলেটেড যায়, নাম বের করতেই আমার এত টাইম লাগছে, তো লাস্টে হলাম যে সুপার, মানে সায়েন্স ফিকশন, হুম। তো সুপার, তো সুপার ফিকশন। সুপার ফিকশন আমরা দিয়ে রিলেট করলাম। তো সুন্দর হয়ে সুন্দর। গেছে ওইটা ওইটা, হ্যাঁ মিলে গেছে, লাকিলি মিলে গেছে সবকিছু। সেটাই ভাই, এই আপনি যে সময় শুরু করছিলেন ওই সময় তো আমার মনে হয় না যে খুব বেশি কন্টেন্ট ক্রিয়েটর ছিল, স্পেশালি যারা এইসব এই যে কমিক্স নিয়ে ভিডিও বানাতো। আমি কিন্তু নিজে একটা মার্ভেল ডিসির ফ্যান, আমি ওরকম কিন্তু কোনো কন্টেন্ট দেখেই নাই, আপনি হয়তো প্রথম না, যে। হ্যাঁ মার্ভেল ডিসি বলো অ্যানিমে বলো, তখন মানে সার্জেল আমি তখন দেখতাম, তো ফ্যান ছিলাম, হ্যাঁ হ্যাঁ। তো দেখি কি বানায় কিনা, তো বাংলাদেশে কোনো কন্টেন্ট ক্রিয়েটরই ছিল না যেগুলো নিয়ে বানায়, তো খারাপ লাগ। তো এরপর যখন আমার অনেকগুলো অডিয়েন্স আসছে, ইয়াং অডিয়েন্স ছিল ম্যাক্সিমামই, তো আমি ভাবলাম যে ওয়াই নট আমি এদেরকে অ্যানিমি কন্টেন্ট দিকে একটু ধাবিত করি বা মার্ভেল ডিসির দিকে ধাবিত করি। তো এরপরে আমি এই যে নারুতো রিভিউ, ব্লিচ, ওয়ান পিস নিয়ে কিছু টুকটাক ভিডিও দিতাম, তো এরপরে না আস্তে আস্তে মানুষ, একটা হিউজ পরিমাণ মানুষ অ্যানিমে দেখা শুরু করছে হ্যাঁ আমার হ্যাঁ। তরফ থেকে, জিনিসটা আমার খুব ভালো লাগে, এত হুম মেসেজ করে ভাই আপনার জন্য হুম আমি অ্যানিমে দেখা শুরু করছি, ওই আমি মানে একটা বড় অডিয়েন্স পাইছি, ওদেরকে যখন রিভিউ নিয়ে বলতাম যে এত হুম। কুল একটা অ্যানিমে আছে হ্যাঁ তোমরা হ্যাঁ। দেখতে পারো, তো ওরা মানে ট্যাপ ইন হয়ে গেছে, মানে ট্রিগার হয়ে গেছে, তো ওখান থেকে আস্তে আস্তে তাদের জার্নি শুরু হয়ে গেছে, তো এটা আমি প্রাউড একটা ফিল করি যে আমি করছি। এই ডিসি মার্ভেল নিয়ে প্রথম ভাইরাল ভিডিওটা কোনটা ছিল মনে আছে কি? হ্যাঁ এটা আমার ছিল হচ্ছে, দাঁড়াও, অনেক আগের ভিডিও, প্রায় 3-4 বছর আগে। হ্যাঁ আমি এটা ব্রেক, না মার্ভেলের ক্ষেত্রে অ্যাভেঞ্জার্স এন্ড গেমের একটা ট্রেলার ব্রেকডাউন করছিলাম আমি, হ্যাঁ হ্যাঁ। ওই, হ্যাঁ তো ওইটা খুব ভিউজ পাইছি আমি, ও, তারপর অরিজিন স্টোরি গুলা খুব ভিউ পাইতাম, তারপর ইনফিনিটি স্টোন, মানে আমি অনেক কিছু বানাইছি, তারপরে আমি কমিক বুক নিয়ে বানাইতাম, হাল্কের একটা কমিক হুম বুক হুম। ছিল, অল ওর হাল্ক, হ্যাঁ এটা খুব বল। সিরিজটা খুব হ্যাঁ ভালো হ্যাঁ হ্যাঁ। ভালো চলছে। ওই ভিডিওটা আমি দেখছি ভাই, ওই ভিডিওটা আমি দেখছি। ওরা এখনগুলো হাইড করা কপিরাইটের কারণে অনেক ঝামেলা হয়, আর আমার ম্যাক্সিমাম অনেকগুলো ভিডিও কপিরাইটের কারণে হাইড করা, মানে বিশেষ করে একটা সিরিজ ছিল আমি বাইর করছিলাম, এটা মানুষ পুরো পাগল ছিল, এটা হচ্ছে শিনচ্যানস, কি জানি, শিনচ্যান হাই স্কুল। হ্যাঁ। এটা মানে আমার একটা খুব একটা নিজের ছিল যে যদি শিনচ্যান নোবিতা এরা বড় হয়ে যায়, হুম হুম। একটা ম্যাচিউর স্টোরিটার লাইনটা কিরকম হইতে পারে, হ্যাঁ এটা কি করবে, এটা কোন দিকে যাবে, একটা একটা হোয়াট তো ইফ এটা ভিডিও। টাইপের ভিডিও, এটা হুম হুম। খুব চলছিল আমার, বাট আমি লাস্টে এত কপিরাইট, আমার প্রায় 17টা কপিরাইট স্ট্রাইক খাইছে ওটা নিয়ে, আমি যে কেমনে সার্ভাইভ করছি বুঝতে পারবা না, ভাই এই মানে কপিরাইট অনেক স্ট্রাইক গুলো মানে এটা কেন, মানে এগুলো তো তো মানে ফেয়ার ইউজ, তাহলে কপিরাইট স্ট্রাইক কেন আসে? আমার চোখের সামনে এতগুলা ইউটিউবার ঝরে পড়ছে, মানে অ্যানিমে ইউটিউবার গুলো অনেক ছিল জানো, ইন্ডিয়ায় বাংলাদেশে অনেক পরিমাণ ছিল, ম্যাক্সিমাম কপিরাইটের জন্য গায়েব হয়ে গেছে আমার, মানে আমি ড্রাগন হিন্দি এক্স, তারপর আরেকটা ছিল হচ্ছে উইক্সার, তারপর বাংলাদেশে ছিল কিছু বেঙ্গালি ওটাকু, ওটাকু চান, অনেক দেখছি, এরা কপিরাইটের কারণে সবাই গায়েব হয়ে গেছে, টিকে থাকতে পারে না কেউ, বুঝলা, লং টার্মে কেউ পারে নাই। বাট ভাই আপনি আছেন এবং ভবিষ্যতে থাকবেন। ইনশাআল্লাহ থাকবো। না ভালো লাগে আমার, মানে অনেস্টলি আমার অনেক ডাউনফল হয়েছে আমার চ্যানেলে, আজকাল ভিউজ অনেক ড্রপ করছে, বাট তারপরও একটা বিগ চান্স অফ অডিয়েন্স আমি দেখছি যে অনেক চ্যানেল আছে যারা হারাই গেছে, কিন্তু আমি এখনো টিকে আছি আর মানুষ দেখে, হারাই যায় আর মানে এটা আছি। কিন্তু ভাই আপনার, এটা কিন্তু আপনার ফ্যানদের জন্যই একটা, যে আগে যেই বিষয়গুলো ছিল, কারণ দিন শেষে কিন্তু আসলে একটা ইউটিউবারের মোটিভেশন ওই ভিউয়ার গুলাই, সাবস্ক্রাইবার গুলাই একটা মোটিভেশন। আর অবশ্যই আপনি যে সময় ছিলেন ওই সময় আপনার ছিল পিক সময়, এবং আমি চাই আবারও সেই পিক সময়টা আসুক, কিন্তু ওই কি হয়েছে অডিয়েন্স বড় হয়ে যায় তো ভাই, তো ওই বড় হতে হতে দেখা যাচ্ছে আপনার তো 1-2 বছরের নাম যে সবসময় ইয়ে থাকবে, আপনি প্রায় 5-6 বছরের একটা ক্যারিয়ার, তো অনেক অডিয়েন্স বড় আমি হয়ে যায়। আমার ভালো লাগে না ভাই, এখন দেখো মার্ভেলের অবস্থা তুমি জানো বর্তমান কি হ্যাঁ হয়েছে, মার্ভেলের অবস্থা। ফেমিনিস্ট ওক এজেন্ডা এত কিছু ঢুকা, ডিসি শুরু হয়ে শেষ হয়ে গেছে, হ্যাঁ মানে আমার নিজের কাছে মার্ভেল ডিসি ভালো লাগে না, আমি নিজে কি ভিডিও বানাম, বুঝলা। বিশেষ বিশেষ করে ভাই মার্ভেলের এত অধপতন হয়েছে, এই আমার লাস্ট লাস্ট হাইপ ইয়ে ছিল কোনটা, লাস্ট হাইপ ছিল ভাই ওই যে লোকি, লোকি সিরিজ মনে হয়, লোকিটা লোকি মানে একটু লাস্ট ভালো হাইপ। ছিল। এরপর এরপর হ্যাঁ, আপনি কোনো ভালো এ দেখ পাইছেন? এক একটা আহ, ক্যারেক্টারের চিপ কপি, ফিমেল কপি বের করে বিষয়টা কেমন জানি করে দিচ্ছে। পুরা ডিস্ট্রয় করে দিচ্ছে, আই থিঙ্ক ওদের অধপতন শেষ, এদের কোনো আর কোনো আপরাইজিং নাই, তো মানে ভাই আমার যে, প্ল্যান ছিল যে, হ্যাঁ তো মানে ভাই যে, আমার প্ল্যান ছিল যে মার্বেল ডিসি যখন রাইজ করবে তো মানুষ হুম আমাকেও ভিডিওগুলো দেখ, হুম হুম। কিন্তু ভাই মার্বেল রাইজ করার আগে ফ্লপ, মানে ফ্লপ ফল হয়ে করছে, গেছে তো আর হ্যাঁ। ফিউচার দেখছি না সুপার হিরোদের, বুঝলা। এটাই, তবে আশা তারপরে করি ভাই যে ডক্টর ডুমটা হয়তো একটা ভালো ব্যাক আসতে পারে মার্ভেলের জন্য, ডক্টর ও ডুম। হ্যাঁ অবভিয়াসলি, এটা ওরা না মানে ভয়ের জন্য আনছে, মানে হুম হুম। মানে আছে না লাস্ট অপশন যে হইতাছে না, ওরা আনি ফেরত আনি, হ্যাঁ। এরকম লাগতেছে, লাইক ফেস 5 এর যে কয়টা বের হয়েছে মার্ভেল, দেখছো একটা, আমি তো এই যে আয়রন হার্ট ছিল পুরা ফালতু ভাই, জঘন্য ওর্স্ট আয়রন ওর্স্ট হার্ট, ভাই ওর্স্ট। কোর্স বলতে পারো, আমার আসলে লোকিরা বাদে ফেস 5 এর কোনো কিছু ভালোই লাগে না, ডেয়ার ডেভিলটা ভালো ছিল। হ্যাঁ তো ডেয়ার ডেভিলটা মার্ভেল ভালো নিয়ে আমার ছিল। নিউজ দেখি না যে ইন কেস ডিসি
ও সুপারম্যান দেখছো? হ্যাঁ ভাই, সুপারম্যান দেখছি। নতুনটা, নতুন কথা বলছো, কেমন হ্যাঁ লাগছে? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে। অনেকে সমালোচনা করছে, বাট আমি পার্সোনালি দেখে আমার কাছে মনে হয়নি যে এটা সমালোচনা করার মতো। ওরা না নিজেদের না, দিক থেকে যথেষ্ট চেষ্টা করছে, এবং আমি মনে করি এখন ওইটার সাথে কম্পেয়ার করলে তো ভাই হবে না, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, কারণ আমরা একটা নতুন টাইপের কম্পেয়ার করলেই ঝামেলা হয়ে যায়, কম্পেয়ার এটা করলে জাস্ট ঝামেলা ইটস এ হয়। গুড আই থিংক। আর এর নতুন ডিস শুরু করছে, আমি হ্যাপি, আমার বেশ হুম। চাই না এত কি ভাই, এইটা হ্যাঁ এইটা হেনরি কেভিল, আমি হেনরি কেভিলের ফ্যান, বাট কিন্তু ভাই আর কত ভাই, আরে এটাই। ভাই লেট ইট গো ম্যান, লেট ইট গো, জাস্ট হুম। ছেড়ে দাও। কিন্তু আমার সুপারম্যান একটা জিনিস ভালো লাগে না, আমি দেখছো না মুভিটা, হ্যাঁ হ্যাঁ ওই দেখছি। আমি অনেস্টলি মানে ক্রিটিসাইজ করতেছি না, জাস্ট ওই সুপারম্যানের মতো কোনো মোমেন্ট ছিল না, আছে না মানে কিছু একটা এপিক করছে, হুম। মানে এপিকনেস টাইম পাই নাই। একটা বড় ফিস লাইক আসলে দেয়নি ওকে। হ্যাঁ লাইক একটা সিন আছে না, স্পাইডারম্যান একটা ট্রেন থামায়, হ্যাঁ হ্যাঁ। তারপরে সুপারম্যানের চোখে একটা গুলি মারে, হুম হুম। ক্রিস্টোফার রিভসের মনে হয়। হ্যাঁ তারপরে হেনরি কেভিল, তারপরে আরো মানে হেনরি কেভিল যে সুপারম্যান ম্যান অফ স্টিলে ঘুষি মারে পুরো সিরিজ ডিস্ট্রয় করে দেয়, হ্যাঁ। মানে ওই পাঞ্চটা ফিল হয় না আমার নতুন সুপারম্যানে, মানে একটু উইক লাগছে এটা মানে, কিন্তু হ্যাঁ। ইটস এ গুড মুভ। হেনরি কেভিল সুপারম্যানটা হলো এরকম যে একটা গড যদি মানুষের মধ্যে থাকতো তাহলে হুম। তার কিরকম ফিল হইতো, হ্যাঁ মানে হ্যাঁ। সে মূল সূত্র থেকে অনেক আলাদা ফিল হইতো, বাট মানুষের সাহায্য করতে চায়, এরকম একটা ভাইব ছিল। ভাইব ছিল। পরে ওরকম ভাবে রিপ্রেজেন্ট করছে যে গড এমং ম্যান, ফলস গড, ব্লা ব্লা ব্লা। আর নতুন সুপারম্যানটা মানে হিজ এ সুপারম্যান, মানে টিপিক্যাল সুপারম্যান বানাই দিয়েছে ভাই, হ্যাঁ। ঠিক আছে, আমি লাইক পছন্দ হয়েছে, সমস্যা নাই। আহ, সিটি ফ্রেন্ডলি সুপারম্যান ভাই। হ্যাঁ, যাই হোক ভাই, আপনি তো ইউটিউব শুরু করলেন, তো এই ভাই জয় যাতে ভালো ভিউয়ারশিপ আসতে থাকলো। আপনার ফার্স্ট ইনকাম ছিল কত টাকা, এটা নিয়ে যদি আমাদের ও একটু হ্যাঁ, বলতেন। অবশ্যই বলবো। এটা হচ্ছে আমার, আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন হুম আমার ফার্স্ট প্রায় 6 মাস আমি ইউটিউবিং করি, তো কোনো কিছুই আসে না। তারপর ওই যে বললাম না একটা ভিডিও, ওই যে কম্পারিজন ভিডিও, যে চুরি করে বাংলাদেশের হ্যাঁ হ্যাঁ। গানগুলো চুরি করে, ওটা 3-4 মিলিয়ন ভিউ পাইছি। তো আমি ওটা থেকে প্রায় কত মানে মনিটাইজেশন তখন ছিল না, বুঝলা তো, হুম। একসাথে জমতে জমতে কি জানি, ধরো আমার খেয়াল নাই, কোনো একটা কারণে 3 মাসেরটা একসাথে আসছিল, ও তখন আমার আচ্ছা প্রায় আচ্ছা। 1,80,000 টাকা আসছে ক্লাস ও। 9-এ বসে হুম। বসে। তখন কি ছিল, ক্লাস ছোট নাইনে বাচ্চার জন্য, 1,80,000! ও ভাই, এটা কি ভাই শুধু মানে অ্যাডসেন্সের অনেক, টাকায়, স্পন্সর বাদে? মানে অনেকগুলো মিক্স করে, আমি শুধু 1 মাসের কথা বলতেছি, মানে ও অনেকদিন ধরে জমতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কি বুঝতে জানি একটা পারছি। কারণ আমার মন নেই আসলে, ওই অ্যাডসেন্সে কি জানি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, তারপর ভেরিফিকেশন হ্যাঁ ভেরিফিকেশন হয়, ও ইয়েস ভেরিফিকেশন, রাইট, ও হ্যাঁ একটা হ্যাঁ চিঠি পাঠায়, হ্যাঁ হ্যাঁ হয়েছে না হ্যাঁ তোমার? হ্যাঁ হ্যাঁ, চিঠি ওইটার পাঠাইছিল জন্য দেরি আমাকে। হয়েছে। তো ওইটার জন্য অনেকটা অনেক একসাথে আসছে, একটা হিউজ একটা অ্যামাউন্ট আসছে, তো ওই বাচ্চা পোলামানের জন্য ওই টাকাটা মানে, ওর ভাই কি হয়ে গেল, আব্বু আম্মু খুশি, সবাই অবাক যে হুম এরা হুম। কি ভিডিও বানাইতো, 1,80,000 টাকা এসে 1,80,000 পড়ছে। টাকা ভাই, ওই টাকা দিয়ে করছিলেনটা? ও কম্পিউটার কিনছি একটা, তারপরে জিপিইউ কিনছি, তারপরে ফোন কিনছি ভালো, তারপর আব্বু আম্মুর জন্য গিফট করছি, হুম আমার হুম হুম আব্বু বেঁচে নেই, বাট আব্বুর জন্য একটা পাঞ্জাবি কিনছিলাম, আমার ইচ্ছে ছিল, হুম আমার মানত ছিল বলতে পারো, যে আমি প্রথম ইনকাম থেকে আব্বুর জন্য একটা পাঞ্জাবি কিনবো, হ্যাঁ পাঞ্জাবি কিনছি, আম্মুর জন্য কিনছি, বোনের জন্য কিনছি, সবাইকে শপিং করে দিছি। ওই ফিলিংটা, হ্যাঁ। ইটস ইটস অন্যরকম একটা ফিলিং, যখন মানে আসলে ভাই, ছেলে ইনকাম করে কিছু দেয়, প্রোভাইড করে ফ্যামিলির জন্য, একটা মন থেকে সম্মান আসে, যে মনে হলো না কিছু করতে পারছি, ওই হ্যাঁ বললো না, একটা ছেলের জন্য ভাই এর থেকে আর বেশি কিছুই লাগে না। তার তার মা বাবার জন্য সে কিছু করতে পারছে, তারা হ্যাপি, এই ফিলিংসটা আসলে ভাই হাজার, আমরা হয়তো অনেক সময় লাখ লাখ টাকা ইনকাম করি, কিন্তু এই সেই পিসটাই, শান্তিটা হয়তো পাবো। আমারও এরকম একটা ইয়ে আছে, যদিও আমার ইউটিউবটা ফার্স্ট ইনকাম না, আমি আগে টিউশনি করাতাম, তো টিউশনির ফার্স্ট ইনকাম দিয়ে তখন আমি আমার আম্মুকে আপনার নোলক একটা গিফট করছিলাম। ওয়াও। নোলক তো ওইটা হ্যাঁ ভাই, হ্যাঁ, আম্মু তো একদম কান্নাকাটি করে একদম অস্থির, ঠিক আছে, আর কাউকে জানাও নাই যে এটা আমি করে টিউশনি শুরু করছি। আম্মু খুব খুশি। তো ভাই ওই আমি এখন ইয়ে করি, আমি এখন কি করবো, এই আম্মু ওই খুশির কান্না, তো একটা খুবই একটা মোমেন্ট ছিল যে এখনো গা মানে শিবরে ওঠে ওই কথাগুলো মনে করি। হ্যাঁ, তারপর বলেন আপনি। মানে ও হ্যাঁ, ইনকাম তো এরপরে কি আস্তে আস্তে আরো কন্টেন্ট বানানো শুরু করলাম, তখন তো আমার পিক মোমেন্ট ছিল, বুঝলা, হুম হুম হুম। চ্যানেল খুব বুস্ট ছিল আমার, বুঝছিল, ভিডিও হ্যাঁ। বানালে ভিউ আসতো, ইনকাম আসতো, আর সবাই একটা সম্মানের চোখে দেখতো, সবাই মানে স্কুলে যাইতাম ইউটিউবার, হুম হুম হুম। ফ্যামিলি ফ্যামিলির মধ্যে ইউটিউবার, ওই আমি অনেক পাইছি ইউটিউব থেকে, অনেক সম্মান পাইছি, ভালোবাসা পাইছি, টাকাও পাইছি, তো হ্যাঁ। চলছে চলছে চলছে, আর লেখাপড়া তো চলতেছিল, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি, এই হ্যাপি ছিলাম। বাট ঝামেলা হচ্ছে আমি ইউটিউবে খুবই কম টাইম দিতাম সবসময়, মানে আমি একটু ও। রিসার্চ টিসার্চ করতাম হুম হুম সবসময়, হুম। মানে প্ল্যান ছিল এদিকে, লেখাপড়া সারি নাই কোনো সময়, আর আজও এদিকে ফোকাস, কারণ ইউটিউব বাংলাদেশে না একটা ঝামেলা কি আমি ফিল করছি, ইনকাম খুবই কম দেয় আজও, মানে হ্যাঁ, বেশি ভিউ ছাড়া তোমার ইনকাম হয় না, ইনকাম হয় না আর একদম। স্পন্সর নাই বললেই চলে, মানে অনেকে দেখলাম যে এই যে মানে হিন্দিতে, আমার একটা ফ্রেন্ড ছিল হিন্দিতে কন্টেন্ট বানায়, হুম ভাই হুম। বাঙালির ভাই এইটা, ইন্ডিয়ান হিন্দিতে কথা বলে পুরো একটা মানে বাংলাদেশের মধ্যে 10-12টা দেশ মিলে একটা অডিয়েন্স পাওয়া যায়, হ্যাঁ তো হিন্দিতে হিউজ ইনকাম করতেছে। আমি হিন্দি ট্রাই করি না কোনো সময়, বাট বাংলাদেশের কোনো স্পন্সরশিপ নাই ভালো, টাকা হুম। প্রায় কত, 10,000 ভিউ তো $1 দেয় মনে হয়, এরকম কিছু একটা রেশিও ছিল। ভাই এটা কি বলবো এখন, আমি যদি আমার অবস্থা বলি, আপনি গেস করেন যে কত টাকা ইনকাম আসতে পারে। $300 বা 100, 300 $300, 300। $65।
কি ভাই, আমার থেকেও কম তোমার ভাই, তাই ইয়েস, নাকি? $65। ওকে, তাহলে বলো কেমনে টিকে থাকবে একটা ইউটিউবার বাংলাদেশে, কেমনে টিকে থাকবে? আমি তো জানি এই বাংলাদেশের ইউটিউবার কি অবস্থা, স্পন্সর নাই, ভিউজ নাই, অডিয়েন্স নাই, টাকা কম দেয়, কি হবে ভাই? আমাদের সাপোর্ট নাই। বাংলাদেশে একটা থাকতো, ওই যে একটা ছিল না, যে চ্যাট সিস্টেম, যে কি বলে, সাবস্ক্রাইবাররা মান্থলি সাবস্ক্রিপশন কিনতে হ্যাঁ পারে, হ্যাঁ, সুপার সেট পারে, এটার কোনো এটাও পেপাল তো নাই, নাই, কিছু নাই। এটা কিছুই নাই। এটা থাকলে হয়তো যে কিছু সাপোর্ট পাইতাম, তাও নাই। বাংলাদেশে ফিউচার নেই আসলে, বুঝলাম আমি, খারাপ লাগে। এরা কেউ টিকে থাকে নাই, মানে লং টার্মে যায় শুধু ক্রিঞ্জি টপিক আছে না, কিছু ক্রিঞ্জি ভিডিও বানায়, হা হা হ্যাঁ হা, হ্যাঁ মানে যা, ওগুলো যে কে দেখে ভাই? এত মিলিয়ন্স অফ ভিউ আই কেমনে ওদের ভাই? মানে দেখ, ওই আমি দেখছো না কোনগুলো বলতে একটু হ্যাঁ অদ্ভুত হ্যাঁ, বুঝতে ক্রিঞ্জি পারছি টাইপের। ভাই। আমার ভাই কোয়ালিটি কন্টেন্টে বাংলাদেশ টিকে থাকা পসিবলই না, ভিউ বলো না। আর স্যাড, একে তো স্যাড হচ্ছে এই রিয়ালিটি। দেশের অডিয়েন্সের সমস্যা, এরা ভালো কিছু অ্যাকসেপ্ট করে না। আপনি যদি নতুন কিছু নিয়ে আসেন, এই জিনিসগুলো আন্ডার রেটেড থেকে যাবে। দ্বিতীয়ত হলো এই যে বাংলাদেশের এই যে লিমিটেশন গুলো, ঠিক আছে, পেপাল নাই, আমাদের ইউটিউবারদের জন্য অপরচুনিটি নাই। ইভেনচুয়ালি ভাই জানেন, এই ফার্স্ট আমি পেমেন্ট পেতে আমাকে বেশ বড় সড়ো ব্যাংকিং ঝামেলায় পড়তে হয়েছে, আজাইরা ঝামেলা, হুদায় হুদায় সব ঝামেলা। এইগুলো অনলাইন আরামসে করা যায়। অনলাইনে ধরেন হুম যে হুম। ওদের ওয়েবসাইটে প্রবলেম, এই জিনিসটা শুধুমাত্র ভাই বাংলাদেশে সম্ভব। এই আমি বাংলাদেশ নিয়ে এত বেশি প্রবলেম ফেস করছি, ধরেন যে আমার যোগ্যতা আছে, বাট তারপরেও আমি জাস্ট বাংলাদেশি বলে সেখানে সুযোগ পাইনি। এজন্য ভাই আমার মানে খুব ইচ্ছা যে একটা মোটামুটি একটা লেভেলে গিয়ে এখান থেকে চলে যাও। আমিও সেই লাইনে আছি, দেখি। জানো, আমার মনে আছে এখন, আমি ফার্স্ট যখন অ্যাডসেন্স লেটার পাইতে কোনো টাকা দেওয়া লাগছে কোনো, না না টুকটাক ভাই, ঘুষ টুস? না। আমার মনে আছে, মানে ওই টাইমে আমি যখন মিরপুর 2-এ থাকতাম, হুম তো অ্যাডসেন্স প্রথমবার অ্যাপ্লাই করছি, আসে না, 3 মাস হয়ে গেছে, আসে না। সেকেন্ড বার অ্যাপ্লাই করছি, তারপর আমার এরপর একটা ফ্রেন্ড কয় যে ওই শালা যে ডাকঘরে যে লোক আছে না, হ্যাঁ ওরা হ্যাঁ না হ্যাঁ। অ্যাডসেন্স আটকাই রাখে, দেয় না, হুম টাকা ফোন দিয়ে যোগাযোগ করার পর টাকা দেওয়ার পরে দেয়। তো আমি এরপর নাম্বার দিলো একটা, আমি গেলাম, যাওয়ার পরে বলছে ঠিক আছে ভাই, চা পানি দিব না, আপনি আমার এটা রিলিজ করেন সেকেন্ড বার। হুম তো এরপরে আমাকে নিয়ে গেল একটা জায়গায়, দেখি কি ও একটা বক্স করো, বক্স এতগুলো অ্যাডসেন্স লেটার, এরকম হুম হুম। হিউজ বড়া। ওখান থেকে খুঁজে আমারটা ভাই করে, আমি ওরে কত 500 টাকার মতো দিলাম, তো এই না তো, ও ওগুলো সবখানে আটকেই ঘুষ রাখছে। ভাই, সবখানে ঘুষ। হ্যাঁ, কত মানুষের স্বপ্ন একটা অ্যাডসেন্স, হুম, ইম্পর্টেন্ট জিনিস, এটা আটকে অবশ্যই। রাখছে ফেলায়। শের দোস্ত সবাই টাকা দিয়ে সারা কাছ থেকে নিচ্ছে, ওই মিরপুরে থাকতাম। ভাই, তো এটা আমার টাকা বাংলাদেশে লাগেনি, এত আমার টাকা লাগেনি, আমারও লাগতো, টাকা লাগেনি কারণ আমার বড় আব্বু ছিল পোস্ট মাস্টার, ওই জন্য আমার টাকা লাগেনি, ঠিক আছে। কিন্তু আমি যদি এরকম কোনো পরিচিত লোক না থাকতো, আমার অবশ্যই টাকা দিতে হতো। আসলে বাংলাদেশে প্রতি পদে ঘুষ আর দুর্নীতি ভাই, এটা আমি অনেক জায়গায় ফেস করি। খুবই কমন হয়ে গেছে, জানো। আমি বলি, রিসেন্টলি আমাদের বাড়িতে চুরি হয়েছে, বুঝলা? তো বলেন আমরা কি? হ্যাঁ, তো সবকিছু নিয়ে গেছে, এসি টিভি, যাই হোক, ওটা ওটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে চোর ধইরা কেস করছে। হুম তো হুম। কেস করার জন্য আমার টাকা লাগছে, চোর ধরানোর জন্য টাকা লাগছে, প্রতিটা ধাপে আমার টাকা লাগতেছে, ম্যান, বুঝতে পারতেছো? মানে এত ঝামেলা, মানে নিজে থেকে কাজ করতে হয়। রাইট। মানে এই বলে আমি খুব ট্রাই করবো, বুঝলা, চলো আমরা উড়ে যাই, মানে দেশ ত্যাগ করতে হবে সেটাই ভাই। তাড়াতাড়ি। এই আমার একসময় মনে হতো যে আমি এই এই জিনিসগুলো, আমি যেহেতু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্টুডেন্ট, আমার একসময় ইচ্ছা হলো যে আমি এরকম টাইপের হয়তো কোনো একটা সচিব টচিব টাইপের হয়ে এই জিনিসগুলো চেঞ্জ করার চেষ্টা করব। কিন্তু যত আমি এডুকেটেড হতে শুরু করলাম, যত আমি বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিসগুলো নিয়ে জানতে শুরু করলাম, তত বুঝলাম যে না, এই জিনিস এই আগামী 50-60 বছরও থাকবে, ঠিক আছে, কারণ এটা একটা কালচার হয়ে গেছে আমাদের এখানে। কোরে ঝামেলা, এই ডিএনএ তেই ঝামেলা, DNA বুঝলা, ঝামেলা, বাঙালি। হ্যাঁ। এখানে আপনি যদি ভাই নিজের ডিউটি গুলো ঠিকঠাক ভাবে পালন করেন, তাই আপনি হয়ে যাবেন এক্সট্রা অর্ডিনারি অফিসার। জাস্ট আপনার যা কাজ সেটা যদি আপনি করেন, ঠিক ঠিক আছে, মতো করেন। সেটাই আপনি হয়ে যাবেন একদম এক্সট্রা অর্ডিনারি অফিসার। এই হলো এই সিচুয়েশন অফিসার। যাই হোক ভাই, আপনার অ্যানিমে জার্নি সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারলাম। এই অ্যানিমে চ্যানেল আসলে শুরু করার ইচ্ছাটা কেন হয়েছিল, ও মানে হ্যাঁ, কেন অ্যানিমে আমি চ্যানেলটা শুরু করলেন, ওটা যদি একটু বলতেন। অবভিয়াসলি আমি বলতেছি তো, আমার অনেক, আমার একটা ভিডিও যেটা বললাম, আমার হুম হুম। ডোরিমনে একটা ভিডিও খুব ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ তো হ্যাঁ ওখান থেকে আমি হিউজ পরিমাণে একটা অডিয়েন্স পাইছি, ইয়াং অডিয়েন্স, যারা হ্যাঁ হ্যাঁ। কার্টুন দেখে বাট হুম অ্যানিমি সম্পর্কে জানতো না। লাইক হুম আমাদের মতো, আমরা তো ডোরিমন দেখতাম, ড্রাগন বল দেখতাম, বেবলেট হুম দেখতাম, জানতাম এটা একটা ডিফারেন্ট টাইপের কার্টুন, মানে কার্টুন থেকে বেটার, বাট এটা যে একটা অ্যানিমি, অ্যানিমি ইন্ডাস্ট্রি থেকে আসছে, এটা হুম জানতাম হুম না। তো এরপর আমি দেখলাম কি যে অনেক আমেরিকায় তখন বা ইন্ডিয়া অত অ্যানিমি ইউটিউবার ছিল না। তো হুম দেখলাম যে বাংলাদেশে কোনো অ্যানিমি ইউটিউবার নেই। যখন সার্চ দিতাম অ্যানিমি বাংলা, অ্যানিমি বাংলাদেশি, কিচ্ছু আসতো না। একটা চ্যানেল আসতো, এখনো মনে আছে, ওরা আমি এখনো মন থেকে মনে করি হি ইজ দ্য বাংলাদেশের নাম্বার ওয়ান, মানে ফার্স্ট অ্যানিমি ইউটিউবার। হুম হুম। মানে ইউটিউবার নয়, একটা ফানি ভিডিও বানাইছিল, ড্রাগন বল ঝ নামে, কি জানি, উইয়ার্ড ছিল, বাট ও যাই হোক, আচ্ছা। এছাড়া কিচ্ছু আসতো না। তো এরপর মনে হলো যে অ্যানিমি কত কুল। আমি যখন পাগল ছিলাম, মানে একটা আছে না আর্লি লেভেলের অ্যানিমি ফ্যান কিরকম থাকে, হুম হুম যে হুম। অ্যানিমি প্রচার করতে হবে, অ্যানিমি দেখ, অ্যানিমি দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
ওই ওই রকম হ্যাঁ একটা হ্যাঁ মেন্টালিটি ছিলাম, তো বলছি ঠিক আছে হোয়াই নট, আমি অ্যানিমিটা প্রমোট করার ট্রাই করি। এরপরে আমি আস্তে আস্তে নারুতো, ডেথ নোট, অনেক টপিক নেওয়া, তারপরে একটা কিছু মুভি আছে না অ্যানিমে, ওটার নাম কি ছিল, আই ওয়ান্ট ইট ইউর প্যানকিয়ার্স, তারপরে হ্যাঁ হ্যাঁ আরেকটা আছে না গেম অফ দ্য ফায়ার, হ্যাঁ সুজুমে। তারপরে হ্যাঁ ড্রাগন বল নিয়ে কয়েকটা ভিডিও বানাইলাম, ও পোকেমন নিয়ে ভিডিও বানাইলাম। তো আস্তে আস্তে মানুষ আমার দেখতেছিলাম, অ্যাকসেপ্ট করে না প্রথমে, হুম হুম। কিন্তু একটা হিউজ পরিমাণ মানুষ দেখা শুরু করছে, এরপর থেকেই জাস্ট হয়ে গেছে বলতে পারো। তবে ভাই এটা বলতে হবে, এই যে কার্টুন আমরা যে ব্যান ট্যান দেখতাম এই হাবিজাবি, বাংলাদেশে এই কার্টুন ফ্যানদের অ্যানিমে ফ্যান বানানোর একটা বড় ক্রেডিট কিন্তু আপনার, ঠিক আছে? একটা এটা বিগ আমি পোর্শন, করবো। বিগ পোর্শন টাইপস Yes. এর আপনি মানে বোঝাইছেন। কারণ আমরা তো স্পেশালি আমি আমি ধরেন যে ডোরেমন সম্পর্কে কোনো কিছু জানতাম না, আমি কি করতাম ব্যান ট্যান দেখতাম, বা আমিও ভাবতাম যে ডোরেমন একটা কার্টুন, বা এই যে হ্যাঁ, শিনচ্যান টাইপের বিষয়গুলো আমি ভাবতাম যে এগুলো এগুলো একই, এর তেমন কোনো ডিপ মিনিং নেই। বাট এই একটা right. বাংলা স্পেশালি বাংলাদেশের কন্টেক্সটে এই যে যতগুলা কার্টুন লাভার আছে, কিন্তু হিউজ একটা পপুলেশন কার্টুন দেখে, তারা যে হ্যাঁ। এই যে অ্যানিমেতে কনভার্ট হয়েছে, এটা একটা বড় অংশর আপনাকে, আর আমার মনে হয় যে এটা আমার সাথে কেউ কোনো ডিসঅ্যাগ্রি করবেও না, সবাই এটা আমার সাথে অ্যাগ্রি করবে। তো ভাই এটা কেমন মনে হয় যে আপনি একটা এত একটা পপুলেশনকে আপনি অ্যানিমে দেখাতে পারছেন? অবভিয়াসলি প্রাউড ফিল করি, লাইক যারা প্রথম প্রথম অ্যানিমে ফ্যান না থাকেন, এরা একটি থাকে যে অ্যানিমে দেখ অ্যানিমে দেখ। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ অ্যাজ এ অ্যানিমে ফ্যান হিসেবে আমি এটা কর্তব্য পালন করছি, আর আমার খুব প্রাউড লাগে মাঝে মাঝে যে আমি করতে পারছি জিনিসটা। হ্যাঁ অনেকে বলে যখন ভাইয়া মেসেজ করে, ভাই আপনার জন্য আমি অ্যানিমে দেখা শুরু করছি, তো ওই মোমেন্টটা ইজ ভেরি স্পেশাল। জীবনের জন্য এটি থাকবে যে হয়তো আমি থাকি বা না থাকি, বাট এটা থাকবে যে আমি ছিলাম সুপার অ্যাকশন ভাই আর ইয়াসিন ভাই আমাকে, তার মাধ্যমে আমি অ্যানিমে দেখা শুরু করছি, একটা অন্যরকম জার্নিতে আমাকে ইয়াসিন ভাই নিছে, বা এটা খুব একটা স্পেশাল মোমেন্ট ফর মি অলওয়েজ। আর ভাই আমি তো শুধু কার্টুনের কথা বললাম, নট অনলি ফ্রম কার্টুন, আরো কিছু অনেকে আছে যেমন যারা ডিসির ফ্যান ছিল, মার্ভেলের ফ্যান ছিল, মানে সিনেম্যাটিক ইউনিভার্সের কথা বলেন বা কমিক ইউনিভার্সের কথা বলেন, যে সকল এরাও কিন্তু আপনার মাধ্যমে অনেকেই কিন্তু জানতে পারছে যে অ্যানিমে সম্পর্কে, আর কেউ স্পেশালি টিকে নেই বর্তমানে, সুপার হিরো মানে কেউ টিকেই নেই। আমি অনেক কষ্ট টিকে, এখনো ভিউ হয় না, তারপরও ভিডিও বানায় সুপার হিরোর হ্যাঁ উপরে, হ্যাঁ কত কষ্ট করে। অনেক মানুষ এখনো আমার মানে খুবই কম রিকোয়েস্ট আছে, তারপরও বানায়, ভাল লাগে। যেমন আমি মানে আমার না কি হচ্ছে, আমি ফিকশন খুব পছন্দ করতাম, আমি হুম হুম হ্যারি পটার পড়তাম, তারপরে নোবেল পড়তাম, তো আমি হ্যারি পটার নিয়ে ভিডিও বানাইছি, তারপরে যা ভাল লাগে আমি সবসময় ভিডিও বানাইতাম। তো স্টার ওয়ার্স এর নিয়ে ফুল সিরিজ নিয়ে ভিডিও বানাইছি। তো হুম একটা ফিকশন বলতে পারো, ফিকশন রিলেটেড চ্যানেলে হ্যাঁ আমি হ্যাঁ মানে একটা অডিয়েন্স গ্যাদার করছি। আমি এটা খুব প্রাউড করি যে বাংলাদেশে এরকম নাই, আমি ওই গ্যাপটা পূরণ করার ট্রাই করছি, আর আমি পারছি, মানুষ আমাকে অবশ্যই অ্যাকসেপ্ট করছে। অবশ্যই অবশ্যই। এখনো আমি মনে করি যে আপনার পরিবর্তে যদি অন্য কেউ এই টপিক নিয়ে ভিডিও বানায়, আপনি যেটা বলেন সিরিয়াসলি আসলে ভিউ আসবে। প্লাস এখন এই যে আপনি ভাই, তোমাদের স্পেশালি বলি, ভাই কিন্তু নিজে একটা জব করে, ঠিক আছে, তার ইউটিউবে থেকে আসলে এরকম কোনো এক্সপেকটেশনও নাই, তারপরে ভিডিও বানায়। কেন ভিডিও বানায়? এই অডিয়েন্সের ভালো লাগা ভালোবাসার উপরই। তাই এখন ভাই, এখন তো আগের মতো ওই আপনার পিক টাইমে যেরকম আর্নিং হতো, এখন তো এরকম হয় না বানানো, তাই না? সো দেখো ওরকম আর ইনকাম হয় না, যেটা সত্যি। তো আমি অত এটার উপরে কোনো ফোকাস করি না যে আমার এটা দিয়ে চলতে হবে। তো এটা জাস্ট এজ এ হবি, পার্ট টাইম এরকমই আছে, জাস্ট এরকম। যাই হোক, আপনি একবার জবটা বলছেন, তারপরেও আমি ইয়ে করে সবাইকে আবার বলি যে আপনার ফার্স্ট ইনকাম সেটা মানে কত আসছিল, এখন কেমন আসে আপনি, মানে এই ইনকাম নিয়ে কথা বলছি কেন জানেন ভাই, এই অডিয়েন্সের মধ্যে ইনকাম নিয়ে খুব কিউরিয়াসিটি থাকে, টাকা এই এই টাকা টাকা। ইউটিউবার কত টাকা ইনকাম করে, এই জন্য। ওকে, সত্যি কথা একদম বলতে চাচ্ছি, ফার্স্ট ইনকাম আমার প্রতি ওই সময় অনেক পিক ইনকাম হইতো। যেমন প্রথম যে আমার প্রায় 3 মাসে এক দুই মাস মিলে আসছিল 1,80,000 টাকা আসছিল। এখন বর্তমানে আমার ইনকাম মাসে কত 20-25-এর মাঝখানে আসে, এরকম রিয়ালিটি। কিন্তু একটা জিনিস ভালো কি জানো, মানে ভিডিও না বানাইলেও আমার ইনকাম আসে, মানে এইটাই আসে। হ্যাঁ হ্যাঁ মানে ওই আগের audience গুলো দেখতে দেখতে হ্যাঁ ওই হ্যাঁ ভিডিও চলছে। হ্যাঁ আপনার তো এটা ভালো যে এবার আপনার আগের ভিডিওগুলো তো এখন এভারগ্রিন ভিডিও খুব চলার কথা। হ্যাঁ এটা চলতে আছে, এভারগ্রিন টাইপের, মানুষ দেখতে আছে, ইনকাম ওই আসতে আছে। নাই কোনো এরকম কোনো মাস আসে না যেমন টাকা আসে না, একদমই। আর টাকা আসছে প্রতি মাসে, কম আসছে অনেক, বাট মানে অনেক বেশিও আসছে মাঝে মাঝে, বাট এখন ওই কমই আছে, 20-25-এর উপরে আর ওঠে না বর্তমানে। হ্যাঁ দেখো এটা রিয়েলিটি, এটা হায়ার রিয়েলিটি যে মানতে হবে। মানতে যারা হবে, ইউটিউবে হ্যাঁ আসতে চাও তারা এই জিনিসটা মাথায় রেখে আসো, মাথায় রেখে আসো। অবভিয়াসলি। এছাড়া ভাই এগুলো সব খোলাখুলি বলে দিই, অনেকে বলতে চায় না যে এত ভিউ এত কম ইনকাম, এগুলো বলছে না, আমি তোমাদের একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা দিয়ে দিই। হ্যাঁ আইফোনের কথা বলে, আমার এটাতে আইফোন কিনতে পারবা, আইফোন দেখছো না ওই যে কই কিনতে যে এত টাকা ইনকাম, একটা আইফোন কিনতে পারবা, আইফোন হুম 12 হুম কিনতে পারবা। হ্যাঁ এগুলো এত লুকানোর কি আছে ভাই, শেষ। সেটাই। যাই হোক ভাই, আমি জানি আপনি একজন স্টুডেন্ট, প্লাস আপনি রিসার্চার হিসেবে আছেন, অ্যাসিস্ট্যান্ট রিসার্চার। আমিও যেহেতু একজন হ্যাঁ, রিসার্চার, তো আমি বুঝি যে একজন রিসার্চারকে ডেডিকেটেড হতে হয়। তো ভাই ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা হয় কিভাবে? আরে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। মানে জব লাইফ তো তুমি জব করছো দেখছো কোনো সময়, না ভাই, বসের আমি প্যারা জব থাকে, করিনি।
হ্যাঁ, জব করে এই প্যাশন ইউটিউব ফলো করা মানে টাফ। মানে সকালবেলা কত 7টা 8টার দিকে না 9টার দিকে জব থাকে, তো যাই যাই বিকাল কত সন্ধ্যার সময় আসি, তো পুরা মাথা হ্যাং থাকে। তো এরপর অ্যানিমে দেখবো কোন সময়, কার ভালো লাগে, তুমি এই জিনিস জবে গেলে সেটাই তো। বুঝতা কার অ্যানিমে ভালো লাগে, কার কন্টেন্ট করতে ভালো লাগে, কার কি ভালো লাগে। তো একটু টাফ হয়, বাট তাও বানাই। যখন মানুষ কমেন্ট করে ভাইয়া বিগ ফ্যান, ভাইয়া লাভ ইউ, এটা নিয়ে ভিডিও বানাও, তো আমার একটা পার্ট এখনো মনে হয় কি বাচ্চা, এখনো বাচ্চা আছে এটার জন্য। লাইক জব লাইফ ইজ মাইন্ডলেস, পুরা মানে প্যারা লাইফ। তো এই লাইফটা বোরিং খুবই, এই লাইফটা খুবই মন থেকে আসে যে প্যাশন, যে হ্যাঁ না ভাল লাগে বানাই, মানে আমার জীবন্ত লাগে যখন ইউটিউব ভিডিও বানাই, এই জিনিসটা খুব ভালো লাগে আমার। সেটা ভাই, এটা দ্যাটস ইট। এটা আমি মনে করি যে হবি, হবি বললে কি ভুল হবে ভাই? হবি, হ্যাঁ, না এটা হবি বলতে পারো, কারণ ইনকাম কম আর মানে মনের মন মন দিয়ে এখন শুধু মন দিয়ে মনের জন্য বানাইতেছি, তোমার হ্যাঁ সাবস্ক্রাইবারদের জন্য বানাইতেছি, যেটা রিয়ালিটি। সেটাই তো ভাই। আমার এখান থেকে এক বড় সারপ্রাইজ ছিল এই বিষয়টা। আমি আগে ভাবতাম যে না হলেও তো $200-300 হবে, না হলেও তো এরকম টাইপের ভাবতাম, কিন্তু এত বিলো অ্যাভারেজ হবে এটা কোনো সময় ভাবিনি। যাই হোক, এটা আমার জন্য একটা ডিসঅ্যাপয়েন্ট ছিল, বাট একদিক থেকে এটা ভালো হয়েছে। মানে ভালো হয়েছে বলতে কি, যে আমি এখন এটাকে একদম টেক ফর গ্রান্টেড নেই না। আমিও ভাবি যে আজকে ইউটিউব আছে, কালকে নাও থাকতে পারে। তো আমাকে হুম এখন হুম কি হুম। করতে হবে, আমাকে অন্য একটা ক্যাটাগরি বের করে আনতে হবে। আমার যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে হোক বা বিভিন্ন টেকনোলজি সাইড থেকে হোক, একটা অন্য একটা সাইড ইনকাম রাখতে হবে। এটা আমি জাস্ট হবি হিসাবে রাখ। কিন্তু কেমন হুম হতো যে হুম এখান হুম। থেকে আমার দেখা যাচ্ছে 50-60 হাজার যদি ইনকাম হয়ে যেত, বাট এটা তো মানে অনেস্টলি টু সে বাংলাদেশ কনসেপ্ট এটা কিন্তু একদম রিলায়েবল ইনকাম না, ঠিক আছে? এটা না, বাংলাদেশ না, পসিবল না, মানে এটা পসিবল না। হ্যাঁ, রিয়েলেবল না। হয়তো তোমার আজকে আপস আছে, কালকে ডাউন হয়ে যেতে পারে। ডাউন হয়ে যেতে আর পারে। বাংলাদেশে বিশেষ করে স্পন্সরশিপ দিয়ে হিউজ টাকা ইনকাম করা যায়। হুম এই হুম। টেক টেক ইউটিউবার গুলো আছে না বর্তমানে, হ্যাঁ ভাই, দেখতেছো হ্যাঁ এরাগুলো স্পন্সরশিপ দিয়ে এত টাকা ইনকাম করে ভাবতে পারবা না, এরা ঈদে সেটাই। উঠে গেছে। হুম। আমাদের স্পন্সর কে দেবে? ওই একটা আসলে সোর্স দেখছিলাম, আর কিছু ইভেন্ট আছে, ই স্পোর্টস ইভেন্ট থেকে আসে, আর হুম। সব গ্যাম্বলিং অ্যাপ, এত গ্যাম্বলিং অ্যাপের গ্যাম্বলিং। আছে না তোমার, মানে আমি এই ভাই আর কিছু এখন পর্যন্ত একটাও অ্যাকসেপ্ট করি। আমিও করি না, ইটস এমন না, আমার এমন মোরাল। না ভাই যে আমি খুবই অনেস্ট, খুব ভালো মানুষ, তা না। আমার ভয় লাগে না না। চ্যানেলের সমস্যা হবে এই জন্য। হ্যাঁ, একটা হচ্ছে একটা ইউটিউবার ছিল না যে প্রীতম না কি জানি নাম ছিল ওর, ওদের ওদের এরকম গ্যামলিং অ্যাপ প্রমোট করার জন্য ধরছিল। প্রত্যয় হিরণ। প্রীতম, প্রত্যয় হিরণ। প্রত্যয় হিরণ মনে হয়। প্রত্যয় হিরণ, হ্যাঁ ও হ্যাঁ। কি এখন ইউটিউব ভিডিও বানায়? আছে ওরা, মানে আমি না, যাই ও না এখন দেখি। দেখি নাটক টাটক করে। আমি তো ভাই এরকম এটা জানি না, বাট ওই যে আমার ওই যে ছোট ভাইটা এরা ওরা আছে, ওরা তো ওদেরকে ফলো টলো দিয়ে রাখে, তো দেখি যে নাটক টাটক করে দেখো, এখন। বাংলাদেশে ইউটিউবিং টিকে থাকার জন্য আই গেস স্পন্সরশিপের খুব প্রয়োজন। হুম। ইন্ডিয়ায় ভরপুর স্পন্সর, জানো এই যে স্পন্সর, যে হ্যাঁ ইনস্টাগ্রামরা আছে না, ইনস্টাগ্রাম, হ্যাঁ হ্যাঁ। ইনস্টাগ্রামের যারা ওদেরও স্পন্সর পাওয়া যায়, ভালো ভালো স্পন্সর পাওয়া যায়, আর হুম। আমাদের কন্টেন্ট ক্রিয়েটর কোনো স্পন্সর নাই, কোনো বুঝি না। রেসপন্স নেই। এখানে সার্ভাইভ করা আসলে অনেক কঠিন, এই জন্য ভাই আমি এটাকে একদম টেক ফর গ্রান্টেড নেই না। তো তারপরেও বাংলাদেশের নতুন যারা যারা আছে, অনেকে আছে যারা আমার ভার্সিটিদের, অনেকে আছে যারা আমাকে জিজ্ঞেস করে ভাই কিভাবে ইউটিউবে গ্রো করবো, এই অ্যানিমে নিয়ে খুলতে চায়, বা ভাই একটু প্রমোট প্রমোট করে দেন এরকম টাইপের। তো এদেরকে আমি এটা কথা বলি যে এটা হলো আমার এরকম অবস্থা, এখানে আমি এরকম 2 বছর সময় দিছি, তারপর এরকম ইনকাম, তুমি যদি এটা করতে পারো তাহলে তুমি আসতে পারো। তো আমার না না ভাই থাক, দরকার নাই, ওর থেকে আমি ফ্রিল্যান্সিং করবো। আমি এটাই পরামর্শ দিই, হ্যাঁ তোমার যদি টাকা ইনকাম করার উদ্দেশ্য হয় তাহলে তুমি ফ্রিল্যান্সিং করো। ফ্রিল্যান্সিং এ 2 বছর সময় দিলে এখান থেকে তুমি 10x বেটার রেজাল্ট পাবা, যেটা সত্য ভাই। অবভিয়াসলি। হুম হুম যাই হুম। হোক, এবার এবার ভাই এতক্ষণ আমরা ইয়াসিন আলিফ ভাইয়ের ইউটিউব জার্নি শুনলাম। জানি, আমি শোনা যাক। স্পেশালি এটা জানার খুব আগ্রহ ছিল, আশা করি আমার অডিয়েন্স অনেক ভালো লাগবে। ভাই এবার আপনার অ্যানিমে দেখা জার্নি একটু আমাদের সাথে শেয়ার করেন, কিভাবে আপনি ও, অ্যানিমে দেখলেন? এটা খুবই একটা মজার কাহিনী। তো ওপেনলি একদম বলি, ফিল্টার ছাড়া বলি কি জি হয়েছে ভাই। কাহিনী। তো আমি আমার লাইফে অনেকবার অ্যানিমে দেখা শুরু করছি। লাইক হুম হুম। আমার একটা ফ্রেন্ড সাজেস্ট করলো, ভাই ডেট নোট দেখা শুরু কর, ডেট নোট জোস এপিক অ্যানিমে হ্যাঁ দেখা হ্যাঁ শুরু করছি। কিছু বুঝি না, এত বোরিং লাগছে আমার যেটা আমি টিনের হ্যাঁ আগের হ্যাঁ। কথা বলতেছি, হুম। একদম মানে বুঝি না, অনেক বোরিং লাগছে, ছাড়ে দিছি। তারপর আরো ভালো ভালো অ্যানিমে সাজেস্ট করছে, লাইক নারুতো, ওয়ান পিস, দেখা শুরু করছি। বাট দেখে যে অ্যানিমেশন খারাপ, ভাল লাগে না, বোরিং লাগতেছে, ছাড়ে দিছি। তো এরকম প্রায় 1 বছর 1.5 বছর হয়ে গেছে। আমি তখন অ্যানিমে দেখতাম না অত অ্যাক্টিভ, মুভি টুভি দেখতাম, মার্বেল ডিসি দেখতাম। এরপরে একদিন রাত্রে ওই ই ওয়েবসাইটে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো একটা ভিডিও, যে একটা অ্যানিমের একটা ওইরকম ওয়েবসাইটে একটা অ্যানিমে ক্লিপ দেখছি আমি। হুম হুম। এটা ছিল একটা হারেম, মানে রোমান্টিক অ্যানিমে ছিল। হ্যাঁ হ্যাঁ। দ্য গড অর দ্য অল গড অনলি নোস, একটা রোমান্টিক ক্লিপ ছিল। হুম তো ক্লিপটা আমার এত ভাল লাগছে, হুম তো এরপর আমি ওটার নাম সাজেস্ট করছি, নাম সাজেস্ট করে অ্যানিমেটা খুঁজে বের করছি। হুম এরপর দেখা শুরু করছি, এরপর আমি ফুল 2-3 সিজন দেখছি। হুম। তো এটার পর আরেকটা এরকম করতে করতে ওখান থেকে আমার জার্নি শুরু হয়ে গেছে অ্যানিমে দেখা, মানে ওয়ান পাঞ্চ ম্যান, ডেট নোট। এরপর আস্তে আস্তে ম্যাচুর হয়েছি, তো আস্তে আস্তে আমার টেস্টও চেঞ্জ হয়েছে। হুম হুম। বাট বলতে পারো যে ওই ট্রিগারটা ওদিন যদি আমি ওই না দেখতাম ওগুলা, তাইলে হয়তো আমি দেখতাম না আজকে অ্যানিমে, মানে চ্যানেল থাকতো না আমার, বলতে হ্যাঁ পারো। হ্যাঁ, বুঝতে মানে ওখান পারছি। থেকে ট্রিগার ট্রিগার হয়ে গেছে। আসলে ভাই এ হয় কি, উল্টা হয়, মানুষ সবার আগে অ্যানিমে দেখে, তারপরে ওই ফ্যান্টাসি কাজ করে, তারপর গিয়ে সার্চ দেয় ওই অ্যানিমে ক্যারেক্টার বা ওই অ্যানিমে নিয়ে। তো বাট হ্যাঁ আপনার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাট আপনার ক্ষেত্রে বিষয়টা উল্টা হয়ে গেছে। তো
ও হেন্তাইয়ের কথা বলতেছি না আমি, আমি জাস্ট ওই একটা ইচি র্যান্ডম ক্লিপ ইচি আসে পড়ছে, টাইপের, জানি না হ্যাঁ ইচি টাইপের। ক্লিপ আসে হুম। তো আমার ভালো লাগছে, ইটস ফানি, ইচিনে তো ফানি থাকে মানে হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ সময় টিনেজ ছিলাম, টিনেজের সময় থাকি ড্রিম থাকি হারেম, হ্যাঁ অনেক হ্যাঁ হ্যাঁ। মেয়ে আমি একলা তোর একটা ক্লিপ ছিল ভালো লাগছে রোমান্টিক, হুম তো হুম, এরপর ট্রিগার হয়ে গেছে যে আমার দেখতে হবে জিনিসটা, তো আস্তে আস্তে ওখান থেকে এসে পড়ছে বলতে পারো। বুঝতে পারছি। সত্যি অনেক ফানি ম্যান। যাই হোক ভাই, আমরা অ্যানিমে কমিউনিটি যারা আছি তারা সবাই জানি যে ফেরদৌস ভাইয়ের সাথে আপনার খুব এক ক্লোজ একটা ফ্রেন্ডশিপ। আমরা হ্যাঁ যদি হ্যাঁ ভুল না করে obviously। থাকি আপনাদের প্রায় 10 ইয়ার্স প্লাস, তাই না? আমার ক্লাস স্কুল সেম, কলেজ সেম, ভার্সিটি সেম, ভার্সিটিস। এলাকা সেম, তো ওরকম ডিপ আমরা আপনাদের ফ্রেন্ডশিপ বলতে পারো। সাবজেক্টও তো সেম, তাই না? না ও সিএসসি আমি ট্রিপলি, ও আচ্ছা, আর হ্যাঁ হুম সাবজেক্টটা সেম, সায়েন্স নিয়ে সায়েন্স, হুম হুম। মানে স্কুল কলেজে সেম একই একই ব্যাচে ছিলাম, তো ওই সময় ভালো ফ্রেন্ডশিপ ছিল। আর ভাই ওটাই তো আমি ওর ও অ্যানিমে ইউটিউবার সম্পর্কে জানো, অনেকগুলো আমি অ্যানিমে দেখা আমি দেখাইছি, আমি ট্রিগার করছি, লাইক আমি ওখান থেকে ট্রিগার হইয়া আমি নিজে হ্যাঁ ট্রিগার হ্যাঁ। হইছে, আমি অনেক দেখ অ্যানিমে দেখ, তো আস্তে আস্তে ওর হয়ে গেছে এটা কারেন্টের মতো, সাইকেল। প্রথমে আপনি নিজে ট্রিগার হলেন, তারপর ভাইকে ট্রিগার করলেন, তারপর দুইজন মিলে পুরা সবাইকে ট্রিগার করা শুরু করে দিলেন কমিউনিটি। এটা এটা ভালো, মানে অ্যানিমে কমিউনিটিতে আমি মনে করি যে যদি ওজি ওজি কন্টেন্ট ক্রিয়েটার কথা বলা হয় তাহলে 1 বছর হোক, 5 বছর হোক, 10 বছর হোক, আপনাদের এই দুজনের নাম সবাই মনে রাখবে। আমি তো অফিসিয়ালি, মানে এটা কিন্তু অফিসিয়ালি ফেরদৌস ভাই কিন্তু বাংলাদেশের প্রথম অ্যানিমে ইউটিউবার অফিসিয়ালি, মানে যে অ্যানিমে নিয়ে আসলেই কাজ করা শুরু করছে। আর আপনি হলেন যে এই যে মার্ভেল, ডিসি এই টাইপের মানে আমি কমিক। একটু ফিকশন রিলেটেড, হ্যাঁ হ্যাঁ মার্জ নিয়ে ফিকশন রিলেটেড হ্যাঁ, নিয়ে এই ফোকাস আপনি করি। এই ফিকশন ভার্স নিয়ে ফার্স্ট করছেন, তো এই যে একজন হচ্ছে ফিকশন ভার্সের ওজি আর একজন হচ্ছে অ্যানিমে ভার্সের ওজি। তো আমি যখন এই যে পডকাস্ট শুরু করি তখন আমার একদম খুবই ইচ্ছা ছিল যে কোনো কিছু হোক আর না হোক, ঠিক আছে, আমি ফেরদৌস ভাইয়ের সাথে প্রথমত, তারপরে আপনার সাথে একটা পডকাস্ট ওকে। করব, ঠিক আছে, কারণ আপনার হলো ওজি, আপনাদের থেকে পরামর্শ নেওয়া যাবে যে কি করা যায়, বুঝতে পারছেন যে আপনাদের এক্সপিরিয়েন্স আছে, আপনাদের টিপস গুলো আর কি কাজে লাগছে। তো এই জন্যই এই জন্যই আমার স্পেশালি আমার দিক থেকে বলতে পারি যে আপনার কথা বা ফের উপর আমার আলাদা একটা রেসপেক্ট আসে, ঠিক আছে, এবং আপনারা এখনো অ্যানিমে কমিউনিটির সাথে আছেন, এটাই আসলে একটা আমি মনে করি যে আমরা যারা নতুন ইউটিউবার আছি, নিউ জেনারেশন, হ্যাঁ এদের জন্য একটা বড় পাওয়া। না ওটা ঠিক আছে, দেখ আমি যখন অ্যানিমে স্টুডেন্ট শুরু করি হুম হুম। তখন দূর দূরান্ত ভাই কেউ ছিল না, অ্যানিমে ফ্যানরাই ছিল না, এখন তো কত ইভেন্ট হয় দেখি, কত হ্যাঁ হ্যাঁ, কমিউনিটি কত বড় ইভেন্ট আসতেছে। হয়, হ্যাঁ। আমাদের টাইমে কি ছিল না গুলো বুঝলা, তখন মানে আমরা মানে একলা ছিলাম পুরা, মানে একটা কারোর সাথে ফ্রেন্ডশিপের কথা হলো যে এই নারুতো এটা হইছে চলো, কেউ ডিসকাস করার লোকই ছিল না তখন হ্যাঁ বুঝলা, তখন একলা ছিলাম। এখন তো ভালোই দেখি বড় কমিউনিটি আছে, নিজেকে তো ভালো লাগে যে চেঞ্জ হইতেছে, বড় হইতেছে কমিউনিটিটা, ভাই ইটস এখন তো রিয়েলি গুড। বাংলাদেশের নিজস্ব অ্যানিমে আসছে, হ্যাঁ ওই যে ডেড কি জানি ইন্ট, নাম, ব্ল্যাক ডেড ডেড এন্ড, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আবার সোর্সের মতো কিছু কমিক মাঙ্গা টাইপের হ্যাঁ বিষয় আসছে, তো এটা মনে করে যে আস্তে আস্তে আর গ্রো হবে। তারপরেও ভাই এই যে আমি যখন শুরু করছিলাম, আমার মনে হয় 2 বছর হলো কন্টেন্ট ক্রিয়েশনে, তো আমার শুরুতে তো আমি ওরকম রেসপন্স পাইনি, আমি মনে হয় 1 বছর পর থেকে রেসপন্স পাওয়া শুরু করছি, অর্থাৎ আপনার এই 24 সালে এসে আমি রেসপন্স পাওয়া শুরু করছি, 24শে জুন জুলাই থেকে। তার আগে কিন্তু এরকম রেসপন্স ছিল না, আমার একটা ভিডিওতে 2000 3000, ইভেনচুয়ালি আপনি অবাক হবেন, এটা অনেকে জানে না, আমি ব্যান্টেন নিয়েও ভিডিও বানাইছি। বেন্টেন নিয়ে বেন্টেন নিয়ে, হ্যাঁ। কি কি টপিক ছিল, কিরকম একটা ছোট আইডিয়া দাও। আমি হচ্ছে অনেকে, আপনি জানেন যে আমি পাওয়ার এবং অ্যাবিলিটি নিয়ে খুব একটু রিসার্চ করতাম। তো অনেকে এই যে অমনিট্রিক্স আসলো কিভাবে, অমনিট্রিক্স কিভাবে বানালো, এই যে আজমাত আছে, ওই আজমাতের হচ্ছে মানে ইভলিউশনটা কিভাবে হলো, ওরা কেন এত বুদ্ধিমান, এরকম টপিকের ভিডিও বানাতাম, আর ওইগুলো চলতো, ঠিক আছে, কিন্তু বেন্টেন তো অনেক জনপ্রিয় ক্যারেক্টার, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিন্তু ওই যে ইয়ে হতো না, মানে 5000 3000 ভিউ মানে এরকম ওইটা চলতো। বাড়তো না আর হ্যাঁ তারপরে। হ্যাঁ, বুঝতে পারছেন যে শুরুতে তারপরে আমি একদিন কি করলাম, নারুতো নিয়ে ভিডিও বানালাম, নারুতো আমার তো খুব ও পছন্দের, নারুতো নিয়ে হ্যাঁ ভিডিও বানালাম, দেখলাম যে ভালো একটা রেসপন্স আসে। আমার মনে হয় ফার্স্ট ভিডিও যেটা আর কি 10K পার করছিল, ওটা আপনার ছিল হচ্ছে দোজুৎসু নিয়ে, বিয়াকুগান, ও শারিঙ্গান আর হ্যাঁ রিনেগান, হ্যাঁ। দোজুৎসু, ওটা আমি একটা সিরিজও বের করেছিলাম পরে, যাই হোক। তো এরপর থেকে আর পরে ওই অ্যানিমেই কন্টিনিউ করছি। আর এর আগে আমি ডেথ নোটে ভিডিও বানাইছি, ফ্লপ। পোকেমন নিয়ে একটা শর্টস বানাইছিলাম, ফ্লপ। ইভেনচুয়ালি ওই যে কি ইয়ে দেখছেন, থান্ডার গড দেখছেন? থান্ডার গড হ্যাঁ, অনেক আগের কি একটা অ্যানিমে? অ্যানিমে না এটা, আমি আসলে নিজেও কনফিউজ, কার্টুন টাইপেরই একটা টাইপের ছিল, মানে অনেক আগে কার্টুন নেটওয়ার্কে দেখতাম, ওইগুলো নিয়েও আমি ভিডিও বানাইছিলাম। তো আমার ভিডিও ফর্ম ছিল কি শর্টস, তো আমি এক্সপেরিমেন্ট করার অনেক সুযোগ পাইতাম, ঠিক আছে, সেখান থেকে অত রেসপন্স পাইতাম না, তো সেখান থেকে আপনারা আমারও 3-4 বছর আগে শুরু করছেন, তারপরে থেকে যে ওই সময় শুরু করছেন, অবশ্যই ওই সময় রেসপন্স পাবেন না, তারপরে তো আপনার কন্টিনিউ করছেন, এটাই আমার কাছে অনেক বড় কিছু। কারণ আমি যদি নারুতো নিয়ে এটা ভিডিও না বানাতাম, রেসপন্স না পেতাম, আমি হয়তো কুইট করে দিতাম। এই তো এই জিনিসটা থ্যাংক ইউ বোঝার জন্য, অনেকে জিনিসটা বুঝে না
লাইক মানে তোমারও যে সেম আমার, লাইক অনেকেই বলে ভাই ইউটিউবার কেমনে হবো, তোরা 5-6টা ভিডিও বানাইয়া দেখে রেসপন্স পায় না, সে হারাই। কত যে ইউটিউবার এরকম তৈরি হয় আর হারাই যায়। দেখো ডেডিকেশন থাকতে হবে তোমার, যে আমি যদি করতে চাই তাহলে আমার বানাতে হবে, যাই হোক বানাতে হবে, এটা নিয়ে মাঠে নামতে হবে, এছাড়া পসিবল না আমি যে তো এরকম বলি তুমি ভাই, ট্রাই করতে। আমি তো নতুন অ্যানিমে ইউটিউবারদের বলি যে কমপক্ষে 50টা ভিডিও বানাও। এটা আগে কথা বললো না, আগে বানাও হ্যাঁ হ্যাঁ, 50টা, আগে তারপরে 50টা বানাও, রাইট রাইট কোয়ালিটি রাইট হোক রাইট। যেমন যায় যেমন হোক, আগে 50টা বানাম তারপরে। তবে ভাই এখন এখন তো আমি মনে করি আপনাদের সময় তো আরো কঠিন ছিল, আমাদের সবাই মোটামুটি কঠিন, ঠিক আছে, এখন একটু সহজ হয়ে গেছে। এখন আপনি খেয়াল করে দেখবেন যে ইউটিউব নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও বেশ ভালো প্রমোট করে, আমাদের সময় কিন্তু এটা করতো না। আর বর্তমান পুরান চ্যানেলে তো অত প্রমোট করে না, নতুন চ্যানেল খুলে বুস্টিং হিউজ পরিমাণ হ্যাঁ, বুস্ট দেয়। হিউজ পরিমাণে বুঝ দেয়, সেটাই। জানি না কি হবে, মানে ভালো এমনি। বর্তমানে দেখলাম নতুন একটা ফিচার দেখলো ইউটিউবে আসছে, মানে কমিউনিটি ট্যাবে ওরা থাম্বনেল বানাই দেয় এআই এর মাধ্যমে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ক্রিপ্ট লিখে দেয়। স্ক্রিপ্ট লিখে দেয়, হ্যাঁ, মানে ভিডিও আইডিয়াস দিয়ে দেয়। আইডিয়া দিয়ে দেয় ভাই, ভালো লাগছে, এটা ভালো লাগছে আমার। যাই হোক, তবে ওটা ইজি ভাই হয়ে গেছে, অতটা ইয়ে হয়নি, মানে এফেক্টিভ হয় না এফেক্টিভ হয়নি, হ্যাঁ। প্রফেশনালটা হয়নি, কারণ থাম্বনেল গুলা এখনো ওই জাস্ট একটা ওয়ালপেপারের মতো করে ইয়ে করা, তো এটা বাট স্পেশালি। এটা ইমপ্রুভ হবে আশা করি, ধরো হ্যাঁ আর 6 মাস 1 বছর আরো ডাটা নিয়ে আরো ইমপ্রুভ হতে হ্যাঁ পারে। হ্যাঁ, ফিউচার হয়তো আরো ইমপ্রুভ হবে। যাই হোক, আমরা ইয়ে করলাম, এখন ভাই আমরা ব্লিচ নিয়ে কথা বলি, ব্লিচ। ব্লিচ, ও হ্যাঁ, লাইক আমি গ্রাজি টুটোকের চ্যানেল দেখা শুরু করছি ব্লিচ থেকে। হ্যাঁ। আমার এরকম একটা ফিল ছিল, লাইক আমি অনেক অন পিসি ইউটিউবার অনেক দেখছি, নারুতো ইউটিউবার দেখছি, ব্লিচ ইউটিউবার দেখি নাই যে ব্লিচ নিয়ে কেউ ভিডিও বানায়। তো আমার চোখে ওই ছিল যে প্রথম ব্লিচ মানে ভিডিও বানায়, তো অবাক হয়ে গেছে, ও বাংলাদেশ ইউটিউবার তাও ব্লিচ নিয়ে ভিডিও বানায়, কেমন ভাই। তো এরপর আমি দেখা শুরু করছি, আর আমি ওর ফ্যান হয়ে গেছি বলতো ব্লিচের কন্টেন্ট থেকে। ভাই ব্লিচ আমি, এমন একটা অ্যানিমি, জি ভাই, আমি বলতেছি ব্লিচ এমন একটা অ্যানিমি যাকে সবাই ইগনোর করে। হুম, লাইক আমি যখন গ্রুপে ছিলাম প্রথম দিকে নারুতো নিয়ে পোস্ট দেখি, অন পিস সবাই পচাইতো, ব্লিচের কেউ দামই দেয় না, মানে কেউ কথাই কয় না, এরকম একটা অ্যানিমে ছিল। বাট ব্লিচ ইজ এ রিয়েলি কুল অ্যানিমে, নাকি অবশ্যই তোমার কি অবশ্যই সাজেশন? অবশ্যই ভাই। ব্লিচের আমার ইয়ে ছিল কি যে এই জিনিসটা একটু কমপ্লেক্স, ব্লিচের ক্যারেক্টার বলেন, ইউনিভার্স বলেন, তো আমার সবসময় পাওয়ার সিস্টেম, ক্যারেক্টার অ্যানালাইসিস গুলো ভালো লাগতো। তো আমি দেখতাম যে এই জিনিসটা এত আন্ডার রেটেড। ইভেনচুয়ালি আমি ব্লিচ নিয়ে প্রথম এটাই বানাইছিলাম যে কেন ব্লিচ আন্ডার রেটেড, তোমরা বুঝো, তোমরা ব্লিচ দেখো, দেখে আর কি বলো। তারপর আমি ব্লিচের পাওয়ার সিস্টেম ভাবি যাই। ইভেনচুয়ালি পরে যে ব্লিচের কন্টেন্ট গুলো আসছে, এগুলো আমার অডিয়েন্সরা পাইছে আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ, রিয়েলি? ইয়েস, কারণ আপনি আমাকে মোটিভেট করছেন। আমার ব্লিচে ভিউ আসতো না ভাই, নারুতো নিয়ে ভিডিও বানাতাম চোখ বন্ধ করে 30,000, কোনো কোনো ভিডিও 1 লাখ পার হয়ে যেত। ব্লিচ নিয়ে ভিডিও বানাই 2,000, 3,000, 5,000, 6,000, হাইস্ট গেলে 7,000 ভিউ। কিন্তু ওখানে ব্লিচ কন্টেন্ট বানলে আপনার কমেন্ট আসতো যে আইজেনের এই এটা এটা নিয়ে বলো, বা হচ্ছে ইচিগো ট্রু বাঙ্গা এটা কি, এরকম। ইভেন যারা আমার কমিউনিটি পোস্টে আপনি বেশ কয়েকটা কমেন্ট করছিলেন, তো এই দেখে আমি বললাম যে এত, আমি তো আপনার অনেক আগে থেকে ফ্যান, আপনি মানে এটা ইটস লাইক ড্রিম। আমি তো প্রথমে বিশ্বাস করি না যে আপনি কমেন্ট করছেন, পরে আমি ক্লিক করে ভেরিফাই হলাম, ও আচ্ছা ইয়াসিন ভাই বলছে, এখন আমাকে ব্লিচ বানাতে হবে। হ্যাঁ, তবে মাঝখানে এই স্টিল এখনো ভাই, এখনো আমি এক মাসে একটা করে ব্লিচের ভিডিও দেই। এই যে আপনার সাথে পডকাস্ট করছি, কথা বলছি, এখন আমি আরো ইন্সপায়ার্ড, এখন আমি মাসে 2টা করে ভিডিও দিব। আমার অডিয়েন্সদের বলছি, যারা ব্লিচ ফ্যান আছো, তোমরা মাসে 2টা করে ব্লিচ ভিডিও পাবা, শুধুমাত্র আমাদের সুপার ফিকশন ওরফে ইয়াসিন ভাইয়ের জন্য। আর প্লিজ আমি রিকোয়েস্ট করতেছি, তোমরা ওর ভিডিও দেখবা, লাইক করবা, যদি আমাকে একটু সম্মান করো, এক্সপেক্ট করো, আমি রিকোয়েস্ট করতেছি ওর ভিডিও লাইক, ব্লিচ ভিডিওগুলো লাইক করবা, একটা হলো মানে যতটুকু পসিবল। ভাই ব্লিচ খুবই একটা জোস অ্যানিমি, আর আমি এদের একে নিয়ে কন্টেন্ট ক্রিয়েটর নাই বললেই চলে, হ্যাঁ ডেডিকেটেড কোনো কেউ ভিডিওই বানায় না। প্লিজ সাপোর্ট দ্যাট গাই, যারা বানায় ভিডিও অবভিয়াসলি। হ্যাঁ, তো ভাই আমার এখানে একটা জিনিস খারাপ লাগছে, এই কি যেন একটা চ্যানেল আছে রেইনবো কি যেন, ওই দেখে যে ব্লিচ এক্সপ্লেইন শুরু করছে, ঠিক আছে, এক্সপ্লেইন, ও বর্তমানে এক্সপ্লেইন এত চলতে আছে, আমি কি বলবো আর এটা তাই না, খারাপ ভাবে দেখবো না পজিটিভ ভাবে দেখবো। ভাই এখানে বাংলাদেশে অনেক মানুষ পজিটিভ ভাবে আমি নেই, কিন্তু ভাই আমার সমস্যা কি জানেন, অ্যানিমে এক্সপ্লেন তারা করুক যারা অ্যানিমেটা দেখছে। ও বুঝছি যেমন বুঝছি যেমন আমাদের ফেরদৌস ভাই অ্যানিমে ফ্যান, সে বুঝবে, ইমোশনটা বুঝবে, হ্যাঁ, জানে যে কিভাবে অডিয়েন্সকে আমি গল্প বললে অডিয়েন্স বুঝতে পারবে। কিন্তু যে ভাই নতুন অ্যানিমে ফ্যান, সে অ্যানিমে এরকম দেখে নাই, জাস্ট ভিউজের জন্য একটা অ্যানিমে এক্সপ্লেন করছে। আমি জানি অনেক র্যান্ডম গাই আছে, ঠিক আছে, যারা অ্যানিমে ফ্যান না, বাট তারা র্যান্ডমলি অনেক অ্যানিমেকে ধরে এবং ধরে ধরে এক্সপ্লেন করে ভিউসের জন্য। হ্যাঁ, খুব বানাইতেছে আজকাল তো এটা ভুড়ি ভুড়ি ঘরে ঘরে। এরাও কি অ্যানিমে ইউটিউবের মধ্যে পড়ে আদৌ? না ভাই, এরা অ্যানিমেটে পড়ে। তো আমার সমস্যা এদেরকে জন্য, এদের জন্য কি হয়, মানে এটা আমি কেন হেট করি বা এদেরকে কেন হেট করি, কারণ অ্যানিমে সম্পর্কে মানুষের ধারণা চেঞ্জ হয়ে যায়। ধরেন যে আমি একটা নন অ্যানিমে ফ্যান, আমি একটা অ্যানিমে এক্সপ্লেন করলাম, একটা নন অ্যানিমে ফ্যানই অবশ্যই আমার এক্সপ্লেন ভিডিও দেখবে, তো সে দেখে ভাববে ও আচ্ছা অ্যানিমে এটাও তো একটা গল্পের মতোই, এটাও তো এই যে রূপকথার কাহিনী, ঠিক আছে, এই যে করাত মানব চেঞ্জ
হিংস্র ম্যান করাত মানব, ঠিক আছে, এরকম সব অনেক কাহিনী টাহিনী দিয়ে ক্লিক বের করে। তো এরা এরা ভাবে কি তাহলে আমার তো অ্যানিমে দেখার দরকার নাই, কিন্তু এরা বুঝে না যে তুমি যখন একটা ভিজুয়ালি দেখবা অ্যানিমে গুলার স্টোরি, ক্যারেক্টারদের ডিপ অ্যানালাইসিস যখন করবা, মিউজিক, ক্যারেক্টার মিউজিক, ডেভেলপমেন্ট, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ডায়লগ, ফাইটিং স্টাইল, এই জিনিসগুলো দেখবা, তারপরে একটা ক্যারেক্টার ফিলোসফি যখন বুঝতে পারবা, সেখান থেকে যা কিছু শিখতে পারবা সেটা তো তুমি পারবা না। আর ইম্পসিবল আর হচ্ছে ওরা ইম্পসিবল, যদি হ্যাঁ। অ্যানিমে ফ্যান হইতো, অ্যানিমে সম্পর্কে জানতো, তাহলে ওরা তোমাকে সেই শিক্ষাটা দিতে পারবে, কিন্তু যে অ্যানিমে ফ্যান না সে তো দিতে পারবে না। আপনি খেয়াল করে দেখবেন হ্যাঁ যে, জাস্ট, জি ভাই বলেন। আর আমি ওই স্টোরিতে ম্যাক্সিমাম কি করে, জাস্ট কোর স্টোরি এক্সপ্লেন করে। হুম ও এখান থেকে গেছে, এটা কি যে বলছে, বাট এটা হুম কিছু এক্সপ্লেনই করে না। তো ওই লোকটা যে ওই অ্যানিমিটা দেখছে, তো মানে এক্সপ্লেন দেখছে, সে কখনো বুঝবেই না অ্যানিমিটার কোর ভ্যালুয়েশনটা কি, একটা অ্যানিমে হ্যাঁ বানাতে যে কত ডেডিকেশন দেয়, হুম মানে হুম স্ক্রিপ্ট রাইটিং, কত কিছু ইম্পর্টেন্স হ্যাঁ থাকে, মিউজিকটা, ডায়লগ ডেলিভারি, এগুলো কোনো এক্সপ্লেন করতে পারবে না, আর অ্যানিমিটার মানে গুরুত্ব বুঝলো না মেইন হ্যাঁ জিনিসটা। কিন্তু দেখো শান্ত, আমার যেটা মেইন ভালো লাগে খারাপ লাগে সেটা হচ্ছে বাঙালি মানুষ না অনেক কিছু বুঝে না আসলে, অনেক হুম ইংলিশ বুঝে না, এটা হ্যাঁ মানতে হ্যাঁ হবে। অনেকেই ইংলিশ বুঝে না। একটা সেক্টর। এখন আমি জাস্ট তোমার জিজ্ঞেস করতে চাই, তোমার মতে এদের কি অ্যানিমি, যারা ইংলিশ বুঝে না, হুম হুম এদের কি আমাদের দেখানো উচিত না উচিত না? মানে একটা আছে না কোর অডিয়েন্স যারা, মানে কেন বুঝাবো, মানে লোকাল অডিয়েন্স লাইক সাকিব খানের ফ্যান, হুম হুম। তো এদের কি আমাদের অ্যানিমে দেখানো উচিত? অবশ্যই ভাই, এদেরকে আরো বেশি করে অ্যানিমে দেখানো উচিত, কারণ প্রথমত এরা ইংরেজি জানে না, আচ্ছা ঠিক আছে খুব ভালো কথা, ইংরেজি জানে না, বাট এরা যদি একেবারে অশিক্ষিত হয় সেটা আলাদা বিষয়, বাট কিছু তো জানে, মানে এমন না যে কিছুই বুঝে না, কারণ এখন কিন্তু ভাই বেশিরভাগ মানুষই শিক্ষিত, অন্তত কিছু তো বুঝতে পারবে। তো এরা, মানে আমি বলছি যে সাপোজ ওই টার্গেট একটা অডিয়েন্স, একটা গ্রুপ, হুম এরা এদের এক্সপ্লেন দেখলে কি এরা আদৌ অ্যানিমি ফ্যান হতে পারে? মানে এক্সপ্লেন থেকে মেইন অডিয়েন্স যেতে পারে? মানে আমি আগে হেড করতাম, বাট হুম পরে হুম ভাবলাম এক্সপ্লেন দেখে যদি এরা ফ্যান হয়, তারপর যদি অ্যানিমি দেখা শুরু করে, হুম তাহলে হুম। ইটস এ গুড থিং। কিন্তু এটা কি হ্যাঁ, হবে আদৌ? না ভাই, এটা এটা অবশ্যই গুড থিং এবং এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে, কিন্তু ভাই ওই অ্যানিমে গুলো ফ্যানরা ওই আমাদের মতো এরকম ডিপ অ্যানালাইসিস ফ্যান হবে না, যে ডিপ অ্যানালাইসিস এরা করবে না জাস্ট যে আইজেনের বাঙ্কাইটা এরকম হলো কেন, এরা জাস্ট এনজয়মেন্টের জন্য অ্যানিমে দেখবে, ঠিক আছে। অবশ্যই অ্যানিমে ফ্যান হবে, যেমন ধরেন আমি মনে করি র্যান্ডম অ্যানিমেশনের কথাই বলি, যতই আমরা হেড টেড করি, বাট বাংলাদেশের অনেক মানুষ অ্যানিমে সম্পর্কে জানতে পারছে এই র্যান্ডম অ্যানিমেশনের জন্যই, ঠিক আছে। তো ধরেন যে এখান থেকে র্যান্ডম অ্যানিমেশনে এক, সেটা অন্য বিষয় যে সে অ্যানিমেকে একদম ডিস্ট্রয় করে দিছে, যেটা নিয়ে বললাম। আপনি ওই যে আগের কনটেক্সটে ব্যাক আসবে, আপনি ফেরদৌস ভাইয়ের এক্সপ্লেনেশনটা শুনবেন, র্যান্ডম অ্যানিমেশন এক্সপ্লেনটা শুনবেন, তাহলে এটা একটা পারফেক্ট এক্সাম্পল, তাহলে বুঝতে পারবেন যে একটা অ্যানিমে ফ্যান অ্যানিমে এক্সপ্লেন করলে কেমন হয়, একটা নন অ্যানিমে আর ফ্যান অ্যানিমে এক্সপ্লেন করলে কেমন হয়। বেস্ট এক্সাম্পল, এটা বেস্ট এক্সাম্পল ছিল, হ্যাঁ বেস্ট হ্যাঁ। এক্সাম্পল। তো 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 এটাই আর কি। তো এজন্যই আমি আর কি চাই যে ঠিক আছে অ্যানিমে গ্রো হোক, বাট একটু ভালোভাবে হোক। যারা এই এক্সপ্লেনেশন থেকে ফ্যান আসবে, এরা ওই ফিলোসফিটাকে বুঝবে না, এরা বুঝবে না যে নারুতো এত হার্ড ওয়ার্ক করে হোকাগে হয়েছে, আমিও লাইফে এরকম হার্ড ওয়ার্ক করে চেষ্টা করি। এরা জাস্ট নারুতোকে একটা ক্যারেক্টার হিসেবে দেখ। বাট যারা আমরা ভাই একদম আসলে অ্যানিমে দেখে দেখে ফ্যান হয়েছি, আমরা ক্যারেক্টারের ডিপে ভিতরে ঢুকে বুঝতে পারছি, রিয়ালাইজ করছি, তা আমরা হয়তো ভাববো যে, যেমন আমি পার্সোনালি ভাবি যে নারুতো ছিল, নারুতোকে আমরা কি দেখছি, নারুতো ছিল একটা অসহায় ছেলে যাকে কেউ পাতা টাতা দিত না, সে নিজের হার্ড ওয়ার্ক করে সবাইকে রেসপেক্ট পাইছে, সে হোকাগে হয়ে গেছে। হ্যাঁ, আমি এরকম ভাবে ওকে ভাবি যে হয়েছে। আমার গোল হলো মিলিয়নার হওয়া, আমি এখন একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আমিও ফিউচারে হার্ড ওয়ার্ক করে একটা মিলিয়নার হব। এই যে কনসেপ্টটা ভাই, এই কনসেপ্টটা আমি চাই যে অ্যানিমে দেখার সার্থকতা। হ্যাঁ রাইট। আমি যেমন নারুতোর ক্ষেত্রে অনেক অ্যানিমেস আমাকে ইন্সপায়ার করে, লাইক ফেরদৌসের আমার একটা ফেভারিট অ্যানিমে আছে, এর নাম হচ্ছে গোল্ডেন বয়। হ্যাঁ হ্যাঁ এটা মানে একটা ফানি অ্যানিমে, বাট ওই সাইডে একটা ইয়ে আছে, রিয়েল ম্যান নেভার গিভ এক্সকিউজ, হ্যাঁ এরকম একটা লাইন আছে। তো ফেরদৌসের আমি যখনই মানে কোনো ভিডিও বানাই আর বলি যে লাইফে একটা সমস্যা আছে, হুম হুম ও মাই লাইন বলে রিয়েল ম্যান ডোন্ট গিভ এক্সকিউজ, কারণ ওর সমস্যা হলে আমি এটা বলি। তো হ্যাঁ এটা বলার পর আমাদের একটা হিট হিট করে যে না, এক্সকিউজ দেওয়া যাবে না, আমাদের কাজ করতে হবে, যাই হোক কাজ করতে হবে। এরকম অনেক অ্যানিমে যে আমাদের শিখাইছে, লাইক ওয়ান পিসের মধ্যে একটা ক্যারেক্টার আছে না, ওটা ওয়ান পিস না সরি, নারুতোর মধ্যে রকলি ক্যারেক্টারটা, হ্যাঁ হ্যাঁ যে রকি। মানে মানে পিওর ফিজিক্যাল ওয়ার্ক করেও নিজের জায়গা স্থাপন হ্যাঁ করছে, হ্যাঁ মানে পুরো সিস্টেম ওর বিরুদ্ধে, তাও ও হুম ফিজিক্যাল ই করে ফাইট করে দেখাইছে যে না আমি পারবো। এটাই। কত মোটিভেশন ক্যারেক্টার ম্যান, এটা এমন কোন একটা মোটিভেশন ওয়ার্ল্ড সেখানে, যেখানে ভাই চাকরা ছাড়া কোনো কথাই নাই, সবার মধ্যে চাকরা আছে, সেখানে ওর হ্যাঁ, মধ্যেই শুধু চাকরা। নাই, বাট ওর কি হার্ড ওয়ার্ক দিয়ে জাস্ট তাইজুৎসু স্কিল করে থাস্কের মতো ক্যারেক্টার একদম উচিহা ওকে টক্কর দিছে, ভাবা যায়। যদিও পরে ভাই ক্যারেক্টারটাকে অত পোটেনশিয়ালি ইউজ করেনি, স্পেশালি নারুতো সত্যি। শিপুডেনে, আমি এটাতে একটু ডিসঅ্যাপয়েন্ট হইছি, বাট তারপরে কিছু করার নাই। বাট আমরা যে শিক্ষাটা পাইছি, এ যারা এক্সপ্লেনেশন দেখবে তারা কিন্তু এই শিক্ষাটা পাবে না ভাই, এটাই হলো আমার আর কি মেইন কথা। যাই হোক, এটা same।
সেম। আপনার পছন্দের 5টা অ্যানিমে আমরা শুনবো, এবং 5টা অ্যানিমে থেকে আপনি কি কি শিখছেন, এটা ভাই খুবই ইন্টারেস্টিং একটা আলোচনা হবে। ওকে, ওকে, ঠিক আছে। তো 5টা অ্যানিমে আগে বলি। নাম্বার 1-এ থাকবে হচ্ছে অ্যাটাক অন টাইটান, হুম 2 হুম। নাম্বারে অন পিস, 3 নাম্বারে থাকবে হচ্ছে কোনটা নাম, ও হ্যাঁ, কোড গিয়াস, কোড গিয়াস। 4 নাম্বারে থাকবে হচ্ছে একটা ওই যেটা ফার্স্ট অ্যানিমে ছিল আমার, দ্য অল গড অনলি নোস, এটা হুম হুম। হারেম রোমান্টিক অ্যানিমে ছিল। হ্যাঁ হ্যাঁ। আর কটা হলো, ও হ্যাঁ, আর 5 নাম্বারে ব্লিচ রেখে দাও, ব্লিচ অবভিয়াসলি ব্লিচ থাকবে। বুঝতে পারছি ভাই। ওই এই অ্যানিমেটার নাম আমাকে আবার একটু বলেন, আমি লিখে রাখি, আমি পরে দেখবো নি। কি যেন নাম বললেন? এই কোনটা? রোমান্টিক হারেম 4 নম্বরে যেটা ছিল। এটা এখন মজা হবে না যারা, মানে এটা একটু আর্লি টিনেজারদের স্টোরি, বুঝতে পারো? ও আচ্ছা মানে আচ্ছা। আছে না প্রাথমিক দিকে, মানে রোমান্টিক রমক্যাম, ও একটা ক্যারেক্টার থাকে যে মানে ওর কাজ হচ্ছে মেয়েদেরকে পটানো, সোজা কথা। ও আচ্ছা একটা আচ্ছা। মানে মেয়েরা মারা যাবে তো হুম হুম। মেয়েদেরকে ভালোবাসা ওদের প্রেমে পড়ানো, এরকম একটা ক্যারেক্টার ছিল। মানে ফানি, মজা লাগছে, খুবই জিনিয়াস টাইপের ক্যারেক্টার থাকে দেখতে। একটা দেখলাম, নাম লিখে রাখো, তাও আমার খুব ফেভারিট অ্যানিমে, দ্য ওয়ার্ল্ড দ্য ওয়ার্ল্ড গড গড অনলি নোস, অনলি নোস। অনলি নোস, দ্য ওয়ার্ল্ড গড অনলি নোস। ওকে, এটা আমি দেখ, আমি এটা করে রাখলাম কি যে এটা আমাদের ওজি কন্টেন্ট ক্রিয়েটরকে অ্যানিমেকে নিয়ে আসছে, সো এটা কি এই জন্য আমি না, দেখবো। আরে ওরকম না, মানে ওই সময় বুঝতে টিনেজ পারছি ভাই, ছিলাম তো, হ্যাঁ হ্যাঁ বুঝতে হ্যাপি হয়ে পারছি। গেছে, বুঝলা? হুম। এটাই। আর আমার ধরো তোমার নাম্বার ওয়ান এনিমি কোনটা? আমার ভাই নাম্বার ওয়ান তোমার মানে কোড গ্যাস। কোড গিয়াস? ও, সিরিয়াস পলিটিক্যাল এনিমি, তাহলে ভালো হ্যাঁ লাগে কোড তোমার। গ্যাস, আমি যখনই শুনলাম তখন আপনি খেয়াল করে দেখবেন যে আমার মুখে একটা হাসি আসছে। আমি কোড গ্যাসের লালুস ভি ব্রিটানিয়া ওর খুবই একদম ডাই হার্ট ফ্যান, ঠিক আছে। আমি আমি কেন জানি আমার খুব ইচ্ছা করে ওর মতো হইতে, যদি এটা অসম্ভব, তো ইন্টেলিজেন্ট হওয়া সম্ভব না, বাট আমি ট্রাই করি, ও, বা ওর থেকে ইন্সপিরেশন নেওয়ার চেষ্টা করি যে সবকিছু স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস করা হাবি যাবি এরকম তো। ও, আর আপনি খেয়াল করে দেখবেন যে আমার ডিসকর্ডেও প্রোফাইল পিকচার ওই লালুসের ছবি দেওয়া আছে। হ্যাঁ, লেলুস ব্রিটানিয়ার দেওয়া। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমার মনে আছে। আমি এটা দেখা শুরু করছি হয়তো অ্যাটাক অন টাইটানের পরে। হুম হুম লাইক যখন আমি অ্যাটাক অন টাইটান, আমি বলি, আমি প্রথম দিকে একটু অন্যরকম ছিলাম। হুম মানে হুম। আমি ফানি অ্যানিমে দেখতাম অনেক, আচ্ছা। আমি স্ল্যাশ অফ লাইফ অ্যানিমে দেখতাম, তো সিরিয়াস অ্যানিমে দেখতাম না। তো এরপরে হঠাৎ করে একদিন অ্যাটাক অন টাইটান দেখা শুরু করি। ও ভাই, এটা আমার নাম্বার ওয়ান এটা, বুঝলা? যখন রিভিল করে যে আই এম দ্য আর্মর টাইটান, হি ইজ দ্য ক্লোসাল টাইটান, ওইটা আমার জীবনের এপিক মোমেন্ট ছিল। আমি এর থেকে পিক কোনো অ্যানিমে দেখি নাই। হুম ওই মোমেন্টটা আমি জীবনও ভুলবো না, ম্যান। আমি একসেপ্টই করি না যে এরকম কিছু হইতে পারে। তো যখন আমি অ্যাটাক অন টাইটান শেষ করি, তো এরপরে ফিল হয় যে কিছু এই টাইপের অ্যানিমে দেখি না। হুম এরপরে হুম। সার্চ করে পেলাম হচ্ছে ওই যে ম্যাল আছে মাই অ্যানিমে লিস্টে, তো নিচে হ্যাঁ ছিল হ্যাঁ হলো হ্যাঁ। কোড গিয়াস। ও কোড গিয়াস, ও এবার আর একটা পিক পাই গেলাম আমি। ও ভাই, কি দুনিয়া! মেকা মেকা আছে, জিনিয়াসনেস আছে, হুম। পলিটিক্স আছে, সবকিছু আছে। এই দেখছো? আর এই সেম একটা আরেকটা অ্যানিমে ছিল এরকমই কোড গিয়াসের মতো একটা অ্যানিমে, গিলটি ক্রাউন। না ভাই। এটাও একটা সিমিলার অ্যানিমে, এটা দেখতে পারো। এটাও মেকা আছে, কোড গিয়াসের মতো পাওয়ার সিস্টেম আছে। লিখে লিখে রাখো, ভালো একটা অ্যানিমে। গিলটি ক্রাউন না? কোড গিয়াস ভালো লাগে, এটা ভালো লাগবে, লিখে রাখো। গিলটি ক্রাউন, ঠিক আছে ভাই, আমি লিখে লিখে রাখি। দেখ ভাই, আমরা আপনার টপ 5 লিস্ট শুনলাম, আমি যদি ভুল না করে থাকি, অ্যাটাক অন টাইটান, ওয়ান পিস, তারপরে হচ্ছে, তারপরে দা কি ছিল গড ভাই? অনলি নো, না, কোড গিয়াস 3 নাম্বার, কোড কোড গিয়াস। গিয়াস, পরে ওই দ্য ওয়ার্ল্ড গডস অনলি নোজ, অনলি, আর আর ব্লিচ। শেষেরটা ব্লিচ। হ্যাঁ, তো আমরা সবগুলো নিয়েই অল্প অল্প একটু করে জানবো। তো ভাই, এরকম টাইমে আপনি বললেন যে আপনি একটা ঘুষ বা মোমেন্টের কথা বলেন, আমার ছিল কোনটা জানেন? আমার ছিল হচ্ছে হ্যাঁ, যখন আমি জানতে পারি যে এরেনের কাছে টাইটানের পাওয়ার আছে। পাওয়ার আছে। প্রথম যখন টাইটান রিভিল করে, তো আমি তো একে তো আমি শক যে স্পয়লার হয়ে যাবে, বাট তারপরে একে শক যে কি ব্যাপার, এরেন এখন মারা গেল, খেয়ে ফেললো, এখন কি হবে। তারপরে এটা তো একটা গেল যে মেইন ক্যারেক্টার এই অবস্থা, তারপরে দেখলাম যে ও টাইটান। আর আমি ভাই এই অ্যাটাক অন টাইটান দেখার আগে কোনো কিছু রিসার্চ করি যে আমার কোনো স্পয়লার দরকার নাই, তারপর আমি একটা স্পয়লার পেয়ে গেছি। কোনটা? এই শেষেরটা, লাস্টে লাস্টে এরেন যে হাফ পপুলেশনকে ডিস্ট্রয় করে ফেলে না। হ্যাঁ, না, এটা তো লাস্টের দিকে। তুমি অ্যানিমে রিসেন্ট দেখছো না, মানে আমি রিসেন্ট মাঙ্গা চাপ? করোনার পর পর এরকম অ্যানিমেটা দেখছিলাম। তো ভাই এটা কেন জানি আমার চোখের সামনে চলে আসছে, ঠিক আছে। আমি তখন ওই রেডিট ট্রেড হাবি যাবি একটু এই ঘাটাঘাটি করতাম, তো তো এই স্পয়লারটা এড়াতে পারি নাই, বাট তারপরেও বাদ বাকি জায়গা ছিল কিছু, খুব এনজয় করছি। তো অ্যাটাক অন টাইটান আসলে এইটাকে আপনাকে কোনো রেকমেন্ড করছিল? অ্যাটাক অন টাইটান আমার মনে হয় ফেরদৌস রেকমেন্ড করছিল, ও আমার খেয়াল নেই আসলে, অনেক হ্যাঁ আগের হ্যাঁ। কাহিনী তো। আমার তারপর কাছে ওই যে তাই মনে হচ্ছিল যে ফেরদৌস ভাই ছাড়া আর কে রেকমেন্ড করবে আপনার। আমার মেনে তো ফেরদৌস, আমি ওর অ্যানিমে দেখা শুরু করছি, বাট ও আমার অ্যানিমির অনেকগুলো সেক্টর দেখা শিখাইছে। হ্যাঁ। মানে আছে না ভ্যারাইটি সেক্টর, আমি হুম হুম সবসময় হুম। একই ধারে থাকতাম, আর ও আমার নতুন নতুন এটা দেখ, এটা দেখ, এটা দেখ, ও আরো দেখতো, ও বেশি অ্যাক্টিভ ছিল এই বিষয়ে সবসময়, তো ভালো। তারপরে অ্যাটাক অন টাইটান আরেকটাই আছে না, ওই যে যখন ওটার নাম কি, যখন ও প্রথমবার মারলে অ্যাটাক করে এরেন আমাদের, হ্যাঁ হ্যাঁ।
হ্যাঁ ও ভাই, আমি তখন অসুস্থ হয়ে পড়ছিলাম বুঝলা দেখার মানে আমি যখন আমার হাই ব্লাড প্রেশার ছিল তখন, ও আচ্ছা আমি আচ্ছা। পুরো মানে অসুস্থ হয়ে গেছিলাম। মানে ও দেখছিলাম, তাও দেখছি মাথা ব্যথা দিয়ে, আমার এত ভাল লাগছে। আমি হুম হুম অ্যাটাক অন টাইটান আর কোনো অ্যানিমে হয় না, মানে এত গুজবাম দিছে প্রতিবারই যে এটাই এরকম আনএক্সপেক্টেড জিনিস হয়ে যায় ভাই। আমি আনএক্সপেক্টেড এটা জিনিস, খুব, হ্যাঁ। আমি এই জন্য খুব ভালো লাগে ভাই এটা যারা। এটা আসলে ভাই ডিজার্ভ করে নাম্বার ওয়ান। তারপর ভাই নাম্বার টু তে ওয়ান পিস, এটা নিয়ে তো কোনো কথাই বলতে হবে না, বাট তারপরে বলেন কেন এটা আপনার পছন্দের। Piece আমি অনেকবার দেখা শুরু করছি, বাট আমি প্রতিবারই মানে অফ করে দিছি, যে মানে অ্যানিমেশন খারাপ প্রথম, আর ক্যারেক্টার খুবই গুফি টাইপের। হুম হুম, বাট অন পিসের যে পোটেনশিয়াল আছে, এটা মানে একটু টাইম লাগে পোটেনশিয়ালটা নিতে। হ্যাঁ আমি, আমার এখন মনে আছে লাইক কিছু মিম দেখতাম আমি, যে নারুতোর ভিলেন আর ওয়ান পিসের ভিলেন ছিল আগা আগা মোটা গোরা চিকন এরকম কিছু তো আমি ফালতু ভাই, আমি ওয়ান পিস দেখবো না, প্রতিবারই মানে ওই থাকতো। কিন্তু আস্তে আস্তে ট্যাপিন মানে আমি দেখা শুরু করছি যে না, এটার লোডটা খুব স্ট্রং ভাই, একটু টাইম দিতে হয়, হুম তাইলে তুমি ঢুকে যাও। অন পিসও অ্যাটাক অন টাইটান লেভেলই আছে বুঝলো, অনেক ডার্কনেস আছে, অনেক কিছু আছে, জাস্ট ক্যারেক্টারটা একটু গুফি, এছাড়া সবকিছু পারফেক্ট লাগে আমার অন হুম, পিসে বুঝতে দেখতে। পারছি। এবার কোড গ্যাস কেন পছন্দ আপনার? পলিটিক্স মানে আমি না জিও পলিটিক্স আমি বর্তমান খুব ফলো করি। হ্যাঁ হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প কি করে আফগানিস্তান, এটা কোড গিয়েসের জন্য। মানে পলিটিক্সটা আমি আমি শিখছি বলবো ওর কাছ থেকে। মানে আমি মানে পলিটিক্স এটা এত মজার হইতে পারে জিনিসটা, যে ব্রেন খাটাই মানুষ দুনিয়া ধ্বংস করে দেয়, এটা করে ওটা করে, এটা আমার কোড গিয়েস থেকে ইন্সপিরেশন পাইছি বলতে পারো। আমি জানতামই না যে পলিটিক্স এত মজার হইতে পারে, যেটা আমি ওর কাছ থেকে শিখছি বলতে পারো কোড গিয়েস। বুঝতে পারছি ভাই, আমারও একদম সেম পলিটিক্স এর জন্যই, এজন্যই আপনাকে জিজ্ঞেস করলাম। আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড তো ও পলিটিক্সই, হ্যাঁ, পলিটিক্স পলিটিক্স, ল, অ্যাডমিনিস্ট্রেশন, হাবিজাবি এগুলা। তো আমার ভাই একটা আপনি ইয়ে বলতে পারেন, ইচ্ছা বলতে পারেন, বা থাকে না তো ছেলে আস্তে আস্তে বড় বড় হয় একটা ড্রিম নিয়ে, একটা ফ্যান্টাসি থাকে যে সে একদম সুপার ন্যাচারাল টাইপের কিছু করবে। তো আমার এরকম ইচ্ছা হতো কি, যে আমি যখন ইতিহাস পড়তাম, যে ভারতীয় উপমহাদেশে বিভিন্ন দেশ টাইপের, তারপরে কি হয় সব এক একে ভাগ হয়ে যায়, ইন্ডিয়া এক ভাগ হয়ে যায়, পাকিস্তান এক ভাগে চলে যায়, বাংলাদেশ ক্রিয়েট হয়ে যায়, ভুটান নেপাল টেপাল হাবিজাবি। বাট আগে এটার নাম ছিল এটা ভারত মহাদেশ টাইপের, মানে সব ভারতের মধ্যে ছিল। হ্যাঁ হ্যাঁ, ভারত মহাদেশ। মহাভারত, মহাভারত না কি বলো ওটা ভাই? হিন্দুস্তান ছিল নাকি, নাকি না, মানে একটা মেইন বড় চাঙ্ক ছিল, ব্রিটিশ হ্যাঁ, রাজত্ব ছিল, ওইটার কথা বলছো? না ভাই, যখন ব্রিটিশ। তারও আগে পুরো এটাকে কি যেন একটা নাম বলতো, আমি ইতিহাসে ভুলে গেছি। যাই হোক, ভারতীয় উপমহাদেশ, হ্যাঁ এখন হ্যাঁ ঠিক ভারতীয় আছে। উপমহাদেশ, ওইটা আমরা ধরে রাখি। তখন কিন্তু পুরো ওয়ার্ল্ড এর মধ্যে এই ভারত ছিল, যে আমরা যে পুরো সব ভারতের কথা বলছি, ঠিক আছে, সেই ভারত ছিল সবচেয়ে বেশি রিচেস্ট, কালচার্ড এবং সিম্পল মাইন্ডেড। হ্যাঁ তারপর হ্যাঁ একের পর এক অ্যাটাক আসছে, এরা ভাগাভাগি হয়ে গেছে, নিজেদের মধ্যে মারামারি করে ভাগাভাগি হয়ে গেছে। তো আমার যেহেতু একটা ফ্যান্টাসি ছিল কি, যে আমি ড্রিম করতাম যে আমি তো অ্যানিমে দেখতাম বা কার্টুন টার্টুন দেখতাম, আমার একটা ফ্যাসিনেশন ছিল কি, যে আমি এরকম একটা ওভার পাওয়ার ইন্টেলিজেন্ট টাইপের ক্যারেক্টার হব, যে হ্যাঁ। সবগুলোকে আবার এক করব। এখন এই যে পাকিস্তানে আলাদা হয়ে আছে, বাংলাদেশ আলাদা হয়ে আছে, ইন্ডিয়া আলাদা হয়ে গেছে, এদের নিজেদের মধ্যে মারামারি টারামারি করছে, বাট আমি এদের সবাইকে কি করবো, এক করে নিয়ে আসি, আবারও পুরো ওয়ার্ল্ডের মধ্যে এই ভারতীয় উপমহাদেশে একটা কান্ট্রি বানাবো। নাম এখনো ঠিক করি নাই, বা আমার হয়তো খেয়ালও নাই কি নাম দিব, বাট আমার এরকম ড্রিম ছিল, কেন আমার জানি। একটা সিমিলার ড্রিম আছে, জি ধরো ভাই, আমি একটা শেয়ার করি। জি জি, আমার মানে সিমিলার ড্রিম টাইপের, এটা হচ্ছে বাংলাদেশের লাস্ট বাংলার রাজা ছিল কি জানি, সিরাজউদ্দৌলা, রাইট? সিরাজউদ্দৌলা, হ্যাঁ আমার একটা অ্যানিমের স্টোরি বানানোর খুব ইচ্ছে আছে, লাইক রিইনকার্নেট হইয়া আমি সিরাজউদ্দৌলা হয়ে যাবো, লাইক মেইন ও ক্যারেক্টার। হ্যাঁ তো ও হ্যাঁ হ্যাঁ জানে যে ওর সাথে ধোকা হবে, হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ মারা যাবে, ও ওটা কিভাবে ব্রেন খাটাইয়া জিনিসটা টিকাই রাখে, আর বাংলাদেশটা ভাগ করতে দেয় না, বা ইংরেজ রাজত্ব থাকে না, হুম, এরকম একটা স্টোরি লাইন, খুবই জোস একটা স্টোরি লাইন হতে পারে এগুলো। মানে এরকম হ্যাঁ অনেক স্টোরি আছে না, যে আসলে, রিইনকার্নেট হ্যাঁ হয়ে যায়। ইশিকাই, হ্যাঁ অনেক এরকম আছে। হ্যাঁ, তো ও থামাবে কেমনে, তো জানে জল লাগে ধোকা হবে, ব্রিটিশরা অ্যাটাক করবে, তো ইটস এ কুল আইডিয়া। তারপর তুমি কন্টিনিউ করো। হ্যাঁ, তো এরকম একটা ইচ্ছা ছিল। তো আমি কেন জানি ভাই কোড গ্যাস দেখার সময় কেন জানি মনে হচ্ছিল যে লালুসের মধ্যে আমি আছি। আমার আগে কিন্তু আমি কোড গ্যাস সম্বন্ধে কিছু জানতাম না, আমার এক ফ্রেন্ড আমাকে সাজেস্ট করছিল, তো ওকে আমি শেয়ার করেছিলাম, ও বলছে তাহলে তুই এই অ্যানিমেটা দেখ, এটা তো ভালো লাগতো। আমি এখন দেখি বলছি, আরে আমি যেটা করতে চাই এই তো সেই করে, যে ব্রিটানিয়া তো ব্রিটানিয়া, হ্যাঁ হ্যাঁ, ওই তো একটা আলাদা ভাবে করে, বা ও কিন্তু আবার অত বড়ও না, আমাদের এজেরই একটা স্কুল বয়, হ্যাঁ, খুব একেবারে ইন্টেলিজেন্ট, সেম একটা সেম, হ্যাঁ 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 সেম একটা। তো ভাই কোনো কারণে হিট খেয়ে গেছে, ম্যাচ করে গেছে। তারপর থেকে আমি কেন হ্যাঁ হ্যাঁ জানি ওর থেকে নাম্বার ওয়ান পজিশনে কাউকে রাখতেই পারি না। অ্যান্ড হু নোজ, হয়তো লুফির মধ্যে পোটেনশিয়াল আছে ওই লালুসকেও সারপাস করা, দেখা যাক লুফি পাইরেটস কিং হয়ে গেলে, আই ডোন্ট নো, বাট কেন জানি আমার এই যে লুফির ক্যারেক্টারের থেকে ইন্টেলিজেন্ট টাইপের ক্যারেক্টারকে বেশি কানেক্ট করে। লুফির ব্যাটেল আইকিউ হিউজ, বাট ওর আইকিউ কিন্তু ভাই খুবই লো, বিলো অ্যাভারেজ হ্যাঁ, টাইপের। আমি সেমই সাপোর্ট করি, যে এটা অনেকে অ্যাকসেপ্ট করতে চায় না, বাট এটা সত্যি। লুফি মানে সিরিয়াস
সিরিয়াস না, আর আমি না এই ক্যারেক্টার লোকে রিলেট করতে পারি না, যে আমি তো মানে আমি এরকম না ভাই। আমার ধরো নারুতো, না নারুতো সিরিয়াস অত নারুতো না, অত লাইক সিরিয়াস না ভাই, বিগ থ্রির ফাদার অফ বিগ থ্রি সবগুলাই, এর মধ্যে ইচিগো একটু আগায় আছে, এই জন্য এই আমি ইচিগো ব্লিচকে, একটু ডিফারেন্ট আছে, এটা একদম ভালো ইচিগো লাগে, অনেক হালকা স্মার্ট, হলো ইচিগো সিরিয়াস। হ্যাঁ সিরিয়াস স্মার্ট, ঠিক মানে আছে। আমি রিলেট করতে পারি যে অন্তত ইচিগো হইলে আমি এরকম কাজ করতে পারি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাট লুফি বা নারুতো আমি হতে পারবো না ভাই, আমি এত ভালো বা মানুষ ভাই না। গোকু, গোকু ডাম। হ্যাঁ, হ্যাঁ, জানি না কেন এরকম করে, বাট ডিফারেন্ট কান্ট্রি বা ডিফারেন্ট অ্যানিমেতে ডিফারেন্ট জিনিসই করে। হ্যাঁ লেলুস বিরানিয়া। বাট বাট মানুষজন তোমার এই, না ব্যাকগ্রাউন্ডে ইতাচির থেকে লেলুস থাকলে ভালো হইতো, ভাই রাইট? ল্যালুসেটা আমি ট্রাই করছিলাম ভাই, আমি এটা আপনি কিন্তু বিশ্বাস করবেন না, আমি এটা 5টা বানাইছিলাম, হ্যাঁ, ঠিক আছে। পাঁচটা। হ্যাঁ হ্যাঁ, 5টা বানাইছিলাম, দিয়ে 5টা বানায় আমি এটা করে ট্রাই করছি যে কোনটা ভালো লাগে। লালুশেরটা হয়ে তো গেছে কি, এটা লালুশেরটা একটু মানে এমন হয়ে গেছে যে আমার থেকে লালুশকে ট্রাক করছে বেশি, মানে সাপোজ ও আমি ফোকাসটা এখানে ওদিক থেকে যায় ফোকাসটা বেশি, ওইদিকে বুঝছি চলে বুঝছি। যাচ্ছে বেশি, এরকম টাইপের। তারপর আমি আপনার আপনি ব্ল্যাক গোকুর ফ্যান কি, গোকু ব্ল্যাক, এই গোকু ব্ল্যাকেরও আমি একটা বানাইছিলাম ভাই, তো ওটা হয়েছে কি পিঙ্কিশ কালার, ওটা আবার রোজ 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 রোজ, কালারটা, সরি হ্যাঁ রোজ কালার, একটু পিঙ্কিশ মিঙ্কিশ ভাইব আছে না, একটু ডার্ক মিষ্টি পিঙ্ক, ভাই, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো ওই কালারটা ক্যামেরাতে কেন জানি একটু বেশি ফুটে উঠছে, সাপোজ আমি টেক্সচার অ্যাড ট্যাড দিব, অ্যানিমেশন দিব, ওটা ঠিক আমার হ্যাঁ এর হ্যাঁ, সাথে সুইটেবল যাচ্ছিল না। বাট ইতাচিটা দেখলাম যে ভালো লাগছে, পরে আমি এক দুইটা বাসায় ব্লেন্ড হয়ে গেছে, ব্লেন্ড হয়ে গেছে, হ্যাঁ ব্লেন্ড হয়ে গেছে, হ্যাঁ। ঠিক আছে ঠিক পরে আছে। আমি ওটা কিছু আমার কাজিন টাজিন আছে অ্যানিমে ফ্যান, ওদেরকে দিয়ে দিছি, আর একটা বাসায় আর কি, পরে এটা আর কি ইয়ে হয়ে আছে। অবশ্যই ইতাচিও পছন্দের ক্যারেক্টার, আমার যেহেতু বেশিরভাগ ফ্যান নারুতোরই, নারুতো তো সেই হিসাবে আপনার অবভিয়াসলি ম্যাচ করে ক্যারেক্টার, গেছে, হ্যাঁ হ্যাঁ। তো ঠিক এটাই আর আছে। কি। তবে ফিউচারে আমার ইচ্ছা আছে যখন আমি বড় ইউটিউবার হয়ে যাব, আপনাদের একটু কাছাকাছি যেতে পারবো, অন্তত 1 লাখ হোক, তখন আমার ইচ্ছা আছে যে পুরো সেট আপটা চেঞ্জ করা, তখন আমি হয়তো একটু লাইটিং টাইটিং করে লালুশের আই বা শারিং গানের ও আইটাই, হ্যাঁ, হ্যাঁ, লালুশের বুঝছি, আয়ের একটা যে এরকম ইয়ে আছে না, আমার অবশ্য লালুশের ছবি আছে ভাই, যে দেখতে ও পাবেন এই এইটা উকুলেলের, এইটাই। হ্যাঁ হ্যাঁ লালুশের ছবি আছে। তো ওর যে আয়ের যে একটা ইয়ে আছে না, যে একটা কি বলে ওটাকে, মানে যেখানে দেখায় যে যেটা দিয়ে ও পাওয়ার ইউজ করে, ইয়াস, হ্যাঁ গ্যাস, ওই যে একটা যে ইয়াস, চিহ্ন আছে না, এই যে এরকম এরকম কেমন যেন গোল, একটা মানে ইসের মতো, হ্যাঁ হ্যাঁ। ব্যাকের মধ্যে তো এরকম ওই যে থাকে, রাইট? চিহ্নটা আছে না ভাই, ওই চিহ্নটা হ্যাঁ হ্যাঁ নিয়ে হ্যাঁ, আমার কিছু প্ল্যান আছে, যে ওইটা হয়তো আমি আমার লোগোতে বসাবো, গ্র্যাজুয়েটাকে কোনো একটা লোগোতে বসায় ওইটা কালারফুল করে, তারপরে যে পিছনে দেয় না লাইটিং নিয়ন করে, লাইটের মতো, নিয়ন হ্যাঁ লাইট, হ্যাঁ 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 নিয়ন এক্স্যাক্টলি লাইট আছে। এক্স্যাক্টলি ওইরকম করে দেওয়ার প্ল্যান আছে। 1 লাখ হলে তখন হয়তো ইনকাম টিনকাম বাড়বে, তখন হয়তো আমি এখানে ইনভেস্ট করবো, এরকম আপাতত এইভাবে চলছে। তো আমরা আচ্ছা কোড যা, গ্যাস সম্পর্কে ইয়ে করে বললাম, তো আসলে ভাই এই আপনার সাথে আমি এদিক থেকে অনেক রিলেট করতে পারছি, এই যে ওয়ান পিসের ইয়েটা, কোড গ্যাসের বিষয়টা। তারপরে ভাই আপনি নাম্বার 4-এ বলেন হচ্ছে দ্য ওয়ার্ল্ড গড অনলি নোস, তাই না? হ্যাঁ হ্যাঁ মেনু তো এটা আমি রাখছি হলো আমার ফার্স্ট অ্যানিমি ফার্স্ট ছিল, অ্যানিমে, এর থেকে আমি বুঝতে পারছি, হ্যাঁ। ট্রিগার হয়েছি। আর এই ক্যারেক্টারটা খুবই জিনিয়াস, যে মানে বলতে পারো রোমান্টিক মানে জিনিয়াস, ও কিভাবে ট্যাকটিক ইউজ করে মানুষ মেয়েদেরকে পটায়, এটা খুবই ইন্টারেস্টিং, ট্রাস্ট মি, দেখো মজা লাগবে হ্যাঁ তোমার, আমি বুঝলা? আমি ভাই দেখবো, আমি এখন আপাতত একটু আপনার মতোই রিসার্চ নিয়ে বিজি আছি, আশা করছি আগামী 3 মাসের মধ্যে আমার একটা রিসার্চ পেপার হয়তো Q4 জার্নালে পাবলিশ হতে পারে, যে কোনো একটা ও জার্নালে। আমি হ্যাঁ, ভাই আমি করছি হচ্ছে আমারও মেন্টাল হেলথ নিয়ে, বুঝছেন? মেন্টাল হেলথ। হ্যাঁ মেন্টাল হেলথ অন সিলেক্টিভ পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট, এ ডিপ অ্যানালাইসিস অন পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, রাজশাহী ইউনিভার্সিটি অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটি, এটা হলো আমার ওয়াও, টপিক। তো এখন দেখা যাক, আপাতত তোমার রিভিউ ভালো। টপিক, আমার দাঁড়াও একটু মনিটর অফ হয়ে গেল কেন, একটু সরি, হ্যাঁ ঠিক ব্ল্যাক হয়ে গেছিল না। তোমার টপিকটা আমার খুব ইন্টারেস্ট লাগে, বুঝলা? মানে তুমি জিও পলিটিক্স নিয়ে লেখাপড়া করবো, আর তোমার, হ্যাঁ হ্যাঁ আমার এটা খুব ইন্টারেস্ট, আমি এগুলো খুব ফলো করি, বুঝলা? কেউ লোকই পাই না গেলে কথা বলবো, কেউ মানে আছে না শেয়ার করবো পয়েন্ট অফ ভিউ, আছে হ্যাঁ বা পাওয়া মুশকিল বাংলাদেশে এগুলা। আর কিছু রাইট। আছে এই যে আলতু ফালতু চার দোকানের, এই বোঝে না শোনে না গ্রামের লোকের মতো, মানে হিউজ বাংলাদেশে এগুলো ভরা, আর বললো ভাই না। চায়ের দোকানে বসলে পরে মনে হয় যে এরাই দেশের হর্তা কর্তা, এদের থেকে ভালো কেউ কোনো কিছু জানে না। যাই হোক ভাই, আর ফিফথ, ইয়েস নাও নাম্বার 5 আমাদের ব্লিচ। ও ব্লিচ, ব্লিচ ব্লিচ কেন তো পছন্দ আমি আপনার? বলি, ফার্স্ট অফ অল বিগ থ্রির মধ্যে আমার ব্লিচটা সবচেয়ে রিলেটেবল লাগছে, কুল লাগছে। হ্যাঁ সোর্ড আছে, তারপর মেন ক্যারেক্টারটা অনেক বেশি সিরিয়াস, যার সাথে আমি যাই যে না এর, আমি ওর কাছে থাকলে আমি হয়তো এরকম কাজই করতাম, এরকমই করতাম, তো এই কারণে ভালো লাগছে। কিন্তু ওর একটু পাওয়ার সিস্টেমটা খুবই মানে কেমন বলবো, একটু ইউনিক পাওয়ার সিস্টেম, আর কমপ্লেক্স আছে ভালো। হ্যাঁ আমি কিছু তোমার কোশ্চেন করি, আমার খুব জি ভাই, আসলে, আমার খুব জানার ইচ্ছে, এই জন্য হ্যাঁ আমি ভাই, তোমার কমেন্ট করি, জি ভাই এটা নিয়ে বলেন। ভিডিও বানাও। তো মানুষ মারা যাওয়ার পরে ওরা কি সোল, ওরা সোল সোরিতে যায়, রাইট? হ্যাঁ মানে ওদের কি জান্নাত জাহান্নাম নাই, মানে হেল অর হেভেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্লিচে ভাই হেল কনসেপ্ট এক্সিস্ট করে, ঠিক আছে। আপনি হ্যাঁ, ওদের মুভিতে দেখাইছিল একটা
মুভিতে দেখাইছিল, হ্যাঁ হেল আমি কনসেপ্ট দেখছি এক্সিস্ট করে। মুভিটা। তো হেভেন ব্লিচের যে কই ওদের? হেভেনটা আসলে ভাই, হেভেনটা আসলে এটা নিয়ে ক্রিস্টাল ক্লিয়ার কোনো অ্যান্সার নাই আসলে। এই যে আমাদের যে নর্মাল ওয়ার্ল্ড, হেল হেভেন, মারা যাওয়ার পরই আর একটা ওয়ার্ল্ড আছে না, তো এই ওটা তো ব্লিচের ওদের সোল সোসাইটি। হ্যাঁ হ্যাঁ এই ব্লিচের এই কনসেপ্টটা কিভাবে আসছে, পুরোটাই চেঞ্জ হয়ে গেছে একটা ক্রিয়েটরের। এটা স্পয়লার স্পয়লার দিতে সমস্যা নাই না ভাই? না না, কোনো সমস্যা না, আমি জানি। পুরোটাই হয়ে গেছে, মানে আপনার সমস্যা নেই, অডিয়েন্স যাক সমস্যা নেই, আপনার সমস্যা আছে কি? সমস্যা নেই, আমার সমস্যা নেই, হ্যাঁ বলো। এই পুরো জিনিসটা হয়ে গেছে সোল কিং এর, এটা হলো নাম্বার সোল ওয়ান কিং। সোল কিং। হ্যাঁ হ্যাঁ। ব্লিচ ইউনিভার্স আগে কিন্তু কিরকম কনসেপ্ট ছিল, সাধারণ মানুষের মতো কনসেপ্ট ছিল, যে একটা মানুষ মরবে, ঠিক আছে, মরার পর তার ইয়ে হবে যে সে জান্নাতে যাবে মানে না জাহান্নামে যাবে, দিয়ে তার হ্যাঁ। কর্মফল অনুযায়ী সে ব্যাক চলে গেল, ঠিক আছে, হুম। এরকম একটা কনসেপ্ট এক্সিস্ট। তারপরে আপনার সোলের পরে যে ভূত, আমরা যেটাকে বলি ভূত প্রেত, ঠিক আছে, ব্লিচে প্রেত, যেটাকে হ্যাঁ, হলো মানে হলো 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 বলে। হলোর একটা যে হ্যাঁ, ইয়ে হলো। কনসেপ্ট আসছে। তো কি হলো, এই ইভেল স্পিড গুলা ছিল। তো নর্মাল, আমি আগে আপনাকে নর্মাল ওয়ার্ল্ড বিশ্লেষণ করি, তারপরে ব্লিচ ওয়ার্ল্ড বলছি। ব্লিচ ওয়ার্ল্ডে কি হুম। হয়, এই ইভেল স্পিড গুলা হেলেও যায় না, আবার হেভেনে তো যাবেই না, ঠিক আছে। এই ইভিল স্পিডের গুলো কাজ থাকে কি, এরা এদের যেই কাজগুলো দুনিয়াতে বেঁচে থাকতে করতে পারেনি, ঠিক আছে। আপনি শুরুতে দেখবেন যে এরা, অরিহিমের ভাই, অরিহিমের ভাইকে হ্যাঁ দেখছেন কি, জরা, অরিহিমের হ্যাঁ দেখছি, ভাইয়ের কি আরে ছিল যে অরিহিমকে প্রোটেক্ট করা, কিন্তু সে কি করে, অরিহিমকে প্রোটেক্ট করতে গিয়ে শেষে কি হয়ে যায়, কারাপ্ট সোল হয়ে যায়, ইভিল স্পিড হয়ে যায়, দিয়ে অরিহিমিকেই আপনার অ্যাটাক করে বসে। হ্যাঁ করে, এই হ্যাঁ। যে সোল সোসাইটি, এই সোল কিং এই সোল সোসাইটিকে ক্রিয়েটই করছিল, বা এই সিস্টেমটাকে, যে সোল রিপাররা বর্ন হইতো সোল কিং এর মতো, যে হুম। হাবিজাবি, এরা বর্নই হয়েছে এই যে ইভেল স্পিড, এগুলোকে ইনলাইটেন এদেরকে করার জন্য। সাইকেল দেওয়া উচিত। হ্যাঁ ইনলাইটেন করার জন্য, আর হলোদের ডিস্ট্রয় করার জন্য। অর্থাৎ একটা হলো গুড পাওয়ার সোল রিপার, আর একটা হলো হলো পাওয়ার ইভেল ইভেল স্পিড। তো ব্লিসের কনসেপ্টটা হলো এরকম। তো এই জন্যই আচ্ছা না, আপনি যদি আমি একটা হচ্ছে, জিনিস বলি, জি, সাপোজ আমি মারা গেছি হুম, ব্লিচের, তো আমি দুনিয়ার ভালো কাজ করছি, হ্যাঁ কিন্তু ওদের ওখানেও তো ঝামেলা, মানে আপার ক্লাস লোয়ার ক্লাস, গরিব না খাইয়ে মানুষ মারা যায়, হ্যাঁ হ্যাঁ সোল সোসাইটির কথা বলতেছি, তো হ্যাঁ ওইটা আবার একটু ওয়েট লাগে আমার কাছে সোল কনসেপ্টটা। সোসাইটি কিন্তু ভাই হেভেন না, সোল সোসাইটি কিন্তু হেভেন না। মানে ওখানে কেউ, ব্লিচে কি, ব্লিচে হলো কি, হেভেন এক্সিস্ট করে কি, আপনি ফ্রি হয়ে গেলেন, আপনার সোল ফ্রি হয়ে গেল, এটাই আপনার হেভেন। আমি আপনাকে বুঝতে পারছি কি? হ্যাঁ জাস্ট মুক্তি হয়ে গেছে, শেষ, হ্যাঁ আর হ্যাঁ কোনো এক্সিস্ট নাই। ফ্রি হয়ে নাই। গেছে। তো ওর এখন কোনো আপনার লাস্ট বা কোনো কিছু কনসেপ্ট নাই। এটা অনেকটা হিন্দু ধর্মের আপনার হচ্ছে একটা ইয়ে আছে, ওটাকে বলে হচ্ছে মোক্ষ, মুক্তি, মোক্ষ। মুক্তি পাওয়া, মোক্ষ বলে এটা। তো ওই সোলটাও হ্যাঁ এরকম হ্যাঁ। মোক্ষ পেয়ে গেছে এরকম টাইপের, ঠিক আছে। আর যারা অবশ্যই খারাপ বা ইভাল স্পিড হয়ে যায়, তারা তো ওই আপনার ওই সোল রিপারদের জেলে দ্বারা যায়। গাইডেড হয়। হ্যাঁ আর যে সোল রিপার যে সোর্ড আছে না, সোল রিপারদের হুম যে হুম হুম। সোর্ড বা ইয়ে টাইপের আছে, ওটা কিন্তু হ্যাঁ। আপনার ইনিশিয়াল স্টেজে কিন্তু ফাইটিং, হলদের সাথে ফাইটিং করার জন্য শুধু না, ওটা দিয়ে আপনি দেখবেন যে ওরিহিমে হচ্ছে ওর এই যে, হ্যাঁ 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 এক্স্যাক্ট, দিয়ে সোল ফ্রি করে দেয়। ফ্রি এটাই করে ওদের দেয়। মেইন কাজ। সো মেইনলি ওরা কিন্তু গডের মতো, ওরা কিন্তু অলরেডি একটা গড। আমরা এই যে আপনি ডেথ নোটে রিউককে দেখবেন না, হুম হুম হুম। ওর মতো ওরাও তো শিনিগামি শিনিগামি, বলে, শিনিগামি। শিনিগামি, হ্যাঁ এই রিউকের মতো শিনিগামি, যে ওরাও এরকম একটা গডের মতো। তো এই সোল সোসাইটি হলো কি, সোল সোসাইটি ক্রিয়েট করা হয়েছিল জাস্ট এই ওয়ার্ল্ডের ব্যালেন্সটাকে রাখ, হলদের প্লাস সোল রিপারদের একটা ব্যালেন্স রাখ। আচ্ছা, আর যদি কেউ সোল সোসাইটিতে যদি কেউ মারা যায়, তাহলে ওরা হ্যাঁ কই যায়? সোল ওরা মোক্ষ হয়ে যায় নাকি? না না ভাই, সোল সোসাইটি মারা মারা যাওয়া মানে কি, ওরা একদম এক্সিস্টেন্স থেকে নাই হয়ে গেল, মানে ওরা অলরেডি একটা সোল হিসাবে আছে, ঠিক আছে। সাপোজ ধরেন, তো ওরা হচ্ছে কি, ওদের উইল পাওয়ার, স্পিরিচুয়াল এনার্জি, স্পেশাল প্রেসার সবকিছু বেশি। আপনি বলতে পারেন যে স্পেশাল সোল, ঠিক আছে। এরা কিন্তু প্লাস একসময় বলে, প্লাস বলে মানে ওদেরকে। প্লাস প্লাস, প্লাস হ্যাঁ প্লাস বলে। প্লাস বলতে পারেন। তো এদের এই বিষয়টা হলো কি, এরাও কিন্তু একসময় হিউম্যানই ছিল। এরা কি হয়, ইভলভ হয়, যেসব সোলের স্পিড বেশি বেশি, তারা কি হয়, ইভলভ হয়। ইভলভ হয়ে আপনি দেখবেন যে সোলগুলা একটা ব্লিচের যে গড, একদম অমনিশিয়ান গড, তার কাছে ওই হুম হুম। সোলগুলা আপনার সংরক্ষিত থাকে। তো যেই সোলগুলো ইভলভ হয়, তারাই পায় হচ্ছে এই সোলগুলোকে গাইড করার দায়িত্ব। ওরা ইভলভ হয় কোথায়, এই সোল সোসাইটি। এই জন্য সোল সোসাইটি একটা আলাদা ওয়ার্ল্ড। এখানেও আপনার ফ্যামিলি পাবেন, এখানে ওদের বংশ বিস্তার হবে, এখানেও একটা হিউম্যান ওয়ার্ল্ডের মতো সিস্টেম আছে। ইভেনচুয়ালি হলদের মধ্যেও আছে এটা। বাট ওরা কি করে, একে অপরকে ডিভার করে, গিলে গিলে খাইয়ে ফেলায়, খায় ডাইরেক্ট মাইরে ফেলে ফেলায়। ইভলভ হয়। হ্যাঁ এই যে আরাঙ্কার, অ্যাবেস টাইপের, অ্যাবেস হ্যাঁ 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 মানে মেন্টাল, মানে ওরা খাইয়ে ফেলায় রাগ ইসের মতো, আর ওদিকে একটু হিউম্যানিটি আছে মানুষের, মানে মানুষ বুঝে হ্যাঁ হ্যাঁ এরকম এই পার্থক্য। যে গ্রিম জ একটা পারফেক্ট এক্সাম্পল হলদের ইভলিউশন। হ্যাঁ, আমার ফেভারিট ক্যারেক্টারের মধ্যে একটা গ্রিম চাও আছে। তোমার হ্যাঁ বিলিসের ফেভারিট ক্যারেক্টার কেটা আমার সবচেয়ে? ফেভারিট ক্যারেক্টার আইজেন। অবভিয়াসলি। সেকেন্ডে? সেকেন্ডে ইয়ে ইচিগো। ইচিগো। আমার মিলে যেতেছে। থার্ডে উড়াহারা। আমার, ওরা এটা হচ্ছে, আর ওর ভাইয়ের নাম কি জানি, ও না উড়াহারা, ওর ই বলতেছে ওই যে ওর ফুল ইচিগোর নাম কি? ইচিগোর সেন্সে উড়াহারা, কিসকে কিসকে উড়াহারা। কিসুকে, কিসুকে, হ্যাঁ উড়াহারা।
ও হ্যাঁ, ও খুব একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার, লাইক প্রথম থেকে হ্যাঁ মনে হ্যাঁ। হয়েছে কিছু একটা ঘাপলা আছে ওর ভিতরে, মানে কিছু একটা আছে। হুম তো হুম। লাস্টে রিভেলটা খুব ভালো ছিল। আমার এমনি আরাঙ্কার একটা 4 নাম্বার আরাঙ্কার রাখছি, যে গ্রিম চপ। গ্রিমজো, হ্যাঁ ও খুব একটা জোস গ্রিমজো ক্যারেক্টার ভাই, আমার 4 নাম্বার। ডিজাইনটাও সেরকম, ডেভেলপমেন্টটাও সেরকম হয়েছে। বেস্ট বেস্ট ভাই, এই আমার মনে হয় না যে ব্লিচ অ্যানিমিতে এর থেকে ভালোভাবে একটা সিম্পল হলোর, আমরা কি জানতাম যে হিউম্যানের সোল আছে, সোল গুলো ইভলভ হবে, বাট একটা হলো ইভলভ হতে হতে যে এরকম একটা ফিটস অ্যাচিভ করতে পারে, এরকম যে একটা ব্যাক স্টোরি থাকতে পারে, এটা আসলে গ্রিমজার মাধ্যমে খুব ভালোভাবে দেখাইছে, এজন্য আমরা কানেক্ট করতে পারছি ক্যারেক্টার সাথে। ওকে, আমি আর যেমন সাপোজ তোমার ব্লিচের ফেভারিট মোমেন্ট নিয়ে একটা কথা বল, দেখি আমার মিলে ভাই কিনা। ব্লিচের বেস্ট মোমেন্ট ছিল হচ্ছে ইচিগোর ফাইনাল গেটসুগা টেংশো, ঠিক আছে? ওয়াও। এটা হলো অ্যানিমেতে। আর মাঙ্গাতে যখন হচ্ছে আইজেনকে আবার আইজেনের ব্যাক আসে, ব্যাক মানে ওই ও প্রিজন রিলম থেকে ওকে ব্যাক করে নিয়ে আসে বলে না, তখন ও আইজেন কি যেন একটা খুবই পপুলার একটা ডায়লগ আছে, কি যেন সোল সোসাইটি বলে না, আমার ডায়লগটা ঠিক মনে নাই, জাপানিজ ল্যাঙ্গুয়েজে তো ওরে বা সোল সোসাইটি, আপনি আইজেনের অনেক ইডিটে দেখবেন। অনেক ক্লিপে এটা অনেক আছে, হ্যাঁ এটাই হ্যাঁ আছে হ্যাঁ। একটা মানে ই মানে থাকে। হ্যাঁ, অনেক দিন পর ও ব্যাক এসে সোল সোসাইটিকে উদ্দেশ্য করে ডাকে, ওই যে ইয়েটা, ওটা আমার জন্য একটা খুবই গুজ বা মোমেন্ট ছিল। আমার আমার একটা হচ্ছে, আমরা মানে ওর ফাইনাল ফর্মটা আমার মানে ভালো, বাট আমার একটা ফেভারিট মনে হচ্ছে ওই যে ভাস্টে লর্ডের মোমেন্ট এটা হ্যাঁ আছে না, হ্যাঁ এর লগে ফাইট করে হ্যাঁ নাম্বার 4, হ্যাঁ ওটা খুব কুল ছিল, মানে ওয়াও, যে ওর খুব কুল লাগছে আমার কাছে। ওই যে নাম এর লগে ফাইট করে ওই যে নাম্বার 4 আরাঙ্কার, আরে মুনের পাওয়ার থাকে না হ্যাঁ হ্যাঁ ভাস্টে হ্যাঁ লর্ডে কনভার্ট করে, হ্যাঁ, বুঝতে পারছি। ওটার কথা বলছে, খুব কুল ছিল, ওইটা আমার খুব ভালো লাগছে। মানে আমিও মনে করি না যে এত মানে ট্রান্সফর্ম হয়ে যেতে পারে ও, আর মিস্ট্রি রিভিল করছে লাস্টে। হ্যাঁ, আমার মনে হয় যে ইচিগোর এই ফর্মটাকে আপনার ভাস্ত লর্ডা ফর্ম আর একটু ইউজ করা যায়, আপনার কি মনে হয়? হ্যাঁ অবভিয়াসলি মানে খুব ভাস জলদি গায়েব হ্যাঁ, গায়েব করে ওর দিচ্ছে আর সাথে তো ফাইটিং করার পরেই ওর পোটেনশিয়াল শেষ। এমন হতো যদি আমরা দেখতে পেতাম যে ও ওর ভাস্ট লর্ডা ফর্মকে কন্ট্রোল করতে পারছে, কন্ট্রোল করে আরো আরো কারো একটা পাওয়ারফুল অপোনেন্টের সাথে ইউজ ফাইট টাইট করছে, করতেছে। তাহলে কিন্তু ভাই একটু ভালো হতো। কারণ এই যে একটা যে ডার্ক একটা ভাইব ছিল, ওর যে রোয়ার ছিল, পাওয়ার টাওয়ার অ্যানিমেশন ট্যানিমেশন কিন্তু ভাই ভালো করছিল, আর একটু ইউজ করা ডার্কিশ যেত। ভয় হ্যাঁ লাগছে যে মাইন্ডলেস হয়ে গেছে, কি করতে পারে আমাদের নিজের ফ্রেন্ডের কাছে যদি অ্যাটাক করে বা কি করতে পারে। হ্যাঁ আর আমার সবচেয়ে আমি তোমার একটা ভিডিও বানাইছিলাম, লাইক হাউ আমাদের মানে একটা ছোট বাচ্চা ইচিগো আরে আইজেন হারাই দিচ্ছে, গড হারাই হ্যাঁ দিচ্ছে, হ্যাঁ ভিডিও বানাইছিলাম দেখছিলাম। হ্যাঁ এই জিনিসটা ভাই আমার স্টিল কমপ্লেন করি যে মানে ট্রেনিং করছে ঠিক আছে, বাট একটু আর একটু লজিক দাও ভাই, মানে মেইন ক্যারেক্টার দেখে কি সব জিতেই দেবা সবসময়? সেটাই। আইজেন যেটা রিয়েল গড ছিল, ও 2-3 বছর ট্রেনিং করছে ওই যে টাইম হিসেবে ধরে, তারপরে হ্যাঁ পাওয়ারফুল হইয়া হারাই দিচ্ছে, খুব ফাস্ট লাগছে। আর একটু এঙ্গেজিং থাকলে মানে আর একটু ভালো লাগতো আমার কাছে, এটা একটা কমপ্লেন এই পার্সোনালি আমার কাছে। আইজেন শেষের দিকে ভাই যে ফর্ম অ্যাচিভ করছিল, আমার মনে হয় ইচিগোর আরেকটু স্ট্রাগল করা দরকার ছিল। ওর ইয়েস ওর ইয়েস, ও বাপের খুব সাথে ইজি। গেল, 3 মাসের মতো, মানে অন্য টাইমলাইন ট্রেনিং ট্রেনিং করলো, ট্রেনিং করলে ওর ইচিগোর যে বাবার আর কি যে গেটসুকা টেংশো, সেটাও হ্যাঁ কিন্তু যথেষ্ট পাওয়ারফুল ছিল। তো এখানে এটা একটা প্লট হোল বলা যায় যে ইচিগোর বাবার গেটসুকা টেংশোকে আমরা ওইভাবে দেখতে পাই নাই, বাট ইচিগোর গেটসুকা টেংশো অবশ্যই, ইচিগো ইজ স্পেশাল, ইচিগো ইজ গ্রেট, বাট মেইন ক্যারেক্টার হুম। এমসি। সো তারপর বাট ভাই তারপর থেকে যে ব্যাকটা নিয়ে আসছে না ফাইনাল গেটসুগা টেংশোর পর, ইচিগো তোর পাওয়ার হারাই ফেলছে, ওর হ্যাঁ এখন হ্যাঁ কোনো হ্যাঁ হ্যাঁ। পাওয়ার টাওয়ার নাই, ও চুথিয়ার মতো সোল রিপার, জেনারেল একটা সোল রিপার হয়ে ঘুরে বেড়াচ্ছিল। তারপর আস্তে আস্তে ওর ডেভেলপমেন্টটা করছে কি দেখছেন, দুইটা দুইটা পুরা বাঙ্কাই দিয়ে দিছে। হ্যাঁ, এটা মানে অনেক অনেক চেঞ্জ করছে, লাইক এই হ্যাঁ জন্যই তো হ্যাঁ আই থিঙ্ক আমি মাঙ্গা পড়ি নাই, বাট মাঙ্গায় আরো কাহিনী মনে আসছে রাইট, যে হ্যাঁ মানে হ্যাঁ। মানে যেমন আইজেন ব্যাক করে, হুম হুম। আমি জাস্ট এখনো থাউজেন্ড এর ব্লাড ওরে আছি, অনেক কুল করছে অ্যানিমেশনটা, হ্যাঁ যেটা হ্যাঁ কমপ্লেন ছিল। আর যেন ব্লিচের সবচেয়ে ওয়েট লাগে কি আমার, এই যে এইগুলা ফিলের এপিসোডগুলো আমি আগে বুঝতাম না, এটা যে ফাইট করতেছে হুট কইরা কই আকাশে উঠে কই যাইতেছে ভাই, হ্যাঁ হ্যাঁ। প্রথম দিকে অনেক আগে দেখা শুরু করছে তখন। হুম। এটা ঠিক করলে আই থিঙ্ক ওরা খুব বেটার করবে সামনে। হ্যাঁ, আমিও ভাই যখন ওই যে করোনার মধ্যে দেখছিলাম, তখন আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি জানতামই না ফিলার এপিসোড বলে কিছু আছে, আমি ভাবতাম যে এটা একটা নর্মাল এপিসোড। পরে যখন আমি অ্যানিমে ইউটিউবার হলাম, তখন আমি জানতে পারলাম যে আচ্ছা ফিলার এপিসোড বলেও আছে, এগুলো স্কিপও করা যায়। যে ফিলার নন ক্যানন ক্যানন এটা বুঝতে একটু টাইম লাগে বুঝলা, হুম। যে কিছু ম্যাক্সিমাম মুভিগুলো নন ক্যানন হয়, যে মেইন স্টোরির সাথে কানেক্টেড না, হ্যাঁ হ্যাঁ জাস্ট একটা আলাদা স্টোরি আছে। আস্তে আস্তে জানা পড়ছে আমার, আমি দেখতাম আগে ব্লিচের সকল ফিলার এপিসোড দেখতাম, বাট বুঝি না ভাই, ও মানে ফাইট করতে খুব একটা ইন্টেন্স মোমেন্ট, হ্যাঁ হুট হ্যাঁ। করে দুই তিনটা এপিসোডের কই জানি কাহিনী চলতেছে, আলাদা কাহিনী, বুঝতে টাইম লাগছে আমারও ভাই। সেটা যাক ভাই, আইজেনকে আপনার কেন ভালো লাগে? আইজেন ভালো লাগে অবভিয়াসলি ওর ব্রেনের জন্য, লাইক মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে মেইন ভিলেন গুলো দেখে ওগুলো সব দেখা হলো পাওয়ারফুল, হুম হুম। মানে ব্রেন খাটানো। মেইন ক্যারেক্টারও দেখছে যে ব্রেন খাটায়, বাট যে আমাদের মেইন ভিলেন যে সবকিছু প্ল্যান করে অ্যাটাক করে সামনে যায়, এই জিনিসটা আমি খুবই ইউনিক লাগছে, হ্যাঁ পাই না সহজে, এই কারণে ভালো লাগছে আমার খুবই। লাইক প্রথমে যখন রিভিল করে অ্যাবসোলুট হিপনোসিস, হ্যাঁ হ্যাঁ। ওইগুলো খুব ভালো ছিল
ছিল। তারপর ভাই একবার ভাবেন, আমার মনে হয় না যে এরকম কোন ভিলেনকে অন্য কোন অ্যানিমে ক্রিয়েট করতে পারছে যে কিনা মেইন ক্যারেক্টারের সামনে এসে বলবে যে তোমার ছোট জন্ম হওয়ার আগের থেকে শুরু করে এখন পর্যন্ত সবকিছু আমার প্ল্যান। আমার এরকম মনে প্ল্যান হয় না ছিল। কোনো এই অরা মনে হয় না কেউ ক্রিয়েট করতে পারবে। না না, এত দূর আমি এত কোনো অ্যানিমে দেখি না যে এত হ্যাঁ। দূর ভাববে, এত প্রি প্ল্যান করে ভাব করছে। এই যে কুল ক্যারেক্টার, ইউনিক, ইভেনচুয়ালি এর ভাই এই মতো যে character- ফাইনাল গেটসুকা টেংশো করে যে ইচিগোকে হারাইছে, অনেক ফ্যান থিওরি বা খুবই স্ট্রং ফ্যান থিওরি এটা সাজেস্ট করে যে এটা আইজেনের প্ল্যান, একজন প্ল্যান করে ছিল। হারছে। আর আপনি একটা কি জিনিস খেয়াল করে দেখবেন যে ইচিগো ফাইনাল গেটসুকা টেংশো ফর্মে, আইজেন কিন্তু ওই সময় অনেক ওভার পাওয়ার ছিল, একটা গড, হ্যাঁ গড সোল কিং এর নিয়ার পাওয়ার, কারণ বুঝতে পারছেন যে ও যা ম্যানিফেস্ট করবে সেটাই হবে, ঠিক হয়ে আছে, যাবে, এরকম হ্যাঁ। একটা পাওয়ারফুল। তো এই যে এত একটা ওভার পাওয়ার অ্যাবিলিটি, একে হারানোর পর এই ভার্সনের থেকেও মাঙ্গা রাইজেন কিভাবে বেশি পাওয়ারফুল হলো, কারণ এই আপনার উরাহারা তো ওর সব ইয়ে কেড়ে নিছিল, পাওয়ার গুলো কেড়ে নিয়ে সিল করে রাখছিল, প্লাস ওকেও সিল করে রাখছিল। ইভেনচুয়ালি সোল সোসাইটিতে ওকে যখন আপনার চেইনে আটকে রাখলো, ওর পাওয়ারকে সিল করা প্লাস ওটা ওই সোল সোসাইটির সবচেয়ে স্ট্রংগেস্ট স্টোন প্রিজম, ঠিক আছে, ওকে যে চেয়ারে রাখা হয়েছে, যেখানে আপনার হচ্ছে সোল সোসাইটির স্পিরিচুয়াল প্রেসার, সোল সোসাইটির স্পিরিচুয়াল পাওয়ার প্লাস সোল কিং এর অনেক স্পিরিচুয়াল এনার্জি ইউজ করা হয়েছে। আর আইজেন বি লাইক আমি এর পরেও চাইলেও ভেঙে বের হতে পারবো, ঠিক আছে, প্ল্যান আছে, মানে এরকমই পাওয়ারফুল দেখাইছে ওকে। এই ক্যারেক্টার তাহলে মানে কিভাবে ইচিগোর কাছে হারলো বা ওর ওকে পাওয়ার সিল করা। মাঙ্গা পড়ছো তুমি? জি ভাই। কমপ্লিট করছো না? ওকে প্ল্যান, এটা প্ল্যান ছিল রাদো, আমি জানি না, মাঙ্গা পড়ি না না আমি। না ভাই, এখন আর রিভিল হয় নাই, মাঙ্গা তো এটা রিভিল হয়নি। রিভিল হয় না? না। রিভিল করলে ভালো হইতো আই গেস, আমি জানি না। ওয়াও, সত্যি এটা ও ইচ্ছে করে হারছে, এরকম মনে হয় ভাই, নাইলে আর হারার কথা হ্যাঁ না। ও যে হ্যাঁ। এত প্রিপেয়ার করে সবকিছু করে, হুম। এত অ্যারোগেন্ট না যে হুট করে ও ফাইট হেরে যাবে। হ্যাঁ ওর ব্যাকআপ প্ল্যান থাকে, অনেক কিছু থাকে, বাট ও থাকে, কিছু করে হ্যাঁ। নাই। তবে আই হ্যাঁ এটা থিঙ্ক ঠিক, আইজেন হারছিল ওর ওভার কনফিডেন্সের জন্যই। যে এটা সত্যি না, বেশি যে আমার এখন আর কেউ হারাতে পারবে না, একটু বেশি ভাব হুম হুম হুম। ফেলাইছিল। তো যাই হোক, এখন ভাই আইজেন আসলে এটা খুবই একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার ফিউচার। তবে ভাই ব্লিচ নিয়ে যে কোনো ডিসকাশন যখন জাস্ট আমাকে একটা নক করবেন, সমস্যা নেই, আমি চলে আসবে। ব্লিচ নিয়ে হোক, কোড গ্যাস নিয়ে হোক, পলিটিক্যাল এনভায়রনমেন্ট নিয়ে হোক, বাইরে যাওয়া নিয়ে কোনো কিছু হোক, আমি তো ভাই আপনার উপর সম্পূর্ণ ফলো আপ, ঠিক আছে, আপনি ইউএসএ যাবেন, তার 2-3 বছর পর আমিও যাব, গিয়ে দুইজন মিলে ব্লগ করব। ইনশাআল্লাহ, ওকে। আমি আরো লোক পেয়ে গেলাম না, আসলে আমরা মেসেজ দিই না কেন, আই থিঙ্ক আমি আজকে থেকে একটা হয়েছে আমাদের কানেকশন, বুঝলা? জি ভাই। মানে গ্লাসটা ভেঙে গেছে আমাদের হ্যাঁ আজকে হ্যাঁ থেকে, হ্যাঁ আজকে থেকে, বুঝলা? হ্যাঁ, শেষ। সেটাই আমি মনে করি যে একটা ইন্টারাকশনের জন্য পডকাস্ট হলো বেস্ট, এটা ইয়েস একটা ইয়েস ভালো ইয়েস। কন্টেন্টও হয়ে যায় আর অনেকের সাথে কথা বলা যায়। বাট একটা জাস্ট আমাদের পডকাস্টের জন্য, তোমার মতে বিগ থ্রির মধ্যে বেস্ট পাওয়ার সিস্টেম কার আছে? ব্লিচের। ব্লিচের অবভিয়াসলি। আর বাকিগুলো খুবই কমন। আই থিঙ্ক সেকেন্ডে থাকবে হচ্ছে নারুতো। আমার ওয়ান পিস এই জিনিসটা খুব ভালো লাগে, মানে ফোকাস করে না মেনে তো ওয়ান পিস ভিতরে পলিটিক্সটা, হ্যাঁ হ্যাঁ। যে সামথিং লাইক এটা ওরা মেনে তো দেখায় না, বাট আমরা ফিল করতে পারি, রাইট? হুম। যে স্লেভ আছে, পলিটিক্স আছে, জেনোসাইড আছে, মানে কত কিছু এটার ভিতরে আছে। তুষার ভাই লেটেস্ট কুমার ব্যাক স্টোরিটা। করে হ্যাঁ, মানে রেপ, তারপরে সিলেবারি, তারপরে অনেক কিছু আছে, টর্চার, অনেক দুঃখের ছিল। বাট আসলে ফোকাস করে না বেচারারা, মানে আমার এগুলো ফোকাস করলে ভালো হইতো। লাইক ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে স্ট্রং একটা ওয়াল বিল্ডিং আছে। হ্যাঁ, তো এটাই আর কি। তবে আমরা ব্লিচ নিয়ে কথা বলছিলাম, যেটা সেটা হলো যে এই ওয়ান পিসের দিক থেকে আমি ব্লিচকে আগায় রাখবো এই পাওয়ার সিস্টেমের দিক থেকে। আমি একটা লেটেস্ট আমার যে ভিডিওটা আমি বানাইছিলাম এটা হলো যে ব্লিচ থেকে কিভাবে নতুন জেনারেশন অ্যানিমে, মানে হ্যাঁ হ্যাঁ, এটা তো নাই, ব্লিচ থেকে কতগুলো অ্যানিমে আসছে হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে। এই যে আপনি কি ভিডিও ব্ল্যাক দেখছিলেন ভাই? ক্লোভার ভিডিওটা মনে হয় দেখি নাই, বাট কোন কোন অ্যানিমে আনবো? পপুলার অ্যানিমে জেজেকের কথা বলছি, ডেমন স্লেয়ারের কথা বলছি, ব্ল্যাক ক্লোভারের ডেমন কথা বলছি। স্লেয়ার, ক্লোভার। হ্যাঁ, আর ব্লিচ ফ্যানদের উদ্দেশ্যে ভাই, এই যে ব্লিচের যে ক্যারেক্টার গুলা, এর মধ্যে একটা অন্যতম আকর্ষণ হলো ব্লিচের ওয়াইফ, ঠিক আছে, ও আপনার হ্যাঁ, উরিহিমে। আপনার পছন্দের ওয়াইফুকে ওরিহিমে। ব্লিচের মধ্যে অবভিয়াসলি উরিহিমে। এই যে মানে ওই যে একটা যখন কনফেশন করে, আজও এত ভালো লাগে, মানে ভিতরে ঢুকে যায়। সেম হেয়ার ভাই, সুইট একটা সেম, এটাও মিলে গেল, আমারও ওরিহিমেই পছন্দ। হ্যাঁ, মানে কি বলে ওই অনেকটা নারুতো অ্যানিমে যেরকম হিনাটা আছে না, নারুতো অ্যানিমেতে হিনাটা। হ্যাঁ, হাম্বেল, অনেক হাম্বেল হ্যাঁ, বলতে পারো। আমার যেহেতু নারুতো অডিয়েন্স বেশি, সো তাদের বোঝানোর জন্য এক এক্সাম্পল দিই। তেমনি এক্সাম্পল ব্লিচ দিলাম। অ্যানিমেতে হচ্ছে ওরিহিমে, ঠিক আছে, প্লাস ওরিহিমের মানে লাভটা একটু আরো বেশি, আরো মানে হ্যাঁ, আর কত পিওর একটা সোল, মানে আমার দেখলে মানে মানে আছে না, বিয়া করলে দেখলে এটির মনে মেয়ে হয় বিয়ে আদর করো। করি, তাই না ভাই? হ্যাঁ, কিউট, হাম্বেল, হ্যাঁ, সুইট সুইট একটা সুইট মেয়ে, একটা পারফেক্ট মেয়ে। পারফেক্ট। ভাই এরকম একটা লাইফ পার্টনার আমি চাই আপনার হোক, দোয়া দোয়া থাকলো আমরা দোয়া খুব করো, দ্রুত সবাই দোয়া
করো যেন হয় ভাই। পরে আমরা সবাই দাওয়াত টাওয়াত খাবো। ওরহিমে ফ্যামিলিতে হিনাটারও তো মেয়ের মতো মেয়েটে থাকতে পারে, তো আমরা হয়তো জুনিয়ররা ট্রাই করলাম সেখানে। পায়ে গেলা। দেখো তোমার উরিহিমে নাম্বার ওয়ানে ওয়াইফই তো আছে, রাইট? ভাই নাকি আমার তোমার নাম্বার ওয়ান ওয়াইফ? আমার নাম্বার ওয়ান ওয়াইফ ওয়াইফু হিনাটা। হিনাতা, ও হিনাতা কে। হিনাতা হিয়োগা। আমার একটু ডিফারেন্ট টেস্ট, মানে একটু অনেক আগে ছিল, অনেক রেখে দিচ্ছি, কোন সময় করি নাই। এটা হচ্ছে চিনবা কিনা জানি না, এস ডেট। ভাই এটার নাম এটা, শুনছি। হ্যাঁ, এটা একটা খুবই কোল্ড ক্যারেক্টার, বুঝলা, মানে ব্যাডাস টাইপের। অনেক আগে থেকে আমার ফেভারিট ছিল, তো রেখে দিছি। আর উড়িহিমে তো আছেই, উড়িহিমে বোয়া হ্যাংকক, ইটস কিউট ক্যারেক্টার, কিউট। বাট আমার না একটু মেয়েদের মধ্যে ব্যাডাস খুব ভালো লাগে, ও যে আচ্ছা ওকে আচ্ছা। ভালোবাসে ঠিক আছে, বাট এনিমির মধ্যে একটু অ্যাকশনও করো ভাই। হ্যাঁ তুমি হ্যাঁ। নিজের কাম নিজে করো ভাই, সেলফ ইন্ডিপেন্ডেন্ট হও। সবসময় আমি বাঁচাবো কেন তোমার জায়গা? সেটাই সেটাই। ওয়াও। ভাই তাহলে এটা অবশ্য শুরুতে জিজ্ঞেস করা উচিত ছিল যে আপনার হুম। মানে লাভ সম্পর্কে কনসেপ্টটা কেমন, লাভ লাইফ, লাভ, ভালোবাসা এরকম। রিয়েল লাইফে না অ্যানিমিতে? রিয়েল লাইফে ভাই, অ্যানিমেতে আর কত লাভ করবো আমরা। লাভ লাইফ বলতে কি আছে, মানে আছে, মানে আমার কি মানে পার্সোনাল রিলেশন জানতে চাইতেছো নাকি? না 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 ভাই, এই লাভ লাইফ সম্পর্কে মানে যেমন ফ্যামিলি, ঠিক আছে, আর তারপর আপনার গার্লফ্রেন্ডের কথা বলতে পারেন, ব্যাচমেট, ক্লাসমেট, মানে রিয়েল লাইফে লাভ নিয়ে কনসেপ্টটা কেমন আপনার ভাই? লাভ, স্পেশালি হ্যাঁ অবশ্যই গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড এগুলোই তো আমরা লাভ সম্পর্কে সেটা বলতে পারেন। অডিয়েন্সের এই দিক দিয়ে খুব আগ্রহ থাকে, এই যে ইয়াসিন আলিফ ভাইয়ের গার্লফ্রেন্ডকে কয়টা গার্লফ্রেন্ডকে ডেট করছে এরকম টাইপের। দেখো, অনেস্টলি রিয়েল লাইফে না, রিয়েল লাইফ আর অ্যানিমি থেকে অনেক ডিফারেন্ট, মানে যেটা হ্যাঁ। বলছে, আমি যখন অনেক সময় মনও ভাঙছে কিছু মেয়ে, মানে হুম। আছে বর্তমানে মেয়েরা ওই ট্রু লাভ না পাওয়া মুশকিল খুবই। হ্যাঁ হ্যাঁ। এরা এত, সত্য। আর আমি একটু মানে ওল্ড টাইপের, মানে আগের জেনারেশন বলতে হলে মানে জেন জির মধ্যেই পড়ি আমি, বাট হুম একটু মাঝামাঝি পড়ে গেছে, বুঝলা। হুম। বর্তমানে অনেক ফাস্ট জেনারেশন, এরা মানে হুক আপ কালচার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমার আপন কিছু লোকের সাথে, যাই না এটা যায় কিনা পডকাস্টের সাথে, মানে আমার নিজের চোখে ধোকা পাইছে, বুঝলা। লাইফে নিজে ও, ধোকা পাইছি, আমার ভাই ধোকা পাইছে, ফ্রেন্ড ধোকা পাইছে। হ্যাঁ ধোকা দিয়ে চলতেছে লাইফ ভাই। আমার ভালোবাসার উপরে মনই উঠে গেছে, যে মানে লয়্যালটি বলতে কিছু নাই বর্তমানে, এতই হয়ে গেছে। রিয়েল লাইফে বেস্ট হচ্ছে ফ্যামিলি ভাই। মানে ফ্যামিলি কোন সময় মানে হাল ছাড়ে নাই, মানে এরা সেটাই। সবসময় পাশে ছিল। আমার খুব খারাপ টাইমে আমার ফ্যামিলি পাশে ছিল, আজও পাশে ছিল। আর ফ্রেন্ডের মধ্যে তোমরা সবাই চেনো, আমার ফেরদৌস হুম। প্রায় 10-15 বছর ফ্যামিলি হয়ে গেছে বলতে পারো। হ্যাঁ হ্যাঁ অনেক আত্মীয় স্বজন লাগে দেখা হয় না, কিন্তু অনলাইনে প্রতিদিন কথা হয় বা দেখা হয়। হ্যাঁ। তো এটাই। আর ভালোবাসার মধ্যে ফেরদৌস ভাই এখন রিয়েল মানে লাইফে, ঢাকাতেই তো না? হ্যাঁ হ্যাঁ, ফেরদৌস ঢাকাতে, আমিও ঢাকাতে আছি, তো হয় এটাই চলে আমাদের একটা জীবন যেমন এরকম চলতেছে। হ্যাপি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের দোয়ায় মানে হ্যাপি আছি, একটা পারফেক্ট লাইফ আছে আল্লাহর রহমত। তো ভাই আপনার লাইফ পার্টনার হিসাবে কেমন মেয়েকে পছন্দ? লাইক উড়িহিমে টাইপের হবে, মানে সামথিং লাইক লাইফ পার্টনার বলতে যে আমার প্রতি লয়াল থাকবে, আমাকে ভালোবাসবে, রেসপেক্ট করবে, এবং সেলফ ইন্ডিপেন্ডেন্ট হবে। অবভিয়াসলি সেলফ ইন্ডিপেন্ডেন্ট টাইপের মেয়ে আমার বেশি ভালো লাগে। বুঝতে পারছি আছে ভাই। না কিছু একদম যে হাউস হোল্ড টাইপের, আজীবন বাসার মধ্যে থাকে, বেশি হ্যাঁ হ্যাঁ। শিক্ষিত না, যে আমার কথা উঠবে বসবে এরকম না। তুমি রেসপেক্ট পাবা আমার কাছ থেকে, তুমি আমাকে রেসপেক্ট করো, আমার এই টাইপের মেয়ে ভালো লাগে তো অবভিয়াসলি। ভাই এই যে আপনি একটা লম্বা সময় পার করলেন, আপনার লাইফ কাটালেন, লাইফে এত এক্সপিরিয়েন্স পাইলেন, এই যে আমরা যারা আপনার ছোট ভাই ব্রাদার টাইপের আছে তাদের জন্য আপনার হ্যাঁ, কি পরামর্শ থাকবে? লাভ লাইফ থেকে। হ্যাঁ লাভ লাইফ, হ্যাঁ, লাভ লাইফ। লাভ লাইফ না অবভিয়াসলি। কি বলবো এটা নিয়ে, লাভ লাইফ নিয়ে আমি বেশি এক্সপিরিয়েন্স অত বলতে চাই না। আমি ট্রাই করো ভালো সোলমেট খোঁজার জন্য, কারণ আলটিমেটলি তোমার আজীবন একটা প্রয়োজন তোমার জীবনে। হুম। আর বর্তমান যে অবস্থা, যে কখন কি হয়ে যায় বলা যায় না। সবসময় একটা পিওর তোমার হিনাতা খোঁজো, মানে উড়িমেকে খোঁজো তোমার লাইফে, পাবা যে তোমার লাইফটাকে তোমাকে সবসময় সাপোর্ট করবে, তোমাকে হ্যাঁ হ্যাঁ। সামনে পুশ করবে। এরকম কোনো লাইফ পার্টনার খোঁজো না যে তোমাকে হোল্ড ব্যাক করবে, যে স্যাক্রিফাইস করতে বলবে যে এটা আমার জন্য করো, এটা করো। ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাকে যে সামনে যাবে, গো ফর ইট, মোটিভেশন করবে, এরকম মেয়ে খোঁজা ভালো, বা লাইফ পার্টনার খোঁজা ভালো। তাহলে তুমি লাইফে অনেক কিছু করতে পারবা। আমি মনে করি ভাই আর লাইফ। আলটিমেটলি আমাদের ড্রিম হচ্ছে ইউটিউবের মতো রিটায়ারমেন্টে যাওয়া। তোমার এটা বিশেষ করে দেখো, হতে পারো কিনা। হ্যাঁ বেস্ট, বেস্ট। মানে কি এটা হ্যাপি লাইফ করতেছে ভাই, আমি খুব জেলাস। আমি ওরকম লাইফ চাই ম্যান, আমার ড্রিম এটা। তুমি দেখো আসলে গ্রাজুয়েট করে তুমি এটা করতে পারো কিনা। দেখা যাক ভাই, দোয়া রাখবেন, দেখা যাক এরকম কিছু হয় কিনা। লেটস সি। রাইট রাইট রাইট, তো রিটায়ারমেন্টে গেলে। কম বেশি সব অ্যানিমে না, জাস্ট সব ইউটিউবারদের একটা ড্রিম থাকে, বাট আমার কাছে মনে হয় ভাই এটা বিয়ন্ড মাই অ্যাবিলিটি। মানে আপাতত প্রেজেন্ট বর্তমানে আমার যে ভার্সন আছে সেই ভার্সন হিসাবে এটা অসম্ভব প্রায়, বাট আশা করি ফিউচারে গিয়ে আমি হয়তো ইভলভ হব, অনেক ম্যাচিউর হব, অনেক কিছু নলেজ এক্সপিরিয়েন্স আসবে, অত না হলেও কাছাকাছি হয়তো একটা কিছু করার চেষ্টা করব। রাইট রাইট রাইট। আমরা তো ভাই এখন ইউনিভার্সিটি লেভেলে পার্টার করে ফেলছি। তো দেখো ভাই, আমরা ব্রিজ নিয়ে অনেকক্ষণ ধরে কথা বললাম,
আমরা প্রায় হ্যাঁ, আপনার পছন্দের অ্যানিমেগুলো সবগুলো নিয়েও কাভার করার চেষ্টা করলাম বাস। yes, এবার হচ্ছে লাস্টে আমরা যে পোর্শনটা রাখতে চাই সেটা হলো নতুন অ্যানিমে ইউটিউবারদের জন্য পরামর্শ। নতুন অ্যানিমে হ্যাঁ, ইউটিউবার। দা হ্যাঁ, অবভিয়াস। তো আপনি তো একদম অনেক দিন ধরে ইউটিউবে আছেন, প্লাস আপনি একজন সাকসেসফুল ইউটিউবার। তো এই যে ইয়েস। নতুন যারা শুরু করতে চায়, ধরেন সাপোজ আমি একদম নতুন বিগিনার, আমি ইউটিউব সম্পর্কে কিছুই জানি না, আমার ইচ্ছা আমি ইউটিউবার হব, এখন আমাকে আপনি কি পরামর্শ দিবেন? ফার্স্ট অফ অল তুমি তোমার নিশ খোঁজো। হুম। অনেককে কি করো, অনেক কিছু ভাবে আমি এটা করবো ওটা করবো, এত দিকে না যে একদিকে ফোকাস করা উচিত। আর সেকেন্ডলি হচ্ছে কিছু না ভাববা জাস্ট 10-20টা না, প্রায় তুমি যে 50টা 20টা ভিডিও কমপক্ষে বানাও। এর আগে কোনো কোশ্চেন করবা না যে ভিডিও ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। বেশি ভাবলে না, লাইক অনেকেই অনেক চ্যানেল খোলার আগে ভাবে কি নাম দেবো, কি করবো কি করবো, এত ভাবতে হবে না ভাই, জাস্ট ডু ইট। ট্রাস্ট মি, তুমি যদি 20টা ভিডিও বানাও না, তুমি ইউটিউবার হয়ে যাবা, আমি লিখে দেবো, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাকে। মানে তুমি ভিডিও বানাতে পারো না, বুঝতে পারো তোমার ল্যাকিংস কি হইতেছে, কি কি ইমপ্রুভ করা যায়, তুমি নিজে জেনে যাবা কি হইতেছে। তো জাস্ট শুরু করো, বুঝলা। আর অ্যানিমে ইউটিউবারের ক্ষেত্রে বলবো, মানে যেটা রিয়ালিটি, বাংলাদেশে একটু টাফ, মানে টাকা পয়সা কম দেয় আর একটু টাফ, বাট ট্রাই করো। এটা একটা প্যাশন, সবাই অ্যানিমে ইউটিউবার হচ্ছে এরা প্যাশন থেকে আসে, যে অ্যানিমের প্রতি ভালোবাসা থেকে আসে। তাহলে আসো, সাপোর্ট করো, গ্রো করো একসাথে। বাংলাদেশে এখনো অনেক একটা বিগ চাঙ্ক, মানে এই পার্টটা অ্যানিমে ইউটিউবের পার্টটা খালি আছে, হ্যাঁ। মানে কন্টেন্ট ক্রিয়েশনের দিক থেকে এটা রাইজিং এ আছে। লাইক ইন্ডিয়ায় কোনো বর্তমান বাংলাদেশে এরকম অবস্থা না, 5 বছর আগে এরকম ইন্ডিয়া অবস্থা ছিল, মানে সেরকম এক্স্যাক্টলি। রাইজ ছিল না। কিন্তু ওই রাইজটা এখন ইন্ডিয়া পিকে আছে, যেটা বাংলাদেশে এখন উঠতেছে। তো আস্তে আস্তে ক্রাঞ্চি রোল, তারপর কি বলে, অনেকগুলো ওটিটি প্ল্যাটফর্মে রাইজ হবে, কন্টেন্ট মুভিজ এগুলো আরো জনপ্রিয় হবে। মানে এখন এই গ্যাপটা খালি আছে, তোমরা এখন শুরু করলে এটা একটা বেনিফিট পাবা। তো জাস্ট শুরু করো, এটাই বলবো। অনেকে আপনার মতো স্টোরি টেলিং জানতে চায়, বলে যে ভাই স্টোরি টেলিং অনেক সুন্দর, তো এই স্টোরি টেলিংটা নিয়ে কিছু বলেন, কিভাবে একটা গল্প বলতে হয়? স্টোরি টেলিং বলতে গেলে দেখো, এটা অনেকে অনেকে নিশ থাকে। লাইক তোমাকে আগে জানতে হবে স্টোরিটা। লাইক অনেকে যে মুভি এক্সপ্লেন করে, এটা তো স্টোরি টেলিং করে, বাট অনেকের না আমি ইমোশনটা পাই না, জাস্ট বলে গেছে ও আরে ঘুষি মারছে, এরকম হবে না। তোমাকে সিনটাকে এক্সপ্লেন করতে হবে যে কি হইতেছে, কার কি মেন্টালিটি, কেন ঘুষিটা মারতে আছে বা কি করতেছে, সুন্দর করে নিজে আগে বুঝে তুমি তাকে এক্সপ্লেন করো গল্প আকারে। তো আস্তে আস্তে হয়ে যাবে। এটাই আমার ভালো লাগে, এগুলো নিয়ে এক্সপ্লেন করতে। আমার যেরকম তোমার পাওয়ার সিস্টেম ভালো লাগে, আমার জি জি। স্টোরি জানতে ভালো লাগে, যে লজিকটা কি, যে বেন্টেনের ঘড়িটা ই করে কেন করে, কি ছিল, এজমেন্ট কেন এটা তৈরি কোথা করছে। থেকে আসলো? হ্যাঁ হ্যাঁ। ব্লিজের ক্ষেত্রে জিজ্ঞেস করলাম যে হেল আস হেভেন কই, মানে আমার এগুলো জানতে ভালো লাগে, বুঝতে পারছি, লজিক মানে করতে আপনার ভালো লাগে। হিস্টোরি হ্যাঁ, হ্যাঁ, টাইপের হ্যাঁ, বিষয়গুলো ইয়ে করতে ভালো লাগে। ঠিক আছে ভাই, এক্সপ্লোর করতে ভালো লাগে। আমি নারুতোটা তো করছি, প্লাস ব্লিচেরটা করব, ওয়ান পিসেরটা করব, ড্রাগন বলেরটা করব, যে এই তো ওয়ার্ল্ডটার ইভলিউশনটা কিভাবে হয়েছে। হ্যাঁ, মজা বিষয় কি জানেন ভাই, অবভিয়াসলি। নারুতোটা আমার মোস্ট পপুলার ভিডিও হয়ে গেছে। নারুতো তোমার তো এখন, নারুতোর। না আমি দেখছি গ্রুপে অনেকে তোমার নিয়ে কথা বলে, শুধু নারুতো নিয়ে কথা বলে। তুমি চাইলে নারুতো নিশ নিয়ে করতে পারো ওগুলো, ফুল নারুতো, মানে অনেক চ্যানেল আছে শুধু নারুতো নিয়ে ভিডিও বানায়। না না ভাই, এটা আমি একটা আমি ভালো আইডিয়া। আমি এটা করতে চাই না, কারণ আমি বিশ্বাস করি একসময় নারুতোর হাইপ তার থাকবে না। এই জন্য আমি কি করি, যে যেহেতু এখন নারুতো চলছে, তাই নারুতোর ভিডিও বেশি বানাচ্ছি। যখন আর অন্য, মাঝখানে মাঝখানে হ্যাঁ, মাঝখানে টপিক দিচ্ছি, যেমন আমি স্টিল ওয়ান পিস কাভার করি, ঠিক আছে। স্টিল আমি আপনার এই যে রিসেন্টলি ডেমন স্লেয়ার নিয়ে আলোচনা হচ্ছে, লর্ড অফ দি হম হম। মিস্ট্রিজ, এটা নিয়ে আমি ভিডিও বানালাম। তারপরে যে আপকামিং অ্যানিমে ইভেন্ট গুলো, প্লাস আমি মাঝে মধ্যে ভাই এরকম একটু কি বলে ফানি টাইপের জিনিস করার চেষ্টা করি। যেমন আমার লেটেস্ট ভিডিও হোয়াট ইফ সাকুরা ওয়াজ হোকাগে, ও হ্যাঁ, কোশ্চেন অ্যান্সার দাও। এরকম না টাইপের একটু দেখো, করার চেষ্টা অনেস্টলি আমি তোমাকে বলবো যে তুমি বা তোমার মতো যারা ইউটিউবার আছে, এরা হলো রিয়েল অ্যানিমি ইউটিউবার। করি। জি ভাই। যারা এই যে অ্যানিমি এক্সপ্লেন করে বা আছে জাস্ট গল্প এক্সপ্লেন করে দেয়, এরা ভাই কোনো কামের না ভাই। এরা জাস্ট টাকার জন্য শুরু করতেছে, কোনো প্যাশন নাই, জাস্ট ভিউজ কামাইতেছে, বুঝলা। ভিউজ, হ্যাঁ। বাট তুমি এক্সপ্লোর করতেছো। লাইক ইন্ডিয়ার মধ্যে অনেক অ্যানিমি ইউটিউবার আছে, বাট বেস্ট আমার কাছে আজও লাগে হচ্ছে অ্যানিমি ব্রোস, অ্যানিমি টিএম টকস। হ্যাঁ। মানে একটা পারফেক্ট অ্যানিমি ইউটিউবার। ওরা ওরা ভিউজ খুবই কম পায়, তাও ওগুলো টিকে আছে বা বানাইতেছে, দে আর আবার রিয়েল ওদের অ্যানিমি অডিয়েন্স ইউটিউবার। গুলো খুব কোয়ালিটি প্লাস লয়াল। হ্যাঁ, আমি ওদের ফলো করি, আমার ভালো লাগে। আর আমি এটা তোমার মধ্যে ওই সেম পটেনশিয়াল দেখতেছি। তো তুমিও সামনে যাবে আশা করি, জাস্ট গো ফর ইট। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। বাংলাদেশের আপনি এভাবে যেহেতু বলে দিলেন, আমি তো আরো মোটিভেট পাইলাম, এখন আরো ইয়েস। কোয়ালিটি ইনক্রিজ করার চেষ্টা করবো। তবে ভাই আমার শুরুতে অনেক লিমিটেশন ছিল, অনেকে ভাবে যে ইয়ে আসছে, বাট আমি আরো যথেষ্ট অ্যাজ এ ইন্ট্রোভার্ট পার্সন আমাকে যথেষ্ট হার্ড ওয়ার্ক করতে হয়েছে। এই জার্নিতে আমি অনেকের হেল্প পাইছি, ফেরদৌস ভাই আপনার পরামর্শ পাইছি, প্লাস হচ্ছে হিসাম ভাইও বেশ পরামর্শ দিছে যে তুমি এরকম টাইপের কন্টেন্ট নিয়ে কাজ করো, বা সব সময় এই আমি আগে কি করতাম ভাই, যেটু সবসময় কোয়ালিটিতে ফোকাস করতাম, দেখা যাচ্ছে একটা সপ্তাহে একটা ভিডিও আসতো, তখন কি হতো যে আমার তখন গ্রোথটা একটু কম ছিল। কিন্তু আমি দেখতাম যে হিসাম ভাই 2 দিন পর পরে ভিডিও দিচ্ছে, মানে রিয়াকশন টাইপের ভিডিও, ঠিক আছে। হ্যাঁ, ও তো দেখো 1 মাসে পুরো 30টা ভিডিও 30টা দিল না প্রথম হ্যাঁ দিকে। হ্যাঁ হ্যাঁ, 30 ওয়াও, দিনে 30টা এটা ভিডিও ভালো দিছিল। ছিল।
এটা হ্যাঁ, ছিল, তো ভালো ছিল। ইশাম ভাইয়ের সাথে এরকম একটা পডকাস্ট টাইপের করে তখন আমি ওনার থেকে গেছিলাম যে একটু রেগুলারিটি ভিডিও দিতে হবে। তো এরপর থেকে আমি কি আর এটা, করছি, জি ভাই। হ্যাঁ, কোয়ালিটির থেকে কোয়ান্টিটিতে ফোকাস করো তুমি, এটা তোমার জন্য বেটার হবে আই থিঙ্ক। বাংলাদেশে কোয়ালিটির মূল্য এখন থেকে করতে জানে না, বুঝলে, অডিয়েন্স এখনো হ্যাঁ মানে বুঝতেছে না, যেটা সত্যি। তো একটু টাইম লাগবে, বাট তুমি বিল করতে পারবা, তোমাদের পোটেনশিয়াল আছে। ভাই, নেক্সট। মাঝখানে ভাই আমি একটু ডিপ্রেশনে চলে গেছিলাম। ডিপ কেন? ডিপ্রেশনে কেন? চলে গেছিলাম। এই আপনার আমি কিছু ডকুমেন্টারি ভিডিও বানাইছিলাম, যেগুলো বানাতে আমার মোটামুটি হার্ড ওয়ার্ক অনেক করতে কষ্ট হয়েছিল। হয়েছে, হ্যাঁ যে হ্যাঁ। নারুতো অ্যানিমে কিভাবে হলো, অ্যানিমে কিভাবে তৈরি হয়, এগুলো নিয়ে। প্লাস আমি সাই হকের সাথে পডকাস্ট করছিলাম। ও হ্যাঁ, ওয়াও, যে ওটা তো খুবই ভালো ছিল। হ্যাঁ ভাই, ওটা ছিল আমার 1 মাসের পরিশ্রম, মানে আমি প্রতিটা অনেক ওয়ার্ড ধরে রিসার্চ, ধরে, অনেক হ্যাঁ। আর উনি তো shit। একদম ফ্রি মাইন্ডে ছিল, তো তো উনি জাপানিজ কালচারের অনেক কিছু যেগুলো আর কি শেয়ার করার মতো না। জাপানে অ্যানিমে কালচারটা কেমন, ওই এখন সবাই বিজনেস মাইন্ডেড হয়ে গেছে, কোয়ালিটি হুম ফুল হুম হুম। রাইটার, কোয়ালিটি ফুল যারা আছে তারা পাত্তা পায় না, হ্যাঁ বিজনেস হ্যাঁ হ্যাঁ। ওরিয়েন্টেড হয়ে গেছে, এরকমটা অনেক কথা বলছিল। পরে উনি আমাকে মেল করে বলছে যে ওগুলো কেড়ে দিতে। আর ওই ভিডিওটা এডিট করতে আমার 7 দিন লাগছে ভাই, কারণ আমি প্রত্যেকটা ধরে ধরে দেখছি, রিভিউ করে করে দেখছি যে উনি কোথায় এটা নিয়ে বলছে, এটা কোথায় না বলছে। আমি তো এটা ট্রেন্ডিং এ রাখছিলাম যে জাপানের রিয়েলিটি সামনে চলে আসবে। তারপরে আবার উনি মেল করে বলে কি যে ইনকাম নিয়ে এটা ডিসক্লোজ হয়েছে, এটা একটু ইয়ে করে কেড়ে দাও। পরে আমি আবার ওই ওই ভিডিওটা আবার ইনকাম কাটছি। এইখান থেকে আপনার এই 3টা প্রজেক্টে আমার ফ্লপ। তারপর আমি ধরে নিচ্ছি যে না, এই বাংলাদেশিদের জন্য এত কষ্ট করে লাভ নেই আসলে। মানে এটা সত্যি শুনতে লাগলো, বাট ট্রাই করো, যা চলতে চলতে দাও। আর একটা টাইমে তোমার এগুলো চলবে, বুঝলে, একটু হ্যাঁ টাইম হ্যাঁ। লাগবে, ওই অডিয়েন্সটা বিল্ড হতে টাইম লাগবে। কোর একটা আছে না অডিয়েন্স, সবার ভাই দুই থাকে, বাট হাজার টাইম লাগবে। ছাব্বিশ সালে কি চলে আসবে? দেখো অনেস্টলি মেনো তো বাংলাদেশে ওটিটি প্ল্যাটফর্ম এখনো বুস্ট হয় না, বুঝলা। হুম যেমন হুম। নেটফ্লিক্স টেটফ্লিক্স এখনো মানুষ মানে কিনতেই পারে না, ওই ঝামেলা ওই জায়গায় টাকা আছে, বাট আমরা কিনতে পারতেছি না। এই জন্য ওই কালচারটা এখন কি ডেভেলপ একটা হচ্ছে না। অবস্থা! অনেকে যে মুভি দেখবে, মুভি এক্সপিরিয়েন্স দেখে কেন জানো? কারণ মুভি দেখতে পারে না। আমরা যেরকম অন্তত দেখো অনলাইনে যে দেখতে, অনেক ওয়েবসাইটে জানি কিভাবে দেখতে হবে, অ্যাড কেটে কেটে হ্যাঁ দেখতে হ্যাঁ হয়, টরেন্ট জানি। অনেকে এটা জানেই না, তাই ওরা হ্যাঁ। ডাইরেক্ট এক্সপিরিয়েন্স দেখে বলে সিম্পলি। তো সিম্পলি এইটা ইউটিউবে ঝামেলা সার্চ দিয়ে দেখে ফেলে। দেখে বলে। তো এখন ওই সিম্পলি ধরো, যদি এখন যদি পেমেন্ট সিস্টেম না আসে বা নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্ম জনপ্রিয় না হয়, তাহলে একটু টাইম লাগবে। এছাড়া আর আমি কোনো ফিউচার দেখতেছি না। ওগুলা যদি একটু নর্মাল হয়, তাহলে তোমার আমাদের মতো ইউটিউবার বা তোমাদের মতো ইউটিউবার গ্রো করবে, আরো অনেক গ্রো করবে পোটেনশিয়ালি। মুভিস রিভিউ চ্যানেল গুলা, হ্যাঁ হ্যাঁ। তারপরে অ্যানিমি, এগুলো অনেক বুম করবে। বাট ওই তারাই এখনো দেখার সুযোগ পায় না, তারা এক্সপ্লেন ভিডিও দেখে, বুঝতে পারতেছো? তো ওই ঝামেলাটা এখনো ঠিক হইতেছে না। তো আই থিঙ্ক 2 বছর, মানে 2-3 বছর লাগবে এখন ওই লেভেল যাওয়ার জন্য। 27 সাল। হ্যাঁ হ্যাঁ, 27 সালের দিকে হয়ে যাবে। আর তখন দেখবা যে তুমি ওই টাইমে এই যে টিভির যে অ্যাড গুলো আছে না, কোটি কোটি টাকার যে টিভির অ্যাড, নিউজ পেপার অ্যাড, এগুলো সব অনলাইনে চলে আসবে। তখন ইনকাম হিউজ পরিমাণে বাড়বে, তুমি স্পন্সরশিপ পাবা, অনেক কিছু পাবা। 27 সালে 100% স্পন্সর পাবা, অডিয়েন্স পাবা, সবকিছু পাবা, এটা লিখে রাখো, গ্যারান্টি। যাই হোক ভাই, আমরা আপনার সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম। হ্যাঁ। আমরা আমাদের ভালো পডকাস্টটা লাগছে। একদম শেষ পর্যায়ে চলে আসছি। ইভেনচুয়ালি আমি তো আজকের পডকাস্টটা খুবই এনজয় করছি আপনার সাথে কথা বলে। আমি আশা করি আমার অডিয়েন্সেরও ভালো লাগবে, প্লাস আমরা অনেক কিছু শিখতেও পারছি। ঠিক আছে, সো Okay. দ্যাটস ইট এভরিওয়ান। আজকে পডকাস্টে এ পর্যন্তই। আশা করি ইয়াসিন ভাইয়ের সাথে আমাদের যেই পডকাস্টটা হলো তোমরা সবাই এনজয় করছো। স্পেশালি নতুন অ্যানিমে ইউটিউবার বা নতুন যারা চিন্তা ভাবনা করছো যে অ্যানিমে চ্যানেল খুলবা, তারা আশা করি অনেক পরামর্শ পাইছো। আমি শিখছি, প্লাস তোমরা অনেক কিছু শিখছো। এরপরেও তোমরা যদি আবার চাও যে ইয়াসিন ভাইকে আমরা আবার নিয়ে আসি আমার চ্যানেলে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর আমি জানি ইয়াসিন ভাই আমাদের সুপার ফিকশন ভাই খুবই পপুলার, তার কোনো রকম প্রমোশনের দরকারই নাই। তারপরেও জাস্ট ভাই একটা ফর্মালিটি মেনটেন করার জন্য আমি চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দিয়ে রাখবো। থ্যাংক ইউ, ঠিক আছে, তোমরা আমি যারা তো যারা তোমার এখনো কালচার সাবস্ক্রাইব, হবে না। আমি এনে তো চাই আমরা এটা আবার করবো, আমার খুব ভালো লাগছে, বুঝলা। জি এই ভাই, যে জিওপলিটিক্স ব্লিচ ফ্যান পাওয়া খুবই টাফ, রেয়ার, তো আমি জি পেয়ে ভাই। গেছি। আমি খুব লাকি আসলে, বুঝলা। তো ভাই থ্যাংক আমি ইউ। আমি লাকি ফিল করছি ভাই যে আপনার মতো একজন ওজি কন্টেন্ট ক্রিয়েটরের সাথে আমি আসলে কথা বলতে পারছি। সো আমি জানি তোমরা অনেকে ভাইকে পছন্দ করো, আমি দিয়ে রাখবো। ভাই এটা একটা কেন বলছি, অনেকে আপনার ভিডিও দেখে, অনেকে দেখে কিন্তু এখনো সাবস্ক্রাইব করেন। ঠিক আছে, তারা এটা অবশ্যই সত্যি সাবস্ক্রাইব অনেক। করে ফেলবা। প্লাস আমারও যারা ভিডিও দেখো প্লাস সাবস্ক্রাইব করোনি, তারাও করে ফেলবা। ভাই ওদের একটু বলে দেন তো। অবশ্যই অবশ্যই, যে আমার যত সাবস্ক্রাইবার আছে বা আমি যখন শেয়ার করব, তো আমার সাবস্ক্রাইবার তো শেয়ার করো, কারণ ওর কন্টেন্ট অন্য রকমের কোয়ালিটি ফুল। তারপর অ্যানি ইউটিউবারের মধ্যে আই থিঙ্ক রাইজিং স্টার হচ্ছে একজন, বাংলাদেশের সবচেয়ে কথা বলা নিয়ে আর পজিটিভ দিক থেকে। অনেক ইউটিউবার আছে যাদের নিয়ে নেগেটিভ কথা বলে, বাট পজিটিভ দিক থেকে গ্রাজুয়েটটা খুব টপে আছে। তো যারা আমার সাবস্ক্রাইবার আছে, প্লিজ ওকে সাবস্ক্রাইব করো। আমার বলার জন্য না, ওর কন্টেন্ট দেখো, যদি ভালো না লাগে তাহলে আনসাবস্ক্রাইব করো, বাট কন্টেন্ট দেখো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। দেখো ওর কন্টেন্ট গুলো কি ওজি বা ক্রিয়েটিভ, ইটস রিয়েলি ডিজার্ভ ইট। প্লিজ সাবস্ক্রাইব গ্রাজুয়েট ওটাকু, প্লিজ। থ্যাংক ইউ ভাই, থ্যাংকস এ লট। এই দেখো আমাদের সুপার ফিকশন ওজি কন্টেন্ট ক্রিয়েটর বলে দিছে, এবার তো করো। ঠিক আছে, ইয়েস। তো এগেইন
আরো আমরা কি কি টপিক নিয়ে নেক্সটে কথা বলতে পারি সেটাও কমেন্ট বক্সে জানাবা, আমরা সেটাও চেষ্টা করব। আর ভাইয়ের সাথে কথা বলে আমিও খুবই মজা পাইছি, ঠিক আছে, খুবই অসাধারণ পার্সোনালিটি একজন মানুষ, খুবই ফ্রেন্ডলি, এত এত সাবস্ক্রাইবার ভাই, আমি তো ভাবছিলাম কি বা এটা ইগো টিগো টাইপের একটা হার্ড পার্সোনালিটি থাকবে, বাট টু বি অনেস্ট ভাই একদম খুবই সিম্পল, সাদা সিধে, একদম সাদা মনের মানুষ, কথা বলে খুব মজা লাগছে, আমার এই ধরনের মানুষ খুব পছন্দ। সো আমরা আরো ফিউচারে কন্টেন্ট নিয়ে আসবো, প্লাস আমরা সবাই মিলে আমাদের অ্যানিমে কমিউনিটিকে আরো গ্রো করাবো। আজকের পডকাস্ট এই পর্যন্তই, সি ইউ ইন নেক্সট পডকাস্ট। ভাই একটু বাই বলে দেন। বাই। তো আজকে এখানে ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই এন্ড টাটা। টাটা এভরিওয়ান, টেক কেয়ার। ওকে।